আমি ভিজিবল আর অডিবল কিনা। ওকে, চলো একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো ঝটপট ঝটপট করে, তাহলে বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। তাহলে এই ক্ল্যারিটিটা থাকলে আমরা এবার তাহলে আজকের যে ক্লাস, আজকের যে আমাদের কিলার ম্যারাথন সেটা কিন্তু শুরু করতে পারি। তো থাম্বনেইলে অবশ্যই দেখতে পাচ্ছ যে আমার একটা খুব সুন্দর কার্টুন ইমেজ রয়েছে যেটা বলছে যে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি আছি। এবার তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে তখনও আমি তোমাদের যা যা সাজেশন দিয়েছিলাম সেগুলোর থেকেই এসেছিল। 11-এ হয়তো তোমাদের ইংলিশটা আলাদা করে পড়ানো হয়নি, তাও আমি ম্যারাথন একটা নিয়ে নিয়েছিলাম। এবং 12টা যেটা তোমাদেরকে পড়িয়েছি পুরো সেমেস্টারটা জুড়ে, অর্থাৎ থার্ড সেমটাও পড়িয়েছি। থার্ড সেম অলরেডি তোমরা এক্সাম দিয়েছো এবং তোমরা জানো যে থার্ড সেমের এক্সাম খুব ভালো হয়েছিল। মোটামুটি যতজন স্টুডেন্টের সাথে কথা বলেছি সবাই মোটামুটি 38, 39, 40 করে পেয়েছো। আর চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেকের এটা একটা চিন্তা হতে পারে যে ম্যাম এবার তো লং আনসার টাইপ প্রশ্ন, লং আনসার টাইপ প্রশ্নতে আমরা যখন এত বড় বড় উত্তর লিখবো তাহলে কি ফুল মার্কস দেবে? চিন্তার কোনো কারণ নেই, দেবে। দেওয়ার জন্য মানে তোমরা মার্কস দিতে টিচারকে বাধ্য করবে, কি কি উপায় শেখানোর দায়িত্ব আমার। গুড আফটারনুন সবাইকে। আরে ইভিনিং হয়ে গেল রে, 4:30 বেজে গেল, 4টা 4:30 বেজে গেল। চলো আজকে আমরা আমাদের কিলার ম্যারাথনের কি কি পড়বো আচ্ছা দেখছি। তার আগে বলে দিই একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে যে এই যে ম্যারাথনগুলো চলছে পিডব্লিউ বাংলা চ্যানেল থেকেই দেখো বা পিডব্লিউ বাংলা আর্ট চ্যানেল থেকেই দেখো, তোমরা কিন্তু ডেসক্রিপশন সেকশনে একটা পিন লিঙ্ক পেয়ে যাবে, যে লিঙ্কটাতে ক্লিক করলে সেটা রিডাইরেক্ট হয়ে পিডব্লিউ অ্যাপ ওপেন হবে। পিডব্লিউ অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে দেখবে এই ফ্রি ব্যাচটা পিডব্লিউ বাংলা ক্লাস 12 2025 এই ফ্রি ব্যাচটা পেয়ে যাবো। যদিও তোমরা অনেকেই এই ব্যাচে এনরোলের আগেও করে ফেলেছো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, ফ্রিতে এনরোল করার পরে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, নোটগুলো কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আরো একটা জিনিস সেটা হচ্ছে পিডব্লিউ বাংলা এবং পিডব্লিউ বাংলা আর্টস দুটো হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে আমাদের পিডব্লিউর তরফ থেকে। এই দুটো হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটার লিঙ্ক তোমরা তোমাদের ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাচ্ছ, সেখান থেকে কিন্তু তোমরা যদি জয়েন হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটস, ইম্পর্টেন্ট প্রশ্ন, এছাড়া সাজেশন ইত্যাদি কিন্তু পিডিএফ আপলোড করে দেওয়া হচ্ছে অলরেডি। অনেকে বলছো যে ম্যাম হয়নি, হচ্ছে, আপলোড করা হচ্ছে পিডিএফ। তো সেই পিডিএফগুলো তোমরা পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, চলো চলো শুরু করি তাহলে। পোয়েম আমি সব বলবো, দাঁড়া সব বলবো। পোয়েম নিয়ে সমস্যা ম্যাম, কোনো একটা প্রোজ পড়ে গেলেই হবে ম্যাম, কোনো একটা পোয়েম একটা প্রোজ পড়ে গেলেই হবে, সমস্ত কিছুর উত্তর দেব। তাহলে চলো শুরু করি আজকের আমাদের কিলার ম্যারাথন। আমরা আজকে কোন কোন চ্যাপ্টার কভার করব দেখি। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টার আজকে কভার করব। আমরা জানি আমাদের পুরো পেপারটা 40 মার্কসের পেপার হবে এবং 40 মার্কসের পেপারের জন্য আমাদের চ্যাপ্টার অর্থাৎ লিটারেচারের মধ্যে থেকে পড়তে হবে ডাউন দ্য রাবিট হোল, 3 কোয়েশ্চেন্স, হক রুস্টিং, সনেট 73 বা দ্যাট টাইম অফ ইয়ার, দেন দ্য গ্রিন হাউস এফেক্ট, দেন আমাদের ড্রামা পড়তে হবে, যে ড্রামাটা আমরা অলরেডি সেমিস্টার 3তেও পড়েছি, রাইডার্স টু দ্য সি, অ্যান্ড থাকছে হচ্ছে আমাদের নন টেক্সচুয়াল গ্রামার এবং রাইটিং। তো এই সবটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো আজকে আমরা কভার করব। এবারে রাইটিং কি করে লিখতে হয়, স্কিল সব বলবো, একদম কমন পাবে। বিরুষ্কা কমন পাবে। কতক্ষণ ক্লাস হবে দেখা যাক, কতক্ষণ ক্লাস, সাজেশন দেব। ওকে চল। আচ্ছা, কি কি টপিক আমরা কভার করব দেখো, স্টেপ বাই স্টেপ বলছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বলছি। আজকের ম্যারাথনটা কিন্তু বেশ লেন্দি হতে চলেছে। তো দেখো প্রতিটা চ্যাপ্টার, দেখো প্রোজ সেকশন আজকে এই মোমেন্টে দাঁড়িয়ে পুরোটা পুরো পড়ানো সম্ভব না। যেমন আমাদের রাইডার্স টু দ্য সি রয়েছে, বিশাল বড় চ্যাপ্টার, ওটা ওইরকম ভাবে পুরোটা পড়ানো এইভাবে সম্ভব নয়। অলরেডি তোমরা যারা লাক্সা ব্যাচে ছিলে, যারা বোর্ড বুস্টার ব্যাচে ছিলে, কিংবা যারা মিশন আর্টসে ক্লাস করেছো, কিংবা যারা ওয়ান শট লেকচারগুলো করেছো, তারা কিন্তু প্রত্যেকে
চ্যাপ্টারগুলো সম্পর্কে জানো বা লাইন বাই লাইন পড়ে ফেলেছো। আজকে আমরা কি করব, জেনারেলি প্রোজ এবং ড্রামা চ্যাপ্টারের ক্ষেত্রে মাইন্ড ম্যাপ ডিসকাস করব এবং ভীষণ ইলাবোরেটিভ ডিসকাশন হবে। এমন নয় যে জাস্ট আমি বলে দিয়ে চলে গেলাম, সেটা নয়, ডিটেইলে ডিসকাস করব। হ্যাঁ, এবার অনেকের প্রশ্ন আসছে যে ম্যাম আমাদের তিনখানা পোয়েম রয়েছে, এই 3টে পোয়েম আমরা কিভাবে পড়বো? চাপ নেই, পোয়েম তো ছোট, পোয়েমগুলো আমি পড়িয়ে দেবো। অ্যানালিসিস অ্যান্ড এক্সপ্লেনেশন অফ অল পোয়েমস, 3টে পোয়েমই আমি পুরোটা পড়িয়ে দেবো, এক্সপ্লেন করে দেবো, লিখিয়ে দেবো যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আমাদের থিওরিটিক্যাল জায়গাটা থেকে আমাদের কিন্তু আর কোনো চাপ থাকলো না। এরপরে হ্যাঁ, ইম্পর্টেন্ট এসএ কিউ, ইম্পর্টেন্ট এলএ কিউ, 5 মার্কস 6 মার্কসের এলএ কিউ গুলো, লং আনসার টাইপ কোয়েশ্চেন আমরা আলোচনা করব। হ্যাঁ, মডেল কোয়েশ্চেন পেপার, অনেকেই আমাকে বলছিলেন, মেসেজ করেছে ম্যাম মডেল কোয়েশ্চেন পেপারে বেশ কিছু প্রশ্ন দিয়েছে যেগুলো আমাদের না ব্যাচে যখন পড়িয়েছিলেন করানো নেই, এরকম 4-5টা মোটামুটি প্রশ্ন আছে পুরো মডেল পেপারটা যদি আমরা ভালো করে দেখি। সেই মডেল কোয়েশ্চেন পেপার থেকে মডেল প্রশ্ন আমরা তুলে এনেছি এবং সেগুলো আমরা আজকে এখানে আলোচনা করব এবং তার সাথে সাথে নন টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করব, রাইটিং স্টেপ বাই স্টেপ রাইটিং হবে এবং সাজেশন। ঠিক আছে, তাহলে শুরু করি। একটু আমাকে লাভ ইমোজি দিয়ে দাও, তাহলে বুঝবো যে তোমরা রেডি, তাহলে আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে, হ্যাঁ বাবারে কোশ্চেন আনসার করাবো। ঠিক আছে, একটু আমাকে হার্ট ইমোজি দিয়ে দাও, তাহলে স্টার্ট করব। চলো তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট। আমাদের প্রথম যে চ্যাপ্টার ডাউন দ্য র্যাবিট হোল, প্রথম চ্যাপ্টার প্রোজ থেকে আমাদের ডাউন দ্য র্যাবিট হোল। অনেকেই বলছো যে ম্যাম ডাউন দ্য র্যাবিট হোল পড়ে যাওয়ার কি দরকার আছে, নাকি শুধু 3 কোয়েশ্চেন্স করে চলে যাবো? এটা আমাকে করা সব থেকে বেশি প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট করে থাকে, এই প্রশ্নটা হচ্ছে ক্লাস 12 এর জন্য, যে ম্যাম শুধু একটা চ্যাপ্টার করে গেলে হবে কিনা, শুধু 3 কোয়েশ্চেন্স করে গেলে হবে কিনা। না, 2 মার্কসের জন্য, এবং যদি কোনোভাবে তোমাদের 6 মার্কসের প্রশ্ন আনকমন চলে আসে, তখন সেক্ষেত্রে কি করবে, আমাদেরকে ডাউন দ্য র্যাবিট হোল বাই সাইড পড়ে রাখতে হবে। রিডিংটা পড়ে নাও, এটা আমি তোমাদেরকে বারবার করে বলছি, রিডিংটা পড়ে রাখো। তোমরা খুব ডিটেলে না পড়ো, এই যে অনেকে একজন কমেন্ট করছে এইটা আমি পড়বো না, এটা আমি বলছি যে রিডিংটা অ্যাটলিস্ট পড়ে রাখো। ঠিক আছে, রিডিংটা পড়ে রাখো, বাকিটা আমি বুঝিয়ে দেবো, দেখবে আর কিছু আলাদা করে মাথায় রাখতে হবে না। তো ডাউন দ্য র্যাবিট হোল লিখেছেন কে? লুইস ক্যারলের নাম আমরা জানি। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে প্রতিটা প্রোজ হোক, পোয়েম হোক, সমস্তগুলোর ক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু রাইটার বা অথরের নাম বা পোয়েটের নাম এবং কোথা থেকে ওই পার্টিকুলার প্রোজটা নেওয়া হয়েছে বা ওই পার্টিকুলার পোমটা নেওয়া হয়েছে বা পোয়েট্রি সংকলনের নাম কি, এগুলো কিন্তু মনে রাখবে। এখান থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসছে মডেল কোয়েশ্চেন পেপারে, আমি কিন্তু অলরেডি দেখেছি। তো দেখো, লুইস ক্যারলের লেখা আমাদের হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। এবার লুইস ক্যারল সম্পর্কে আলোচনা করার আগে আমি একটু লিখে বোঝাই তোমাদের। এই যে আমরা পড়বো ডাউন দ্য র্যাবিট হোল, এটা হচ্ছে আমাদের অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে এটা নেওয়া হয়েছে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে। আচ্ছা, প্রথমে দেখে নিই। দেখো, লুইস ক্যারল কে ছিলেন, অথরের নামটা জানা জরুরি, আমি যেহেতু তোমাদেরকে বললাম। লুইস ক্যারল কে ছিলেন? লুইস ক্যারল হচ্ছেন একজন, আচ্ছা পুরো নাম হচ্ছে চার্লস লুটউইজ ডজসন, এবং তিনি কিন্তু একাধারে অথর অর্থাৎ লেখক ছিলেন, পোয়েট অর্থাৎ কবি ছিলেন, ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং ফটোগ্রাফার ছিলেন। মানে একই অঙ্গে অনেক রূপ। ঠিক আছে, একই অঙ্গে অনেক রূপ। না বাবা, এটা বাদ দিলে হবে না। দেখ, আমি বোঝাই, তুই পড়ছিস না কিন্তু অন্য কেউ তো পড়ছে, এবং অ্যাজ আ টিচার বা বিং আ টিচার আই হ্যাভ টু কভার অল দ্য সিলেবাস বা ফুল সিলেবাস আমাকে কভার করতে হবে। তো কিচ্ছু করার নেই, এটা একটুখানি শুনে নিলে দেখবি তোদেরই উপকার হবে। ম্যাম 2 মার্কসের মধ্যে র্যাবিট হোলে কোয়েশ্চেন থেকে আসবে, তো 3 কোয়েশ্চেন্স আর 6 মার্কস করলে তো হয়ে যাবে। কিন্তু আমি বলছি রুদ্র, বোঝার চেষ্টা কর, ধর লিখতে পারলি না, আনকমন আসলো, তখন 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 কি করবি? চলো, আচ্ছা
ব্রিটিশ অথার ছিলেন এবং উনি এই যে আমরা ডাউন দ্য র্যাবিট হোল লিখছি, এটা এটা পড়ছি, এটা কোন জনরার মধ্যে পড়ছে এটাও মাথায় রাখিস, ফ্যান্টাসি ফিকশন। ফ্যান্টাসি ফিকশন বা এটা চিলড্রেন্স লিটারেচারের মধ্যেও পড়ছে। আচ্ছা, রাইটারের নাম হচ্ছে লিউইস ক্যারল। নেওয়া হয়েছে হচ্ছে অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড থেকে, ঠিক আছে। আচ্ছা, আরো একটা ম্যাম সাজেশন দিন। হ্যাঁ, দেবো 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 দেবো। আচ্ছা, অনেকে এখানে প্রশ্ন করছে জিওগ্রাফি কেন হলো না। জিওগ্রাফি হবে, জিওগ্রাফিটা রিশিডিউল করা হয়েছে কারণ স্যারের একটু শরীরটা খারাপ, স্যারের শরীরটা খারাপ এর জন্য জিওগ্রাফি ক্লাস রিশিডিউল করা হয়েছে। চাপ নেই, জিওগ্রাফি ক্লাসও হবে। কোন ম্যারাথনের পিডিএফ পাওনি? দিয়ে দেবে বাবা, কালকেই তো হয়েছে, পেয়ে যাবে। আচ্ছা, এটা পাবলিশ করা হয়েছিল 1865 সালে। প্রোটাগনিস্টের নাম হচ্ছে বা যে লিডিং ক্যারেক্টার তার নাম হচ্ছে অ্যালিস। অন্য কালার দিয়ে করি। অ্যালিস একটা বাচ্চা মেয়ে যার এই ওয়ান্ডারল্যান্ডে ভ্রমণ নিয়ে আমাদের আজকের এই গল্প, ঠিক আছে। চল, তাহলে এই অবধি ক্লিয়ার হলে আমরা বাকি জায়গাটাতে আসছি। তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এটার প্রথম চ্যাপ্টার হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। এই যে ডাউন দ্য র্যাবিট হোল আমরা পড়ছি, সেই ডাউন দ্য র্যাবিট হোলে আমরা মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হিসেবে পাচ্ছি অ্যালিসকে। আচ্ছা, এটা কোন পয়েন্ট অফ ভিউতে লেখা এটাও লিখে দিই, এটা কোন পয়েন্ট অফ ভিউতে লেখা। থার্ড পারসন omniscient narration, থার্ড পারসন পয়েন্ট অফ ভিউতে লেখা, থার্ড পারসন omniscient পয়েন্ট অফ ভিউতে লেখা, ঠিক আছে। তো এই অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে আমরা প্রথম স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। দ্য বিগিনিং শুরু হচ্ছে কি দিয়ে? অ্যালিস ওয়াজ ফিলিং বোর্ড while she was sitting by the river bank with her sister. তো অ্যালিস যখন রিভার ব্যাংকে বসেছিল তার বোনের সাথে বা দিদির সাথে, এখানে সিস্টার বলতে তো বোঝা যাচ্ছে না দিদি না বোন, তখন সেই মোমেন্ট এসে খুব বোর ফিল করছিল। হঠাৎ করে she encountered a white rabbit with pink eyes. এটা ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াইট র্যাবিটের এখান থেকে তোমাদের এই জায়গাটা ইম্পর্টেন্ট কারণ এখান থেকে হোয়াইট র্যাবিটের অ্যাপিয়ারেন্স আসে। অনেক সময় পরীক্ষায় প্রশ্নে বলে যে ডিসক্রাইব দ্য হোয়াইট র্যাবিট, তাহলে দ্য হোয়াইট ফার্ড র্যাবিট ওর আ ওয়েস্টকোট অ্যান্ড হি হ্যাড আ ওয়াচ ইন হিজ পকেট, এরম ভাবে আমাদেরকে কিন্তু লিখতে হবে 2 মার্কসের জন্য। এবং এই র্যাবিটটা কি বলছিল? ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। এবং এটা বলার সাথে সাথে অ্যালিসের তখনও সেই মোমেন্টে ওই র্যাবিটটাকে দেখে অদ্ভুত কিছু লাগেনি, বাট স্টিল কিছুক্ষণ পরে ওই হোয়াইট র্যাবিটটাকে যখন পকেট থেকে ওয়াচ বের করতে দেখে তখন অ্যালিস চমকে ওঠে এবং শি র্যান বিহাইন্ড ইট অ্যান্ড কিউরিসিটি লিডস হার টু চেজ ইট। সাডেনলি কি হয়? শি ফেল ইনটু আ ডিপ ওয়েল অ্যান্ড স্লো ভাবে সে ওই ওয়েলের মধ্যে দিয়ে পড়তে থাকে এবং পড়তে সে দেখে যে ওয়েলটার চারপাশ দিয়ে যেন মনে হচ্ছে কাবার্ডস দিয়ে সাজানো। সেই কাবার্ডসে শি ফাউন্ড আ এমটি অরেঞ্জ মার্মালেড জার।
অরেঞ্জ মার্মালেড কি? অরেঞ্জ মার্মালেড ইজ আ কাইন্ড অফ অরেঞ্জ জেলি বা একটা অরেঞ্জ জেম। এবং তার সাথে সাথে কি দেখতে পায়, সেই কাবার্ডগুলোতে পেগস রয়েছে, ম্যাপস রয়েছে, এগুলো সব আটকানো রয়েছে। এর পরবর্তী থটস আসে তার তার যে পেট ক্যাট ডায়না সম্পর্কে। এই যে এই ডায়না সম্পর্কে এই জায়গাটাও ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে লং আনসার টাইপ প্রশ্ন আসে। হু ওয়াজ ডায়না? ডায়না ওয়াজ দ্য পেট ক্যাট অফ অ্যালিস, এরকম ভাবে প্রশ্ন আসে। এবং আলটিমেটলি শি ল্যান্ডেড অন আ হিপস অফ লিভস অ্যান্ড ড্রাই স্টিক্স। সাডেনলি সে পড়ে একটা হিপস অফ ড্রাইড লিভস এবং স্টিক্সের উপরে। এবং দেন তারপরে সে কি পায়, শি ফাউন্ড আ লং হল অ্যান্ড দেয়ার ওয়্যার সো মেনি লক ডোরস। প্রচুর প্রত্যেকটা দরজায় 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 ঘুরে ঘুরে দেখে যে সমস্ত দরজাগুলো লকড। আলটিমেটলি শি ফাউন্ড আ গ্লাস টেবল উইথ গোল্ডেন কি, 3 leg, যদিও 4 leg ছবিতে আছে, বাট ইট ওয়াজ আ গ্লাস টেবল উইচ হ্যাজ 3 legs অ্যান্ড এটার উপরে ছিল একটা কি, এবং সেই চাবিটা কিসের ছিল? গোল্ডেন কি। এবং সেই গোল্ডেন কিটা দিয়ে সে একটা টাইনি ডোর হুইচ ইজ 15 inches হাই, সেটাকে সে খুলতে পারে। তারপরের এনকাউন্টারটা কি হয়? তারপরে এনকাউন্টারটা হয় সে যখন দেখে এই 15 inches টাইনি ডোর দিয়ে সে এন্ট্রি করতে পারছে না লাভলি বিউটিফুল গার্ডেনে, তখন অ্যালিস ভীষণ স্যাড হয়ে যায়। অ্যান্ড দেন সাডেনলি সি ফাউন্ড আ বটল হুইচ লেবেলড অ্যাজ ড্রিঙ্ক মি। ড্রিঙ্ক মি থেকে সে এটাকে পান করে অ্যান্ড শি শ্রিঙ্কড ইনটু 10 inches হাই, 10 ইঞ্চিতে পরিণত হয়। তারপরে কি হয়? তারপরে সে দেখে যে যখন ও প্রবেশ করতে যায় এই 15 inches ডোর দিয়ে, তখন দেখে যে চাবিটাই ভুলে গেছে। তো শি ফরগট দ্য কি অন দ্য টেবল, কান্ট রিচ। Again she felt too much bewildered, too much sad, and that time she found a eat me cake. eat me cake টা খেয়ে সে ভাবে যে তার মধ্যে একটা পরিবর্তন আসবে। এখানে আমাদের স্টোরি শেষ হয়ে যায়। আমি একদম সাম আপ করে বলে দিলাম, একদম ছোট্ট করে বলে দিলাম যে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে আমরা কি পড়েছি। এবারে আমরা একটু ডিটেলে আলোচনা করব। দেখো, অ্যালিস বোর্ড অ্যান্ড টায়ার্ড, এই যে আন্ডারলাইনগুলো করে দিয়েছি না, এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট। ম্যাম পোর্শনটা টেস্ট মনে না থাকলে লিখতে হবে না, ওখানে অনেক কিছু লেখা ছিল, ঠিক আছে? আমার নিজেরই ভুলে যাই, তোরা মনে রাখবি কি করে? ওয়ান্ডারল্যান্ড মানে কি, ওয়ান্ডারল্যান্ড কি সিম্বলাইজ করছে বলছি, ঠিক আছে? ওয়ান্ডারল্যান্ড কি এবং ওয়ান্ডারল্যান্ড কি সিম্বলাইজ করছে সেটাও আমি বলছি। আচ্ছা, ভালো কথা, যেটা আমি বলছিলাম যে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা রয়েছে সেই ওয়ার্ডগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখে। সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তোরা কিন্তু যখন উত্তর লিখবি তখন তোরা ইউজ করতে পারিস। এবার অ্যালিসিস ওয়ান্ডারল্যান্ড, এখান থেকে আমরা পড়ছি ডাউন দ্য র্যাবিট হোল। এবার একটু চ্যাপ্টারটাকে সাম আপ করে বলে দিই যে অ্যালিস, who is the protagonist of the story, felt bored and tired sitting by her sister. She is a white rabbit who wore a waistcoat and he had a watch in his pocket. Alice follows it and tumbles down মানে dips down, অর্থাৎ জাম্প করে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, into a deep rabbit hole. rabbit hole এর ডেসক্রিপশনও দেয় যে rabbit hole-টা কিরকম। ও আচ্ছা, ওটা বলতে ভুলে গেছি, যখন পড়াবো ডায়নার কথা বলবো যে বিড়ালটা কি খায়, বলবো ইঁদুর খায় না বাদুর খায়, ওটাও বলবো, ঠিক আছে? Next, a slow dreamlike fall into a surreal world. Now what do you mean by এই যে wonderland symbolizes a surreal world. Now surreal এই ওয়ার্ডটা নতুন শুনছি আমরা। surreal ওয়ার্ডটার মানে কি? dream like। তাহলে ওয়ান্ডারল্যান্ডটা ছিল একটা ড্রিম লাইক একটা ওয়ার্ল্ড। যে আচ্ছা, এখান থেকে আমরা আসছি যে র্যাবিট হোল, হোয়াট ডাজ দ্য র্যাবিট হোল সিগনিফাই? এখান থেকে আমরা লিখি একটা জিনিস, সিম্বল। 2 মার্কসের প্রশ্ন দিতেই পারে। কি? র্যাবিট হোল, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাভ দিয়েছে কে রে? ইম্পর্টেন্টে তো স্টার দেয়, লাভ কে দিয়ে রেখেছে? আচ্ছা, র্যাবিট হোল।
the rabbit hole here signifies, কি সিগনিফাই করছে? a dream like world, a dream like world, dream like মানে রে, এই ড্রিম লাইক কি বলবো, স্বপ্নের একটা দুনিয়া, একটা জাদুর দুনিয়া, একটা স্বপ্নের দুনিয়া, বা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। ম্যাজিক্যাল or dream-like world which shows বা which is actually a escape from normal day-to-day life। ঠিক আছে, তাহলে র্যাবিট হোলটা কি সিগনিফাই করছে? ডে টু ডে লাইফ থেকে পালিয়ে আসা, সরে আসা, একটা এসকেপ, একটা এসকেপ। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার এখান থেকে আমরা কিছু এলএকিউ ডিসকাস করে নিই, চলো শুরু করি তাহলে এলএকিউ গুলো। কি কি এলএকিউ রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট এলএকিউস, যে এলএকিউ গুলো তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা হবে না। পিপিটিটা একবার ভালো করে চেক করে নেব, হ্যাঁ নেব চেক করে নেব। অনেক সময় হয়েছে তোদের অনেক রকমের ওয়ার্ডের ভুলভাল হ্যাঁ থাকে, অনেক সময় যে বানায় সে র্যান্ডামলি বানায়, তো অনেক কাজের প্রেশার থাকে, অনেক সময় তার থেকেও ভুল হয়ে যায়। ঠিক আছে, চল প্রথমে আসছি, দেখ মডেল কোয়েশ্চেন পেপার। আমাদের মডেল কোয়েশ্চেন সেট থেকে একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাকে আমরা ডিসকাস করব। মডেল কোয়েশ্চেন পেপার থেকে পাওয়া একটা প্রশ্ন। কি বলা হয়েছে? কমেন্ট অন দ্য এলিমেন্টস অফ কিউরিওসিটি এন্ড কনফিউশন। নাও হু ইজ কিউরিয়াস and who has confusion? এই প্রশ্নটা এর আগে তোদেরকে আমার করানো ছিল না, এই প্রশ্নটা করাচ্ছি। এরকম কয়েকটা হাতে গোনা 4-5টা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আমার এর আগে করানো তোদেরকে ছিল না, এবার আমাদেরকে সেগুলো করতে হবে। হ্যাঁ বাবা, বিজেতা সিরিজে যা যা এলএকিউ দিয়েছিলাম সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমি এখানে এক্সট্রা অ্যাড অন করেছি কিছু মডেল কোয়েশ্চেন পেপার, কিছু 2 মার্কসের কোয়েশ্চেন পেপার, এবং এটাকে অ্যানালাইজ করছি, পুরো চ্যাপ্টারটাকে অ্যানালাইজ করছি। হ্যালো, আচ্ছা, নাও হু ইজ কিউরিয়াস? অ্যালিস। হু হ্যাড কনফিউশন? অ্যালিস। তাহলে ইন ডাউন দ্য র্যাবিট হোল কিউরিসিটি ইজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড অ্যালিসেস অ্যাকশন। তাহলে এই যে ডাউন দ্য র্যাবিট হোলে অ্যালিস কিউরিয়াস ছিল বলেই তো ও র্যাবিট হোলে এন্টার করতে পেরেছিল। তাহলে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে অ্যালিসের ক্যারেক্টারিস্টিক্স কি। অ্যালিস ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস গার্ল, শি ইজ অ্যান কিউরিয়াস গার্ল। তো দেখতে পাচ্ছি her inquisitive nature pushes her to follow the white rabbit, peer into strange places and drink mysterious liquid without any fear। তাহলে ও কিউরিয়াস ছিল বলেই ওর সাথে এই ঘটনাগুলো ঘটেছে। ও কিউরিয়াস ছিল, ও অ্যাডভেঞ্চারাস ছিল, তার জন্যই ও ছুটে চলে যায় র্যাবিটটাকে দেখে। একবারও তোয়াক্কা বা পরোয়া করে না যে ওর সাথে কি কি ঘটতে চলেছে বা কি কি ঘটতে পারে বা কোনো বিপদ আসতে পারে কিনা, সেইটা না ভেবেই সে কিন্তু কিউরিয়াস ছিল বলে। কিউরিয়াসিটি ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালিস। কিউরিয়াসিটি হচ্ছে অ্যালিসের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এর জন্যই সে র্যাবিট হোলের মধ্যে একটা স্ট্রেঞ্জ প্লেসে ঢুকতে পেরে যায় এবং ড্রিঙ্ক মি বা ইট মি খেতে পারে।
She is eager to explore the unknown and constantly ask questions. নতুনকে খোঁজা, নতুনকে খোঁজার জন্য, কিউরিয়াস বলে অ্যাডভেঞ্চারাস বলেই সে নতুনকে খোঁজার বারবার করে চেষ্টা করছে। দ্যাটস ওয়াই শি কনস্ট্যান্টলি আস্ক হারসেলফ দ্য কোয়েশ্চেন। কি কি ধরনের প্রশ্ন? যে ও হুইচ ওয়ে, আমি বড় হচ্ছি না ছোট হচ্ছি, বড় হচ্ছি না ছোট হচ্ছি, এইভাবে। বা যখন শ্রিঙ্ক ডাউন হয়ে যাচ্ছিল ও ড্রিঙ্ক মিটা খাওয়ার পরে, তখন ওর মনের মধ্যে এটাই কিউরিসিটি ছিল যে ও একদম ছোট হতে 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 একদম ব্লোন আউট ক্যান্ডেলের মতো ফুরিয়ে যাবে না তো? তাহলে অ্যালিস ইজ আ কিউরিয়াস গার্ল। শি কনস্ট্যান্টলি আস্ক কোয়েশ্চেন্স ইভেন ওয়েন আনসার্স আর আনক্লিয়ার। যখন উত্তর সে কিন্তু নিজেকেই তো প্রশ্নটা করছে, কারণ এখানে কোনো দ্বিতীয় ব্যক্তিও নেই, তৃতীয় ব্যক্তি তো ছেড়ে দে, কোনো দ্বিতীয় ব্যক্তিও নেই। তো যেহেতু কোনো দ্বিতীয় ব্যক্তিও নেই, অ্যালিস তাহলে নিজেকেই প্রশ্নগুলো করছে এবং সেই প্রশ্নগুলো থেকে কোনো সার্টেন আনসার পাচ্ছে না। ঠিক আছে? আমার ব্রেনটা তোদেরকে 13 তারিখ দিয়ে দেবো বাবা। আমার ব্রেন আমি খুব তো পণ্ডিত নয় যে আমার ব্রেন আমি দিয়ে দেবো। আর একজনকে দিলে কি হবে, বাকিরা তখন কি করবে? হ্যাঁ, এখানে বিজেতারও প্রশ্ন রয়েছে, বিজেতার থেকেও প্রশ্ন রয়েছে। চলো, অ্যালংসাইড কিউরিসিটি, তাহলে কিউরিসিটির একটা পার্ট হয়ে গেল। এখানটা প্যারা চেঞ্জ করবি। আমি আবারও বলছি যে আমার কাছে এখানে প্যারা চেঞ্জ করার জন্য এতটাও স্পেস নেই, যেহেতু একটু ফন্টগুলো বড় বড় করে লিখতে হয়। তো তাই জন্য আমি বলছি যে প্যারাটা চেঞ্জ করে দেবো। আমি যেখানে যেখানে প্যারা চেঞ্জ করে দেবো বলবো, সেই জায়গাটা থেকে প্যারা চেঞ্জ করে লিখবি। কিউরিসিটির জন্য 3 মার্কস আর কনফিউশনের জন্য 3 মার্কস, মানে মোট 3 3 6, এরকম 3 3 ভাবে ভাগ করে দেবে না। এখানে গোটা 6 মার্কসেরই প্রশ্ন এটা, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা 3 3 পার্টে রয়েছে। Alongside curiosity, confusion dominates Alice's experience. Curiosity তো ওর ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু কনফিউশন ওকে কি করছে? কনফিউশন ওকে ডমিনেট করে রাখছে। এই স্টোরিটা একটু ক্রিয়েটিভ, তাই করতে কেমন লাগে? ঠিক আছে, তোরা 3 কোয়েশ্চেন্স চোখ বুঝে করে যা, কিন্তু এটা একটু পড়ে যাস বাবা, এটা আমার রিকোয়েস্ট, পড়ে যাস। তা আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করছি না, কি করছি? তোর মনে কি হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না যদি হতো তাহলে আমি এগুলো আনতাম এখানে? আচ্ছা, নেক্সট কি আমরা কি পাচ্ছি? কনফিউশন। হাউ কনফিউশন ডমিনেটস অ্যালিসেস এক্সপিরিয়েন্স। দ্য সাডেন চেঞ্জেস ইন হার সাইজ, যে হঠাৎ করে শি শ্রিঙ্কস ডাউন ইনটু আ 10 inches হাই বেবি গার্ল। তাহলে ওর মনের মধ্যে কি হয়? আনসার্টেনিটি গ্রো করতে থাকে। টাইম, স্পেস, লজিক বিহেভ আনপ্রেডিক্টেবলি। তার কাছে সময়, স্পেস, লজিক কোনোটাই ঠিকভাবে কাজ করছে না। ইনক্রিজিং হার সেন্স অফ বিউইল্ডারমেন্ট। হতবাক। বিউইল্ডারমেন্ট মানে কি? বিউইল্ডারমেন্ট মানে মেক হার হতবাক, হতবাক করে দিচ্ছিল ওকে। টুগেদার, তাহলে একত্রে, কিউরিসিটি আর কনফিউশন শেপস অ্যালিসেস জার্নি, মেকিং দ্য স্টোরি ইমাজিনেটিভ, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ড্রিম লাইক। এবং এই দুটোর কম্বিনেশনে এই স্টোরিটা পুরোপুরি প্রাণবন্ততা লাভ করে। এই প্রশ্নটা কিন্তু আমাদের মডেল কোয়েশ্চেন পেপারে ছিল। ঠিক আছে, মডেল প্রশ্ন থেকে আমি এটা তুলে এনেছি। ওরে আমার ব্রেন আমি সবাইকে দিয়ে দেবো 13 তারিখে, আমি আমার ব্রেন পার্ট পার্ট করে সবাইকে দিয়ে দেবো রে। নে, এর পরেরটা হচ্ছে আরেকটা মডেল প্রশ্ন। হাউ ডিড অ্যালিস ফিল হোয়েন শি স দ্য বিউটিফুল গার্ডেন থ্রু দ্য লিটল ডোর। এটা হচ্ছে বিউটিফুল গার্ডেনের ডেসক্রিপশন, দ্যাট মিনস দ্য ডেসক্রিপশন of the beautiful garden. চলো গার্ডেনের ডেসক্রিপশনটা নিয়ে একটু আলোচনা করি। When Alice saw the beautiful garden through the little door, she felt a mix of delight. কি কি পেয়েছিল? একটু মিক্সচার অফ ডিলাইট, খুশি হয়েছিল, লঙ্গিং মানে প্রবল ইচ্ছা, অ্যান্ড ফ্রাস্ট্রেশন, এবং তার সাথে সাথে হতাশাও তাকে গ্রাস করে। The sight filled her with joy and wonder. কেন? কারণ ওখানে ব্রাইট ফ্লাওয়ার্স রয়েছে, গ্রিন লনস রয়েছে, তাছাড়া ঝর্ণা রয়েছে। তো ইট ওয়াজ আ কালারফুল গার্ডেন। বাট যে সময়টাতে অ্যালিস দেখছে ওই পুরো সিনারিওটা, শি ওয়াজ ইন আ ডার্ক হল রুম। যেহেতু সে একটা ডার্ক হল রুমের মধ্যে রয়েছে এবং সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে ওর কাছে বিউটিফুল গার্ডেনটাকে দেখা, ইটস আ কাইন্ড অফ ব্লেসিং।
কিন্তু তার কাছে ফ্রাস্ট্রেশনের কারণ কি ছিল? ফ্রাস্ট্রেশনের কারণ এটাই যে ওই গার্ডেনে সে পৌঁছতে পারছিল না। দ্য সাইট ফিল্ড হার উইথ জয়। এই যে দৃশ্যটা, এই দৃশ্যপটটা ওর মনস্তাত্ত্বিকতাকে তো বা ওর যে চেতনাকে আনন্দ প্রদান করছে, বাট ফিজিক্যালিও কিন্তু কোনো রকম আনন্দ পাচ্ছে না। গ্রামার করাবো, গ্রামার করাবো, গ্রামার করাবো। The bright flowers, the green lawns and peaceful settings seemed far more lovely than the dark hall where she stood. তাহলে ফিজিক্যালি সে রয়েছে ডার্ক হল রুমে। ডার্ক হল রুমের মধ্যে, বাট শি হ্যাজ দ্য লঙ্গিং টু go to the lawn, go to the garden. She desperately wished to enter the garden and explore its beauty. However, her happiness quickly turned into disappointment. Suddenly সেই মোমেন্টে তার যে খুশিটা সেটা হতাশায় কিভাবে বদলে যায়, কারণ she realized that the door was too small for her to pass through. কারণ ওই যে দরজাটা রয়েছে, it was merely 15 inches high. তাহলে দিস কন্ট্রাস্ট বিটুইন হোপ অ্যান্ড হোপলেসনেস, তাহলে এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? ওই গার্ডেনটা হোপ, একাধারে হোপ, এবং দ্বিতীয় দিকে হোপলেসনেস, আশা এবং আশাহত হওয়া দুটোরই প্রতীক। মেড অ্যালিস ফিল স্যাড অ্যান্ড রেস্টলেস, ডিপেনিং হার কিউরিয়াসিটি অ্যান্ড ডিজায়ার টু রিচ দ্য এনচ্যান্টিং গার্ডেন বিয়ন্ড দ্য ডোর। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ দেবো, ব্লগ, ইমেল, এসে সমস্ত কিছুরই সাজেশন দেবো, বলেও দেবো। Chalo. Ma'am, I have a question. Why there is no conversation and picture in the book? Because at that time in Victorian era, এটা জিনিসটা একটু লিখে দেওয়াটা জরুরি। এই যে আমরা লুইস ক্যারলের কথা পড়ছি, এই লুইস ক্যারল হচ্ছে এটা হচ্ছে ওই যে 1865 সালে যে বইটা পাবলিশ হয়েছিল, বা এই যে লুইস ক্যারল, এ হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখক। ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্যাট মিনস 19th সেঞ্চুরি। এই সময় 19th সেঞ্চুরির দিকে মানুষ অনেক বেশি সায়েন্টিফিক রেভলিউশনের দিকে ফোকাসড হয়ে পড়ে, যার কারণে কি হয়, মানুষজন বই, ফ্যান্টাসি ওয়ার্ল্ড এই সমস্ত থেকে মুখ ঘুরিয়ে নেয়। তখন তার কাছে ভীষণ ওয়ার্ল্ডটা প্র্যাকটিক্যাল হয়ে যায়। প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই যে শিল্পকলা, সাহিত্য চর্চা, ছবি, এইগুলো থেকে পুরোপুরি মুভ অন করে যায়। যার কারণে বই টই সেই সময়কে একদম পুরো প্রোজ লাইক বই, যে বইগুলো পড়তে ভালো লাগে না, যে বইগুলো জাস্ট, আচ্ছা তোরা বল, তোরা যখন ক্লাস 11-এ অফ স্টাডিজ পড়েছিলি, তোদের কি পড়তে ভালো লেগেছিল এই ধরনের প্রোজ? লাগেনি? খুব স্বাভাবিক, খুব প্র্যাকটিক্যাল। আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম, আমি যখন নিজে অফ স্টাডিজ পড়েছিলাম, তখন আমার একদম ফালতু লেগেছিল। তো এই ধরনের প্রোজ লাইক কোনো স্ট্রাকচার বা কোনো বইগুলো, সেগুলো কারোরই পড়তে ভালো লাগে না। তোদের যে বই তোদেরকে প্রেসক্রাইব করাবে, যে বইয়ের মধ্যে কোনো ছবি নেই, কালার নেই, সেটা পড়তে ভালো লাগবে না। তো ওই টাইম পিরিয়ডটাতে এইগুলোই চলতো। মানুষ সায়েন্টিফিক রেভলিউশনের কারণে ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছিল ওই টাইমটাতে। ঠিক আছে, চলো। প্রোটাগনিস্ট অ্যালিস, অ্যালিসের একটু ক্যারেক্টারিস্টিক্স লিখে দিই। কিউরিয়াস, অ্যাডভেঞ্চারাস, Alice, a little girl. এবারে আসছে আর একটা প্রশ্ন। So she was considering in her own mind what was she considering in her own mind what she do before that, what happened then. Part 2 plus 2 plus 2 কি বলা হয়েছে? Alice
The little curious girl in down the rabbit hole was feeling bored during the dull hours of the day. সবসময় মাথায় রাখবি যখন আমরা প্রশ্ন উত্তর লিখবো তখন আমরা অলওয়েজ চেষ্টা করব যে চ্যাপ্টারের নামটা একটু ইনক্লুড করতে, তাতে কি হয় লেখার লেন্থটা একটু বাড়ে। ক্যারেক্টারের নাম, চ্যাপ্টারের নাম বা কে বলেছে কথাটা, কোনো একটা উদ্ধৃতাংশ থাকলে সেক্ষেত্রে কি হয় লেখাটার লেন্থও বাড়ে, টিচারের শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে খাতাটা, এবং অটোমেটিকলি তোমরা মার্কস পেয়ে যাবে। মার্কস পাওয়ার জন্য আরও দুটো তোমাদের মেন জিনিস আমি বলে দিচ্ছি। মার্কস পেতে গেলে তোমরা সবসময় চেষ্টা করবে খাতাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে, খাতাতে মার্জিন টানতে, বা নিদেন পক্ষে খাতাতে যদি মার্জিন টানতে নাও পারো খাতাটাকে এরকম সাইড থেকে, লেফট হ্যান্ড সাইড থেকে এবং মাথার উপর থেকে একটু ভাঁজ করে নেবে এবং ওই মার্জিন বরাবরই, ওটা মার্জিনের মতো হয়ে যাচ্ছে, ওই মার্জিন বরাবরই লিখবে। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস লিখবে, আরেকটা জিনিস চেষ্টা করবে, মানে চেষ্টা না, এটা লিখতেই হবে, সেটা হচ্ছে নীল কালির ব্যবহার করবে এবং পয়েন্টার্স বানানোর জন্য বা ইম্পর্টেন্ট কিছু লেখার জন্য কালো কালি ব্যবহার করবে, এছাড়া অন্যান্য কোনো কালি ব্যবহার করবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নাম্বার না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ম্যাটার করে। 3 কোয়েশ্চেন্স, এর পরেরটাই 3 কোয়েশ্চেন্স হবে। লুইস ক্যারলে ডবল আর আছে বাবা? হ্যাঁ, অথর নেম দিতে পারো, অথর নেমও দিতে পারো, দিয়ে দেবে, দিয়ে দেবে। চেষ্টা করবে 6 মার্কসের জন্য 120 ওয়ার্ড রাখতেই, 120 থেকে 125 ওয়ার্ড রাখতেই, ঠিক আছে? চলো এবারে আসছি, অ্যালিস দ্য লিটল কিউরিয়াস গার্ল ইন ডাউন দ্য র্যাবিট হোল ওয়াজ ফিলিং বোর্ড ডিউরিং দ্য ডাল আওয়ার্স অফ দ্য ডে। যেহেতু দিনের বেলাটা ভীষণই ডাল এবং বোরিং ছিল, ইট ওয়াজ আ সামার ডে, she was feeling bored, so she started thinking to herself it would be worth the effort to get up and pick some daisies and make a daisy chain, ডেজি ফুলের মালা বানানোর কথা ভাবছিল, যে উঠে যাব এবং ডেজি ফুল তুলে আনবো এবং ডেজি ফুলের মালা বানাবো। But the trouble of doing it make her too much boring. তো তার জন্য সে কি করলো, she wondered if such a small thing could make her feel happy. তো তার মনে হতে লাগলো এই ছোট্ট কাজটা কি তাকে আদতেও হ্যাপি বানাবে, আদতেও হ্যাপি বানাবে। Before considering picking out daisies to make a daisy chain, Alice got very tired by seeing her sister on the bank of a river. এখান থেকে এরকম প্রশ্নই আসতে পারে, why was Alice feeling bored? 2 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? তো Alice was sitting by her sister on the bank of a river and having nothing to do on a hot day. Once or twice she peeped into the book. Peeped মানে কি? উকি মারা, উকি ঝুঁকি মারা। The book and her which her sister was reading, and the book has no picture or conversation in it. She concluded that সে এটাতেই কনক্লুড করে, এটাতেই সে নিজের মতবাদ দেয় that the book was of no use, এই বইটার কোনো প্রয়োজনীয়তা নেই। The heat of the day also made her feel very sleepy and dizzy and stupid. So Alice was feeling bored because it was a hot summer day. She has nothing to do. She tried to peep into her sister's book, but she found it boring because it had no pictures or conversation in it. তো এই পুরো টোটালটা 3টে পয়েন্টকে আমাদেরকে ডেসক্রাইব করে লিখতে হবে। Ma'am, why was Alice disappointed? Because even after getting the jar, because the jar or the marmalade jar was completely empty, that's why she became disappointed. Sonnet 73 পড়িয়ে দেব। চলো আচ্ছা, describe Alice's first meeting with the white rabbit, or how did Alice reach the rabbit hole, or what made Alice curious near the river bank, what happened after Alice grew curious. প্রতিটা প্রশ্নই অর দিয়ে লিখিয়েছি, যে কোনো রকমের প্রশ্ন আসলে ঘুরিয়ে ফিরিয়ে তোরা উত্তর কিন্তু লিখতে পারবি, ঠিক আছে? ম্যাম, can we use the word lazy when the question is about describing her characteristics? না, lazy লিখো না, she was not lazy girl.
হট সামারে তোকেও যদি বলে রোদের মধ্যে গিয়ে ডেইজি ফুল তুলতে, তোরও ল্যাদ লাগবে, তার মানে কি তুই লেজি? কি দেখলাম না বাবা অর্ণব, আরেকবার বল, কমেন্ট কর। 200 ওয়ার্ডে লিখিস না অঙ্ক, না 200 ওয়ার্ডে লিখিস না, অনেকটা বড়, তুই পরীক্ষায় শেষ করতে পারবি না। না না না, এখানে নোটস থেকে প্রশ্ন করলে বিজেতা ব্যাচ থেকে আলাদা করে করতে হবে না, আমি আরো এক্সট্রা কিছু কোয়েশ্চেন এখানে অ্যাড অন করেছি, ঠিক আছে? এইটা হচ্ছে একদম ফাইনাল, যেটা দিচ্ছি একদম ফাইনাল। চলো, তো লেটার শীত, আচ্ছা এটা তো বললামই না। One day Alice was feeling bored and tired by sitting on the river bank with her sister. As she had nothing to do at that time, she peeped into the book her sister was reading, but she found it useless as there were no pictures or conversation in it. সেই প্রথম আগে প্রশ্নের যে প্রথম লাইনগুলো পেলাম, সেই লাইনগুলোকে কিন্তু আমরা আবারও বলছি, কারণ প্রথম পার্টটা ডিসক্রাইব করতে গেলে এই প্রথম পার্টটা আসবেই। এতবার করে লাইনগুলো পড়বি যে লাইনগুলো নতুন করে তোদেরকে এমন নয় যে মুখস্থ করতে হবে। আমি তো এই চ্যাপ্টারগুলো পড়িনি আমার এইচএস এর সময়, কিন্তু তোদেরকে পড়ানোর জন্য এতবার বলেছি আমার অটোমেটিক আমার মাথায় চলে এসেছে, লাইনগুলো আমাকে না দেখলেও আমি বলে দিতে পারবো, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, she then thought of collecting daisies to make a daisy chain, but the hot day made her feel lazy. একজন আমাকে জিজ্ঞেস করলেন যে ওর ক্যারেক্টারিস্টিক্সে লেজিটা লিখতে পারবো কিনা, না ক্যারেক্টারিস্টিক্সে লেজিটা লিখতে পারবো না, তার বদলে আমরা লিখতে পারি যে the hot day made her lazy, হট ডে তাকে লেজি বানিয়েছিল বা made her feel lazy. Suddenly a white rabbit with pink eyes ran past her saying, oh dear, I shall be too late. এই জায়গা থেকেও প্রশ্ন আসে যে what did the white rabbit say while passing by Alice? এটাও প্রশ্ন আসতে পারে। এখান থেকে তাহলে 2 মার্কসে আরেকটা প্রশ্ন আমরা প্রিপেয়ার করতে পারছি, the white rabbit while passing her by said, oh dear, I shall be too late. Though at first it seemed quite natural to Alice, but later she thought it was quite unusual for a rabbit to talk. Then the rabbit took a watch out of its waistcoat pocket. তারপরে rabbitটা কি করে, তার জামার পকেটের ভিতর থেকে একটা ওয়াচ বের করে, and looking at the time hurriedly went on. Alice became curious as she had never seen a rabbit with a waistcoat pocket. সে না দেখেছে কোনোদিনও ওয়েস্টকোট পরা কোনো একটা র্যাবিটকে, না তো তাকে দেখেছে সেখান থেকে পকেট থেকে ওয়াচ বের করতে, ঠিক আছে? So she ran after it across the field and without a second thought entered into a large rabbit hole under the hedge. Hedge মানে কি, bushes. Next, how is Alice portrayed at the introductory part of the story বা beginning of the story? Same as the previous one. এবারে আসছি what are antipathies? অ্যান্টিপ্যাথিস থেকেও প্রশ্ন আসতে পারে, 2 মার্কসের প্রশ্ন আসতে পারে যে অ্যান্টিপ্যাথিস বলতে কি বোঝানো হয়েছিল। What are antipathies according to Alice? তাহলে according to Alice in Down the Rabbit Hole by Lewis Carroll, antipathies are people who live on the earth's bottom side surface. তাহলে আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে আর্থের বটম দিকে, মানে এটা যদি আর্থ হয়, এটা আমাদের নর্থ পোল, তাহলে নর্থ পোলের মানুষজন কি, নর্থের দিকে যারা মানুষজন থাকছে বা ইউরোপে নরওয়েতে এরা যারা মানুষজন থাকছে তারা এরম ভাবে হাঁটাচলা করে, তাহলে অপোজিট দিকে অর্থাৎ এই দিকটায় অস্ট্রেলিয়ার দিকটায় বা সাউথ পোলের দিকটায় মানুষজন তাহলে এইভাবে যাতায়াত করে কি? তো অ্যাকর্ডিং টু অ্যালিস, antipathies are the people who live the bottom side surface of earth. So she imagines themselves to walk with their heads downwards. তো অ্যালিস মনে করতো যে তারা তাদের মাথা নিচের দিকে ঝুলিয়ে হাঁটে। Alice mentions them as she keeps falling through the rabbit hole. She wonders if she would come onto the bottom side. Bottom side মানে একদম নিচের দিক থেকে, অর্থাৎ উপরের দিক থেকেও পড়েছে, নিচের দিকে যখন এসে পৌঁছাবে, ওনা নিউজিল্যান্ডে পৌঁছাবে নাকি অস্ট্রেলিয়াতে পৌঁছাবে, এইটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিল। তো it's not clearly stated that the given text if antipathies really exist or not. Even the name did not sound right, কারণ antipathies really means
hatred or anger. Maybe Alice antipathies ওয়ার্ডটাকে অ্যান্টিপোডস এর উল্টো হিসেবে বা ভুল বশত উচ্চারণ করেছিল, ঠিক আছে? অ্যান্টিপোডস, হ্যাঁ এটা লিখতে পারিস যে কারেক্ট ওয়ার্ড শুড বি অ্যান্টিপোড, বা মেবি শি ওয়ান্টেড টু ট্রাই টু সে অ্যান্টিপোডস, এইভাবে লিখতে পারিস, ঠিক আছে ইন্দ্র? তো এখানে আমি লিখেও দিয়েছি, দেখ, ইভেন দ্য নেম ডিড নট সাউন্ড রাইট টু অ্যালিস অ্যান্ড অ্যান্টিপ্যাথিস মে বি দ্য আউটকাম অফ অ্যালিসেস ফার্টাইল ইমাজিনেশন, উর্বর মস্তিষ্কের ফলপ্রসূ হিসেবে বেরিয়েছিল, অর ইট পারহ্যাপস মিনস দ্য অ্যান্টিপোডস, a way of referring to Australia, New Zealand, often used in a humorous way, especially by the British. ব্রিটিশরা ওদেরকে অ্যান্টিপোডস বলতো। অ্যান্টিপোডস অর্থাৎ কি? অর্থাৎ উল্টো দিক, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে এরকম, ঠিক আছে? রাইটিং আমি সাজেশন দিয়ে দেবো, লিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে? এবারে আসছি, why did Alice talk to herself about Diana? ভীষণ ইম্পর্টেন্ট এটা। ডায়না সম্পর্কে কি বলছিল এবং ডায়না সম্পর্কে ওর কি কি চিন্তা মাথায় আসছিল। Now who was Diana? Diana was the pet cat of Alice. Alice expressed her concern for her pet cat Diana when she was falling through the rabbit hole, যখন সে rabbit hole দিয়ে নিচে নামছে, rabbit hole দিয়ে যখন ওই টানেল লাইক rabbit hole দিয়ে যখন ডিপ ওয়েলের মতো, rabbit hole টা কিরকম ছিল? at first it was like a tunnel, then suddenly it dipped down like a whale, কুয়োর মতো এরকম ভাবে একদম head down ওর নিচে পড়ে। তো she thought Diana would miss her very much that night. She hoped her family, সে এটাও মানে মনে মনে ভাবছিল যে ওর যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তারা নিশ্চয়ই মনে রাখবে যে ডায়নার খাওয়া হয়নি, তাহলে they would give her pet milk at tea time, চা পানের সময়, সন্ধ্যাবেলা চা পানের সময় তাকে বাটিতে করে সসারে করে দুধ দেবে। অ্যালিস উইশ দ্যাট ডায়না ওয়ার ডাউন দেয়ার উইথ হার, এবং তারপরে অ্যালিসের মনে হয় যে আজ যদি ডায়না ওর সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। Next moment she realized that the cat would not get mice in the air. তারপরে ওর মনে হলো ডায়না যদি এখানেও থাকতো, কিন্তু ওই শূন্যে ও যখন নামছে তখন তো ওর কোনো ইঁদুর পাবে না। আর আমরা জানি যে জেনারেলি ক্যাটেরা মাইস প্রেফার করে বা মাউস খেতে পছন্দ করে। তো অন্ধকারে ওই টানেলের মধ্যে কি থাকতে পারে? অ্যাকর্ডিং টু অ্যালিস দেয়ার মাইট বি সাম ব্যাটস, সো শি ওয়ান্ডার্ড দ্যাট ইফ ক্যাটস ইট ব্যাট, তখন তার মনে হতে থাকলো যে তাহলে যদি এখানে ইঁদুর যদি না পায়, তাহলে ও যদি এখানে বাদুর পায়, তাহলে কি বাদুর খেতে পারে, বা বেড়ালে কি বাদুর খায়? হ্যাঁ, এগুলোই সাজেশন বাবা। Then in a dreamy sort of way she asked herself if cats ate bats or if bats ate cats, but could not answer both the question. She felt she was dozing off, যেন মনে হলো সে dozing off মানে ঘুমিয়ে পড়ছে, as if সে ঘুমিয়ে পড়ছে। And had just begun to dream that she was walking hand in hand with Diana, এবং তার মনে হলো ওই ঘুমের মধ্যে যেন সে ডায়নার সাথে হাতে হাত ধরে ঘুরছে, গোল 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 করে ঘুরছে। And she was asking Diana earnestly, একদম ভীষণ উদ্গ্রীব ভাবে সে যেন মন প্রাণ থেকে জিজ্ঞেস করছে, if she had ever eaten a bat, ডায়না কি কোনোদিনও একটা ব্যাট খেয়েছে? These are the things Alice talked to herself about Diana before the fall was over. যতক্ষণ না ফল ঘটছিল ততক্ষণ ও কিন্তু ও ডায়নার এই কথাটা ভাবছিল। চলো নেক্সট, এবারে আমরা আসছি ড্রিঙ্ক মি বটলে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেই প্রশ্ন আসুক না কেন ঘুরিয়ে ফিরে এরকমই উত্তর আসবে, ঠিক আছে? তোদেরকে বারবার করে বলছি, একটা প্রশ্ন পড়ছিস মানে সেই প্রশ্নটা পড়ার সাথে সাথে সেই প্রশ্ন রিলেটেড অন্যান্য প্রশ্নের উত্তরগুলো যেন তোরা লিখতে পারিস। দেখবি আমি অর দিয়ে এনেছি, বা অর দিয়ে না থাকলেও ড্রিঙ্ক মি পোর্শন থেকে যদি যে কোনো রকমের উত্তর আসুক না কেন এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, শুধু অ্যাপ্রোচটা প্রশ্ন ওয়াইজ করবি। Ma'am, is Alice actually dumb or she is quite young? She was a little girl. She was a little baby. That's why these things are quite normal for her. আমরা যখন নিজেরাও ছোট ছিলাম আমাদের কাছে এইগুলো সব স্বপ্নের মতো, ম্যাজিকের মতো জিনিস ছিল, আমরা সেটা
অ্যাকচুয়ালি বিশ্বাস করতাম যে চাঁদে একটা বড় রাজপ্রাসাদ আসে বা এরকম এক ধরনের ড্রিম ওয়ার্ল্ড হয়, ম্যাজিক ওয়ার্ল্ড হয়, আমরা প্রত্যেকে এগুলো ভেবেছি। তো বাচ্চাদের কাছে এটা মানে ইম্পসিবল কোনো কিছু নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছি যে সি ফাউন্ড আ লিটল বটল অন ইট, ওয়াই ডিড অ্যালিস নট ড্রিঙ্ক ফ্রম ইট অ্যাট ফার্স্ট? প্রথমে ড্রিঙ্ক মি বটল থেকে কেন খেয়ে নেয়নি? কারণ অ্যালিস খুবই ওয়াইজ ছিল। আচ্ছা, হোয়াট মেড হার ফাইনালি ড্রিঙ্ক দ্য লিকুইড, এবং ফাইনালি কি কারণে সে ওই পোশনটা খেলো? Though drink me was written on the paper label tied around the neck of the bottle, wise Alice decide not to do that in a hurry. খুব দ্রুততার সাথে সে এটাকে পান করবে না, সে প্রথম থেকেই সিরিয়াস ছিল এই ব্যাপারটা। She wanted to check whether it was marked poison. সে খোঁজার চেষ্টা করছিল বা ভাবছিল যে আগেও চেক করে দেখবে এতে বিষ বা পয়জন লেখা আছে কিনা। Because she had read stories about children. কারণ আমি কি বলেছি, she is an imaginative girl. অ্যালিস, যার জন্য সে ছোটবেলা থেকে প্রচুর শিশু সাহিত্যের বই পড়েছে এবং সেখান থেকে সে এই জ্ঞানটা পেয়েছে যে যে সমস্ত বাচ্চারা যারা কারোর কথা না শোনে বা সেই সমস্ত স্টোরিগুলোতে দেখেছে যে সমস্ত বাচ্চারা পাকামি করেছে, তারা কি করেছে, দে গট বার্নড, নয় তারা পুড়ে গেছে, আর ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, তাকে কোনো ভয়ঙ্কর জন্তুতে খেয়ে ফেলেছে, অর and faced many such troubles because they did not follow simple rules. কারণ তারা কিছু কিছু সাধারণ যে রুলস বা জ্ঞান সেগুলো তাদের ছিল না, তারা সেগুলোকে ফলো করেনি, যার জন্য তাদের সাথে এই দুর্ঘটনাগুলো ঘটে। The children had been taught by their friends, এবং ছোট ছোট বাচ্চাদের তাদের বন্ধুরা এই জ্ঞানগুলো দেয়, that red hot poker, জ্বলন্ত লোহার শিক, would burn one if they had it for too long. কেউ যদি সেটাকে হাতে অনেকক্ষণ ধরে চেপে ধরে তাহলে অবশ্যই হাত পুড়ে যাবে। If one cuts one's finger very deeply with a knife, it usually bled. হাতে কেউ যদি চাকু বা ছুরি ধরে চাপ দেয় অবভিয়াসলি হাত কেটে যাবে এবং সেখান থেকে রক্তপাত হবে। So Alice had never forgotten that if one drink too much from a bottle marked poison, certainly it would harm or kill her. তো কোনো বটলে যদি লেখা থাকে বা লেভেল আপ করা থাকে পয়জন বলে, সেটা যদি কেউ খায় তাহলে তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবেই। Thus Alice thought if she should drink it or not before drinking the content of the bottle. তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল যে এই বোতলটা থেকে সে খাবে না খাবে না। However, the bottle was not marked poison. যেহেতু বটলটা পয়জন বলে লেখা ছিল না, অ্যালিসের সেখান থেকে পুরোটা খেয়ে ফেলে এবং তার কাছে এটা খুবই টেস্টি লাগে। ঠিক আছে, এরপরে দেখো, the poor little thing sat down and cried. কেন কাঁদছিল? আর why could not Alice go to the garden even after drinking the content of the bottle? তাহলে ওই যে অ্যালিস বটল থেকে ওটা টেস্ট করার পরে পরবর্তী ঘটনাটা কি, যখন ও ড্রিঙ্ক মি থ্রি লেগ টেবিল থেকে পেলো, সে বটলটাকে চেক করে দেখলো যেটা পয়জন নয়, তাই জন্য সেটাকে কনজিউম করে ফেললো। তারপরে কি ঘটে, আফটার কনজিউমিং দ্য টেস্টি নাইস লিকুইড শি শ্র্যাঙ্ক মানে কি, সংকুচিত হয়ে যাওয়া। she became squeezed, she squeezed out হয়ে যায়, and only 10 inches high, মাত্র 10 ইঞ্চি তার হাইট হয়ে যায়। it was the right size, কারণ দরজাটা ছিল 15 ইঞ্চি, তো যেহেতু ওর হাইট 10 ইঞ্চির হয়ে যায়, it was the right size for going through the little door into the lovely garden, তার একদম পারফেক্ট সাইজ হয়ে যায়। বাবা বললাম যে 6 মার্কসের জন্য 120 ওয়ার্ড লেখো, ঠিক আছে? আচ্ছা, as she got to the little door, she realized that she had forgotten the key of the door. She returned to the table to take the key, but could not reach as she was so small. কিন্তু ফাইনালি যখন ও সেই গার্ডেনে প্রবেশ করতে যায়, সে দেখতে পায় যে ওই গার্ডেনে প্রবেশ করা তার পক্ষে পসিবল নয়, কারণ সে অলরেডি ভুলে গেছে চাবিটা আনতে, এবং তার ফলস্বরূপ আবার ফিরে যায় 3 লেগ টেবিলে এবং সেখানে দেখে যে সে এতটাই ছোট যে চাবিতে তার হাত পৌঁছবে না, এবং সেই কারণে
হ্যাঁ, she sat down and started crying. আর লঙ্গিং মানে আমি কি বললাম, সুতীব্র ইচ্ছা বা প্রবল ইচ্ছা। ফর গোয়িং টু দ্য গার্ডেন ওয়াজ নট ফুলফিল, যেহেতু তার গার্ডেনে যাওয়ার ইচ্ছাটা সম্পূর্ণ হলো না, তাই জন্য সে কাঁদতে বসলো। এগুলো সব 6 মার্কসের প্রশ্ন, এগুলো সবই 6 মার্কসের প্রশ্ন। এবারে আসছি, ডিড অ্যালিস এভার ফলো দ্য অ্যাডভাইস গিভেন টু হারসেলফ? কখনো কি অ্যালিস নিজেকে দেওয়া অ্যাডভাইসগুলো ফলো করে? How did Alice scold herself sometimes? কিভাবে অ্যালিস নিজেকে বকাবকি করে? What happened when Alice was playing croquet? And what according to Alice was it not used trying to pretend to be two people then? Part by part, সবগুলো ছোট ছোট প্রশ্ন। তো অ্যালিস উড হার্ডলি ফলো দ্য অ্যাডভাইস, অ্যালিস নিজেকে দেওয়া অ্যাডভাইস খুব কদাচিৎ ফলো করে। আচ্ছা, অনেকেই বলছিস যে এই প্রশ্নগুলো 6 মার্কসের কিনা। দেখ, এই প্রশ্নগুলো 6 মার্কসের তো বটেই, কিন্তু এখান থেকে কোনো একটা পার্ট যদি চলে আসে 2 মার্কস হিসেবে, তাহলেও তোরা উত্তর লিখে ফেলতে পারবি, ঠিক আছে? সামটাইমস অ্যালিস ইউজ টু স্কোল্ড হারসেলফ সো সিভিয়ারলি, কখনো এত প্রচন্ডভাবে নিজেকে বকাবকি করে যে অ্যালিস নিজেই কাঁদতে থাকে। that it would bring tears to her eyes, তার চোখে জল চলে আসে। One day when Alice was playing croquet against herself, যখন একদিন অ্যালিস নিজের এগেইনস্টই এক গেম খেলছিল, she cheated herself. As punishment she tried to hit বা box her own ear, নিজের কান নিজেই মলে দেয়। নিজের কান মলে দেওয়ার চেষ্টা করে। তার ফলে কি হয়? কাঁদতে থাকে সে। After drinking the potion, Alice had been reduced such a small size that she doubted if she had stature if even one respectable person in that condition. So she thought there was no point of pretending to be two people with the only a size of 10 inches. 10 ইঞ্চির মানুষের খুব একটা রেসপেক্টেবল মানুষ হওয়া সম্ভব নয়। তো তাহলে কি হবে? নিজেকেই নিজে বকা বা নিজেরই আরেকটা ক্যারেক্টার বের করে, ওই যেমন ডক্টর জেকিল আর মিস্টার হাইডের মতো ডুয়াল পার্সোনালিটি করে কোনো লাভ নেই। তো ও কান্নাকাটি ছেড়ে দেয়। And the last question from Down the Rabbit Hole. আচ্ছা, Down the Rabbit Hole এর পরে তোদের প্রচন্ড কাঙ্ক্ষিত 3 কোয়েশ্চেন শুরু করব, ঠিক আছে? এটা লাস্ট প্রশ্ন, 3 কোয়েশ্চেন শুরু করব। যারা তোদের বন্ধুরা চলে গেছে তাদেরকে ডেকে বল যে আ গয়া 3 কোয়েশ্চেন্স আ গয়া, ঠিক আছে? 3 কোয়েশ্চেন শুরু হবে 2 মিনিটের মধ্যে। চলো, হোয়াট ডাজ দ্য র্যাবিট হোল প্রেজেন্ট ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল? এই যে র্যাবিট হোলের সিম্বলিক মিনিংটা কি আমি 2 মার্কস বা 1 মার্কসের জন্য লিখিয়ে দিয়েছি আগে, আবার এখানে বড় 6 মার্কসের জন্য লেখাচ্ছি। দেখ, The rabbit hole in the story now, the rabbit hole presents an escape from the world of reality. অর্থাৎ বাস্তবে দুনিয়া থেকে পালিয়ে যাওয়া। আমি লিখে দিলাম না, a surreal world, a magical, a dream-like world. It representations of id in Freudian psychology. এটাকে বলা হয় id। এই জায়গাটা একটু ডিপলি বোঝার আছে, ঠিক আছে? একজন আমাকে লিখছে যে ম্যাম এই স্টোরিটার এন্ডিংটা বুঝতে পারিনি। এই স্টোরিটার এন্ডিংটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি, শোন। কেন এটা স্টোরিটার মেন থিমটাই আমি বুঝিয়ে দিচ্ছি ইডের সাহায্যে। দেখ, ইড সম্পর্কে বুঝতে হবে। ফ্রয়েডের নাম শুনেছি, সিগমন্ড ফ্রয়েড একজন খুব বড় সাইকোলজিস্ট ছিলেন, ঠিক আছে, এবং সায়েন্টিস্ট ছিলেন। তো ফ্রয়েডের ভাষায় বা ফ্রয়েডের বক্তব্য অনুযায়ী আমাদের প্রত্যেকের মধ্যে একটা বেসিক ইনস্টিংক্ট থাকে, হুইচ ইজ কল ইড। দেখবি যেটা ইট ইজ ভেরি বেসিক অ্যান্ড ইনস্টিংটিভ অ্যান্ড এন্টায়ারলি আনকনসিয়াস পার্ট অফ আ পার্সোনালিটি। আমাদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনালিটি রয়েছে, প্রত্যেকের রয়েছে, আমার রয়েছে, রুদ্র রয়েছে, সবার রয়েছে, ঠিক আছে, আকাশের রয়েছে, প্রত্যেকের রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, প্রত্যেকের আলাদা পার্সোনালিটি রয়েছে। আমাদের প্রত্যেকের আলাদা ইচ্ছা, অনিচ্ছা, ভালো লাগা, টেনশন, প্রত্যেকের আলাদা তার অভিপ্রকাশ রয়েছে। 3 কোয়েশ্চেন আর 2 মিনিটে শুরু করছি, ওয়েট করে যা। তো এই
ইডটা কি, যেটা কিনা আমাদের প্রত্যেকের পার্সোনালিটির মধ্যে বা আনকনসিয়াস মাইন্ডের মধ্যে বাই বার্থ এটা প্রেজেন্ট থাকে। এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। কিরকম দেখবি যে যখনই আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণে প্যানিক হয়, অ্যাংজাইটি হয়, আমরা বিভিন্ন রকমের কাজ করি। যেমন ধর কারোর অ্যাংজাইটি হচ্ছে, একদম পরিষ্কার তোরা নিজেদেরকে দেখতে পাবি আয়নায়, ধর পরীক্ষার রেজাল্ট বেরোবে, সেই সময় প্রচন্ড টেনশন হচ্ছে, কি করিস? অনেকে নখ খাস, অনেকে ঘুমোস বেশি, অনেকে প্রচন্ড খিদে পেয়ে যায়। যেমন আমার এক কাজিন রয়েছে, তার বেশি টেনশন হলে সে ঘুমিয়ে পড়ে। আমার ভাই রয়েছে যে যে প্যানিক করে খুব, যখন খুব টেনশন হয় দাঁত দিয়ে নখ কাটে। দেখবি ক্রিকেটারদেরকে যখন আইপিএল খেলা হয় বা ভারতের যে কোনো টি20 ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো রকম ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যখন দেখবি অনেক ব্যাটসম্যান রয়েছে, যেমন সৌরভ গাঙ্গুলির কথাই আমার মনে পড়ছে, যে উনি যখন গ্যালারিতে বসে থাকতেন টেনশনে উনি নখ খেতেন। তো আমাদের প্রত্যেকের মধ্যে এই ধরনের একটা সাইকোলজি রয়েছে। ইটস কল ইড হচ্ছে আমাদের যখন প্রচন্ড পরিমাণে প্যানিক হয়, আমাদের বডি কিন্তু আমাদেরকে হিল করার চেষ্টা করে। ভেবে দেখ, কেউ প্রচন্ড খায়, কেউ ঘুমিয়ে পড়ে, কেউ পটি করতে চলে যায়। আমার 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 ভাই পটি করতে চলে যায়। আমার কাজিনের কথা বলছি, এক কাজিন নখ খায় আর এক কাজিন পটি করতে চলে যায়। ওর কিছুতে টেনশন হলে ওর পটি পেয়ে যায়। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিম্বলিক মিনিং হলো এই একই, ঠিক আছে? ডাউন দ্য র্যাবিট হোলে সিম্বলিক মিনিং একই, ঠিক আছে? তো দিস ইড ইজ প্রেজেন্ট ফ্রম বার্থ এন্ড সিক্স ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন এইমস টু রিডিউস টেনশন অ্যান্ড ইনক্রিজ প্লেজার বাড়ানোর জন্য, টেনশন কমানোর জন্য এইড অটোমেটিক্যালি কাজ করে, ঠিক আছে? হেন্স অ্যালিস এনকাউন্টার সেভারাল টেম্পটেশন ইনসাইড দ্য র্যাবিট হোল। এই যে র্যাবিট হোলের ভেতরে যে ওর যে টেনশনটাকে দমানোর জন্য বিভিন্ন রকম জিনিস পেয়ে যায়, অটোমেটিক্যালি পেয়ে যায়। কি? যেমন ড্রিঙ্ক মি একটা পোশন পেয়ে যায়, ইট মি কেক পেয়ে যায়। এইগুলো হচ্ছে ওর ইড, এগুলো ওর প্যানিককে হটিয়ে দেয়, সরিয়ে দেয়। তো It's all are the instances of Freudian need. The rabbit hole also presents a spirit of adventure, the desire to explore the unknown world, even at the risk of one's own life. নিজের লাইফের বিনিময় একটা ওয়ার্ল্ডে পৌঁছে যাও, এসকেপ করে যাও। It's a surreal world. It also signifies a constant change in our physical and mental world due to the passage of time. বয়সের সাথে সাথে আমাদের ফিজিক্যাল, যখন দেখবি যে তোরা টিনেজে পড়িস, তখন তোদের মধ্যে ফিজিক্যাল চেঞ্জেস আসে, বিভিন্ন রকম মেন্টালিটি চেঞ্জেস আসে। তো সেই চেঞ্জটাও কিন্তু এই অ্যালিসের মধ্যে দিয়ে, থ্রু অ্যালিস, আমাদের রাইটার দেখিয়েছেন। চলো এবারে আমাদের 3 কোয়েশ্চেন্স। সব ঝটপট করে জয়েন হয়ে যাও, আমি একটু চা খাই, তোরা জয়েন হয়ে যাও যারা যারা চলে গেছিলি। হ্যাঁ, মাই কাজিনস আর ব্রোকেন হিয়ার। ওকে, ইটস ওকে। চলো চলো তাহলে শুরু করি আমাদের 3 কোয়েশ্চেন্স। চলো চলো চলো, দাঁড়া, এক সিপ খেয়ে নি, খুব গরম, এক সিপ খেয়ে নি, তারপর শুরু করছি। আরে রাইটিং এ আসবো, ঠিক আছে? চলো 3 কোয়েশ্চেন্স। এই যে 3 কোয়েশ্চেন্স আমরা স্টোরিটা পড়বো, ইটস আ প্যারাবল অর আ মোরাল স্টোরি। আমরা এর আগেও বলেছি এটা একটা প্যারাবল বা মোরাল স্টোরি, যেটা লিখেছেন লিও নিকোলাভিচ টলস্টয়, বা আমরা ছোট্ট করে লিখবো লিও টলস্টয়, ঠিক আছে? লিও টলস্টয়। আচ্ছা, লিও টলস্টয়ের কিছু নোটেবল ওয়ার্ক আমরা দেখে নিই। ফ্যামিলি হ্যাপিনেস, ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা, এটসেট্রা। জন্মেছিলেন সেপ্টেম্বর 9, 1828-এ, এবং এই যে লেখাটা সেটা পাবলিশড হয় 1885 সালে। এসএকিউ করাবো, আর এসএকিউ সবগুলো পড়িয়ে নিয়ে একেবারে করাবো, ঠিক আছে? এসএকিউ গুলো এখন নয়, সবগুলো পড়িয়ে নিয়ে তারপর একেবারে করাবো।
ঠিক আছে, করে দেবো, সবগুলো একসাথে করাবো এসিকিউ। চ তাহলে লিখি 3 কোয়েশ্চেন্স। কে লিখেছেন? লিও টলস্টয়। জনরা কবে পাবলিশড হয়? থিম, আচ্ছা, লিও টলস্টয়ের লেখা। মরাল স্টোরি, জনরা দ্বারা, জনরা হচ্ছে বা হচ্ছে প্যারাবল বা মরাল স্টোরি। পাবলিশড হয় কততে? 1885-তে। কেন আমি বলছি পাবলিশটা কত সালে হয়েছিল, পাবলিশটা কত সালে হয়েছিল জানার জন্য, কারণ এটা থেকে আমি মডেল প্রশ্নতে দেখলাম যে মডেল কোশ্চেন পেপারে প্রশ্ন এসেছে। এবার আসছি এটা থিম। এটা থিম হচ্ছে উইজডম, জ্ঞান, উইজডম অ্যান্ড লাভ। আচ্ছা, এটা গেল একটা। ফরগিভনেস, ক্ষমা। এইগুলো হচ্ছে এটার থিম। ঠিক আছে, আচ্ছা, এই 3টে কোশ্চেনে 3 কোয়েশ্চেন্স। হোয়াট আর দ্য 3 কোয়েশ্চেন্স? তিনটে প্রশ্ন কি কি ছিল 3 কোয়েশ্চেন্সে? বল রে, তোদের তো পরীক্ষাতে 2 মার্কসের এটা আসতেই পারে। হোয়াট আর দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার টু দ্য জারস মাইন্ড? কি কি আসে বল, তোরাই বলবি, আমি বলবো না। What is the right time to begin any work? কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা? 2 নম্বর, who are the most important people to listen to? And whom to avoid? আর 3 নম্বর, 3 নম্বর, হ্যাঁ, who are the most necessary people? হ্যাঁ হ্যাঁ, who are the what are the most important things to do, বা what is the most important work to do? What is the most important work to do? হলো, 3টে প্রশ্নে 3টে উত্তর পেলাম। এই 3টে প্রশ্ন পেলাম, এবার 3টে উত্তর লিখে নেব। ঠিক আছে, এবার 3টে উত্তর লিখব। The answers. Final answers. কি কি আনসার পেয়েছিল? 1 2 3 করে যেগুলো লিখলাম তার 3টে উত্তর লিখে নি। মোস্ট ইম্পর্টেন্ট টাইম
এছাড়া আর কিচ্ছু নেই স্টোরিতে। আমি যখন পড়েছিলাম তখন ওই একই স্টোরিটা ছিল, আমাদেরও ছিল। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে নাও বা প্রেজেন্ট, অর দ্য প্রেজেন্ট টাইম। मोस्ट इम्पॉर्टेंट पीपल के the person with whom you are, আর most important thing to do, most important কাজ কি, to do good for him or her, তার জন্য ভালো করা। হলো হলো তাহলে দেখ তোদের কাছে, দেখ রাইট টাইম টু বিগিন এনি ওয়ার্ক নাও। তোদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট সময় কি এখন? মন দিয়ে পড়া করা, যেটা আমি বলছি সেটা শোনা, বোঝা, চ্যাট না করা ফালতু। মোস্ট ইম্পর্টেন্ট মানুষকে এখন শোনার জন্য আমি, চ্যাটের গল্প নয়। হোয়াট ইজ দ্য মোস্ট ওয়ার্ক টু ডু? পড়াশোনা করা। তো এইটা হচ্ছে আমাদের তিনটে কোয়েশ্চেন্স, দ্য থ্রি কোয়েশ্চেন্স বাই দ্য জারের তিনটে প্রশ্ন, এবং ফাইনাল আউটকাম বা ফাইনাল আনসার হচ্ছে হারমিটের দ্বারা। এখানে আমরা তিনটে ক্যারেক্টার দেখতে পাই। ক্যারেক্টার্স কারা কারা রয়েছে? এক, দ্য জার, রাশিয়ান রুলার, জার মানে হচ্ছে রাশিয়ান রুলার। 2 নম্বর দ্য হারমিট, ওল্ড, ফ্রেল অ্যান্ড উইক, ওয়াইজ। এবং 3 দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা ব্যক্তিটি। At first he was the enemy of the Tsar, then she became the friend of him. হলো? ওরে মডেল প্রশ্নের উত্তরই এখানে করিয়ে দিচ্ছি সাথে, একই সাথে। চল তাহলে কি কি ঘটেছিল দেখি। আর ওখানে বলে দিলাম, তাও একবার করে দেখি যে জারের প্রথমেই মনে এসেছিল তিনটে প্রশ্ন, রাইট টাইম কি, রাইট মানুষ কারা, আর মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি। তো এই প্রশ্ন তিনটে সার্চ করতে গিয়ে তিনি ভেরিয়েবল আনসার্স পান, এবং ভ্যারিড আনসার্স যেগুলো লার্নেড মেনরা দিয়েছিল, all the answers being different, the Tsar agreed with none of them. And to find the right answers of him, he went to the hermit's hut, বা hermit, to meet the hermit in his hut, বা in his wood, বা in his forest. তো ডিফারেন্ট আনসার পায়। তো জার তখন কি করে? হারমিটকে ভিজিট করে। কিভাবে জার ভিজিট করে? Before reaching the hermit's hut, he dismounted from his horse, he changed his clothes, he wore a simple cloth, and then he leave her bodyguards behind and went alone to the hermit's hut. তাহলে ডিসগাইজে যায়। And that time the hermit was digging the ground, এবং এই সময় হারমিট কি করছিল? He was digging the ground in front of his hut, বাড়ির সামনে, কুড়ে ঘরের সামনে জমিটা মাটি খুঁড়ছিল। তাহলে সেই সময় ওয়েট করে যায় জার। দেন তারপরে কি হয়? তারপরে হারমিটকে হেল্প করার পরে, সারাদিন কাজের পরে ক্লান্ত হয়ে যাওয়ার পরে, they encountered a wounded man. Now who was the wounded man? It was an enemy of the Tsar. The Tsar tends to wounds, উন্ডে সেবা করে, লোকটার প্রাণ বাঁচায়, and then the enemy reconciliation কিভাবে হয়? Enemy becomes the friend. Hermit explains the answers. কি হারমিটের আনসারগুলো কি কি ছিল? রাইট টাইম হচ্ছে নাও, প্রেজেন্ট টাইম, যে সময় আমাদের পাওয়ার থাকে আমাদের হাতে কিছু করার। রাইট পিপল, দ্য অনলি ইউ আর উইথ, যার সাথে তুমি এখন রয়েছো সে। অ্যান্ড মোস্ট
ইম্পর্টেন্ট থিং টু ডু গুড ফর দেম। তাহলে পারপাস অফ লাইফ কি? হেল্পিং অ্যান্ড সেভিং। দিস আর দ্য খ্রিশ্চিয়ান বিলিভস, দিস আর দ্য খ্রিশ্চিয়ান বিলিভস। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ, হারমিটটা জঙ্গল থেকে কোনোদিনও বেরোতো না। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? তাহলে সেন্ট্রাল আইডিয়াটা আমরা একটু ডিসকাস করে নিই। Based on Leo Tolstoy's 3 questions, the central idea explores the meaning of wisdom, জ্ঞানের সঠিক মানে, and the importance of living in the present moment. তাহলে খ্রিশ্চান বিলিফ কি? যে অন্য মানুষকে ভালোবাসো, অন্য মানুষকে ভালোবাসো। The Tsar seeks answers to 3 fundamental question. তাহলে জারের 3টে ফান্ডামেন্টাল বা মৌলিক প্রশ্ন কি ছিল? That the right time to act, সঠিক সময় কি কাজ করার জন্য, সঠিক মানুষ কারা শোনার জন্য, and the most important thing to do. তো unable to find satisfactory answers from the learned men বা জ্ঞানীগুণী ব্যক্তিদের থেকে সঠিক উত্তর না পাওয়ার দরুন he learns through his own experience with the help of a wise hermit. এবং যেহেতু তিনি ওয়াইজ মেনেদের কাছ থেকে বা লার্নেড মেনেদের থেকে তিনি উত্তর পেলেন না, তিনি কোথায় গেলেন? তিনি গেলেন হারমিটের কাছে, এবং হারমিটের কাছ থেকে তিনি সঠিক উত্তর পেলেন থ্রু হিজ ওন এক্সপিরিয়েন্স। এমন নয় যে থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স পেলেন, প্র্যাকটিক্যালি উনি পেলেন। না না, সেন্ট্রাল আইডিয়া আসবে না, আমি বোঝাচ্ছি রে, বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি, সেন্ট্রাল আইডিয়া আসবে না। ওকে, তো কি যেন বলছিলাম আমি? হ্যাঁ, যে প্রেজেন্ট হচ্ছে অনলি টাইম when we have the power, the person we are with now is the most significant, and the sole reason for our existence is to good to the person. আমাদের ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণেই, সেটা হচ্ছে সবার ভালো করার জন্য, মানুষের ভালো করার জন্য। The story emphasizes that true wisdom lies in recognizing the value of now and the doing good to others, which is the ultimate purpose of life. এইটাই গড আমাদের কি পারপাসে লাইফে পাঠিয়েছেন? মানুষের ভালো করার জন্য। আচ্ছা, তাহলে 3 কোয়েশ্চেন্স থেকে কোনো রকম কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো। 3 কোয়েশ্চেন্স থেকে কোনো রকম কোনো ডাউট আছে কিনা আমাকে বলো। যদি না থাকে তাহলে আমরা কোয়েশ্চেনে কন্টিনিউ করব। ক্লিয়ার? চ মোস্ট ইম্পর্টেন্ট এলএকিউ গুলোতে আসি। এখান থেকে 3টে কি 4টে প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর আসে। জারের 3টে প্রশ্ন কি কি, এটা আমি আলাদা আলাদা করেও করিয়েছি, আবার গোটাটা একসাথে করে করিয়েছি। জারের প্রথম প্রশ্ন কি ছিল? রাইট টাইম কি? কোনো অ্যাকশন, কোনো কাজ করানোর জন্য রাইট টাইম কোনটা? এটা আমি পার্ট পার্ট করেও করিয়েছি। আবার গোটা একটা প্রশ্ন হিসেবেও করিয়েছি। তো কি বলা হয়েছে? যে জারের প্রথম প্রশ্ন কি ছিল? দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্য জারস মাইন্ড ওয়াজ হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর কমেন্সমেন্ট এনি ওয়ার্ক? কোনো কাজ শুরু করার জন্য, স্টার্ট করার জন্য, টু স্টার্ট এনি অ্যাকশন, হোয়াট ইজ দ্য রাইট টাইম? এবার এটার রিপ্লাইতে লার্নেড মেনরা কি কিভাবে বিভিন্ন রকমের উত্তর দেয় দেখো। In reply to this, some said that to know the right time for every action, one must draw up in advance. অনেক পূর্ব থেকে একটা চার্ট বানিয়ে রাখতে হবে, a table of days, months and years, যেখানে দিন, কবে, কখন, কোন সময় কোন কোন কাজগুলো করব, এরকম চার্ট, এরকম একটা ডায়েরি আমরা অনেকেই, হ্যাঁ এখান থেকেই আসবে, এখান থেকেই আসবে। তো আমরা এরকম চার্ট অনেকেই বানিয়েছি, এরকম শেডিউল বানিয়ে, এরকম রুটিন বানিয়ে পড়াশোনা করার অনেক চেষ্টাই করেছি, কিন্তু এটা হয় না। অ্যান্ড মাস্ট ফলো ইট স্ট্রিক্টলি, এবং স্ট্রিক্টলি ফলো করার কথা বলেছিল কিছু কিছু লার্নেড ম্যানরা। তো আমরা কেউই ফলো করতে পারিনি, এবং এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়।
আদার সাজেস্টেড, কেউ কেউ এটা সাজেস্ট করে দ্যাট ওয়ান মাস্ট বি আপ টু ডেট উইথ দ্য রিসেন্ট হ্যাপেনিংস, এবং আবার কেউ কেউ বলে যে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কি জন্য? কখন কোন ঘটনা ঘটতে চলেছে। and not remain engaged in ideal pastime, লেজিনেসে বা ল্যাদ খেয়ে আমাদের সময় কাটালে চলবে না। যখন যখন যেখানে যেখানে যা কিছু ঘটছে সব কিছু অ্যাটেন্ড করতে হবে। যেমন ধর তোরা এখন টিউশন পড়তে যাচ্ছিস, কেউ তার সাথে সাথে টিউশনও পড়তে যাচ্ছিস, সাইকেল চালাচ্ছিস, এক হাতে আমার লাইফ দেখছিস, আর মনে মনে কোনো এক বন্ধু বা কোনো এক বান্ধবীর কথা মনে পড়ছে, তাহলে একসাথে তিনটে কাজ হচ্ছে, পসিবল নয়, কোনোটাতেই ফোকাস করা পসিবল নয়। তাহলে এই যে লার্নেড মেনরা বলছে যে কোনো আইডিয়াল লেজিনেস টাইম রাখা উচিত নয়, সব সময় সমস্ত কাজ একসাথে করা উচিত, সেটা কখনোই পসিবল নয়। লার্নেড ম্যান মানে হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি। এটা অনেকেই করছে, আমি ঠিক জানি, আমি জানি বলেই বলছি, যে সাইকেল চালাচ্ছে এক হাতে, আর একদিকে হচ্ছে আমার লেকচার দেখছে কানে হেডফোন দিয়ে, আর মনে মনে ভাবছে কোনো বান্ধবী বা বন্ধুর কথা, ফেব্রুয়ারি মাস সামনেই, একটা বড় সপ্তাহ আসতে চলেছে, তো মনে তো এসব হবেই। এদিক থেকে যে পিছন থেকে আরেকটা সাইকেল এসে ধাক্কা মেরে দিল, হুঁশই নেই। তো কি হচ্ছে, এটা করা পসিবল নয়। আবার কেউ কেউ রিকমেন্ড করলো যে একটা কাউন্সিলরের টিম রাখতে, দ্যাট মিনস আ কাউন্সিল অফ ওয়াইজ মেন রাখতে, যাতে তারা যারকে হেল্প করে ডিসাইড করে দেয় যে কোন কাজটা কোন সময় শুরু করা উচিত। But then again others stated that there were some issues that could not be rested upon the council. আবার কেউ কেউ জানায় যে কাউন্সিলরদের উপর ছেড়ে দিয়ে কোনো লাভ নেই, তো as the tsar himself needed to settle them. আবার কেউ বলে some others opine that only magician, জাদুকরেরা ডিটারমাইন করতে পারে রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এই তোদের অনেক সময় মনে হয় না যে কোনো ম্যাজিকে যদি জেনে যেতাম যে উচ্চ মাধ্যমিকে কত পাবো, তাহলে কত ভালো হতো, কিন্তু এরকম তো কোনো জাদুকর ম্যাজিশিয়ান নেই। How did the king come to know the wounded man was his enemy? What was the man plan before? How did the incident change of them? করিয়ে দেবো, এটা আছে কোশ্চেনটা, করিয়ে দেবো। আমি সাইকোলজি ম্যাম নই, বাজে কথা, আমি সব জানি, এত বছর ধরে তোদেরকে পড়াচ্ছি, তোদেরকে চিনবো না? এত বছর ধরে পড়াচ্ছি, যারা লাক্সাতে পড়েছি আমার কাছে 1 বছর পড়ছিস, তোদেরকে চিনবো না? তো কাদেরকে চিনবো? আর তোদেরকে চিনবো না কি? তোরা আমাকে যখন মাধ্যমিক দিয়েছিলি সেই সময় থেকে আমি তোদেরকে ইংলিশ পড়াই, তো বছর 3 ধরে দেখছি, তো আমি চিনবো না তো কে চিনবে বল? নেক্সট, তো অল দ্য অ্যাডভাইসেস বিং ভ্যারিড, প্রত্যেকটা ওপিনিয়ন যখন ডিফারেন্ট হয়ে যায়, নো পার্টিকুলার ওপিনিয়ন ওয়াজ অ্যাপ্রুভড অ্যামং দোজ নিউমেরাস সাজেশনস, এবং কোনো পার্টিকুলার আনসারে যার স্যাটিসফাইড ছিল না। তাহলে ঠিক সেম ভাবে আরেকটা প্রশ্ন আসে যে সেকেন্ড প্রশ্ন কি, এবং তার কি কি ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া গিয়েছিল। তাহলে সেকেন্ড প্রশ্ন কি ছিল? The second question asked by the Tsar was about his association with people. That means who are the right people to listen to and whom to avoid. কারা আমার সঠিক মানুষ জীবনের আর কারা সঠিক মানুষ নয়। এবার ধর তোদের বন্ধু বান্ধবরা রয়েছে, বন্ধু বান্ধবরা বলবে ভাই তোর জন্য জান দিয়ে দিতে পারি, আমি তোর সব, আমার কথা শুনে চল। মা বলবে যে ওর সাথে মিশবি না, একদম উচ্ছন্নে চলে যাবি। আবার কেউ বলবে যে আমার কথাটাই শোনো বাবু, অন্য কারোর কথা শুনতে হবে না। টিচার বলবে কারোর কথা শুনবি না, শুধু পড়াশোনা কর। তাহলে তুই শুনবিটা কার কথা? এটা হচ্ছে আসল প্রশ্ন। দেখ তোদের মনেও এরকম প্রশ্ন আসে, তোরাও এরকম কনফিউশনে পড়িস, তো তোদের মনেও এরকম ধরনের প্রশ্ন। হ্যাঁ, 2 মার্কসের জন্য এটা একই সাথে প্রিপেয়ার হয়ে যাচ্ছে। আমি 2 মার্কস করাবো, স্টিল এখান থেকেও 2 মার্কস প্রিপেয়ার হয়ে যাবে। তো এবার সেম কনফিউশন আসে, ঠিক আছে? তো লার্নেড মেন ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, স্বাভাবিক। আবার লার্নেড মেনরা ডিফারেন্ট ওপিনিয়ন দেয়। সাম অফ দেম রিকমেন্ডেড দ্য কাউন্সিলর্স whereas the others gave verdict in favor of priest. এবারে তোদের ক্ষেত্রে ওরকম টিচার, মা বাবা, বন্ধু এবং সোনা বাবু ইত্যাদি, কিন্তু রাজাকে জানানো হয় যে কেউ বলে যে কাউন্সিলরও আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। কেউ রানীর কথা কেন বললো না আমি এটা বুঝতে পারলাম না। যে সবাই বলছে প্রিস্ট ইম্পর্টেন্ট, কেউ বলছে প্রিস্ট ইম্পর্টেন্ট, কেউ বলছে ডক্টর ইম্পর্টেন্ট, কেউ বলছে ওয়ারিয়ার্সরা ইম্পর্টেন্ট, কেউ একবার রানীর কথা বললো না। রানী ওয়াজ ক্রাইং ইন আ কর্নার।
তো কেউ ভার্ডিক্ট দিল, কেউ ওপিনিয়ন দিল, প্রিস্টরা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন whom the czar is in most need. Some suggested that the doctors were supposed to keep the czar's fit and active. Some said warriors were also mentioned by some of their for bravery. But as the answers were different from one another, the czar agreed with none. The second question এর কোনো উত্তর পেল না। আমি তোদের কথাগুলো হ্যাঁ মন থেকে বুঝে যাই, মন থেকে বুঝে যাই। চলো আমি নিজেকে লিখে দেবো, হ্যাঁ। ওরে এটা আমার গল্পের রাজা নয়, আমি কেন লিখতে যাবো? এটা আমার গল্পের রাজা, এটা থ্রি কোয়েশ্চেন্স এর রাজা, আমি কেন থ্রি কোয়েশ্চেন্স এর রাজা রানী হতে যাব? বুদ্ধু এই আবার লিখে দিস না কিন্তু, রানীর কথা লিখে দিস না ভুলভাল করে। আমি আড্ডা মেরে বললাম, তোদেরকে ভরসা পাই না আমি একটু। বলে দেবো হারমিটের ফিচার্স। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন? থার্ড কোয়েশ্চেন কি ছিল? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন? সব থেকে ইম্পর্টেন্ট কাজ কোনটা তোদের জীবনে? কেউ বলবে ভালো মানুষ হও, কেউ বলবে ভালো বন্ধু হও, কেউ বলবে ভালো করে পড়াশোনা কর, আবার কেউ বলবে যে ক্রিকেটার হ, কেউ বলবে যে গেমার হ, কেউ বলবে আমার পতিদেব হও, কিংবা কেউ বলবে আমার পত্নী হও। কিন্তু তোরা আসলে করবিটা কি লাইফে? কি করবি, কি হবি? মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি তোদের জীবনে? there will be another question. তো the Tsar thought that if he could always determine which work was the most important one, then without wasting any time he could attain success. তো তখন জারের মনে হয়েছিল যে যদি সে জানে যে তার জন্য করার মানে তার সব থেকে ইম্পর্টেন্ট কাজ কোনটা, সে যদি জানতে পারে তাহলে সে সাকসেস ইজিলি পেয়ে যাবে, তার আর সাকসেস গ্র্যাব করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারকে এত কিছু বললো, যারকে কেউ বললো না রানীর রাগ ভাঙাতে, এটা হচ্ছে জারের ইম্পর্টেন্ট কাজ, কেউ বললো না, কেউ বললো না। হ্যাঁ বাবা লিখিয়ে দিয়েছি, 5 মিনিট না 15 মিনিট আগে গিয়ে দেখ, 15 মিনিট একটু পিছিয়ে গিয়ে দেখ, আমি গল্পের সারসংক্ষেপ বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কিছু লার্নেড ম্যান কি কি উত্তর দিল। কেউ বললো না যে রানীর মান ভাঙানো, রানীর অভিমান ভাঙানোটা হচ্ছে রাজার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, কেউ বলেনি। সাম লার্নেড ম্যান সাজেস্টেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ বলে সায়েন্স ইম্পর্টেন্ট কাজ, কেউ বলে সাম অপাইন দ্যাট ইট ওয়াজ দ্য স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ বলে যুদ্ধের রণকৌশল শেখা, অ্যান্ড আদার সেড দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, কেউ বলে যে ধর্মীয় উপাচার করা। এগুলো কোনো কাজ হলো? এগুলো কোনো কাজ হলো? The Tsar was dissatisfied with the varied answers, thus further confused him, and so he did not agree with any of it and gave the reward to none. আচ্ছা, এইরকম এই প্রশ্নটা কি কিভাবে আসতে পারে? What were the 3 questions of the Tsar? এরকম ভাবে আসতে পারে, 3টে প্রশ্ন কি কি? তখন কিভাবে লিখবি? দেখে পরের প্রশ্নটা ওইভাবে লিখিয়েছি, দাঁড়া আগেরটাই বলছি, দাঁড়া। What were the 3 questions of the Tsar wanted to get answer of it? জারের জীবনে 3টে প্রধান প্রশ্ন কি কি ছিল, ঠিক আছে? The 3 questions that the Tsar wanted to get answer of were, বলে একটা ড্যাশ দিবি। আমার পক্ষে এখানে লেখা সম্ভব হচ্ছে না, তাও আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি কিরকম ভাবে লিখবি। 1 নম্বর পয়েন্ট করবি, ঠিক আছে? এরকম ভাবে এটা লিখলি, the 3 questions that the Tsar wanted to get answers of were, বলে একটা হাইফেন দিবি, একটা ড্যাশ দিবি, দিয়ে এরকম 1 নম্বর পয়েন্ট করবি, what is the right time to start any work, তলায় লিখবি 2 নম্বর দিয়ে, এটা কালো কালি দিয়েও লিখতে পারিস, ঠিক আছে? প্রশ্নগুলো কালো কালি দিয়ে লিখলি, ভালো মার্কস পাবি, ভালো মার্কস পাবি। তাই জন্য কেউ রিওয়ার্ড পেলো না, কেউ রানীর কথা বলেনি তাই রিওয়ার্ড পেলো না। অ্যান্ড দিয়ে এটা 3 নম্বর নিচে নিচে লিখবি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ওয়ার্ক দ্যাট নিডেড হিজ আটমোস্ট অ্যাটেনশন, এইভাবে লিখবি। তাহলে কি হয় বলতো, কোয়েশ্চেনের লেন্থটাও বাড়ে, অটোমেটিক খাতাও ভরাট হয়ে যায়, নাম্বার পেয়ে যাবি। চলো এরপরের পার্টটা কি বলেছে, এটা খুব আসে এই প্রশ্নটা আসে। আমি
বহু জন্ম ধরে দেখছে, আমার এইচএস এর আগের এইচএস, তারপরের এইচএস, তার পরের পরের এইচএস, বহুবারই আসে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে, ইম্পর্টেন্ট। তো কি বলেছে তারপরে প্রশ্নটা দেখ, why did he need the answers, কেন এই প্রশ্নগুলো উত্তর জানা দরকার? The Tsar needed correct answers to those 3 questions because he hoped that if he could have this information then he would never fail in anything he might do. যে কাজই করুক না কেন সেই কাজে তার কোনো রকম কোনো সমস্যা হবে না, যে কাজই করুক না কেন সেই কাজে উনি বিফল হবেন না, কোনো বিফল হবেন না। তুই পুরো আনসারটা ব্ল্যাকে লিখিস অমিত, তাহলে পুরো আনসারটা যদি ব্ল্যাকে লিখিস তাহলে সেক্ষেত্রে এই 3টে প্রশ্ন নীল কালিতে লিখবি, ঠিক আছে? চলো, তো এও গেল আরেকটা, why was he not satisfied with the answers of the learned men? learned menদের থেকে উত্তরে কেন স্যাটিসফাইড ছিল না? The Tsar was not satisfied with the answers of the learned men because the answers differed from one another. একে অন্যের থেকে উত্তরগুলো ভিন্ন ছিল, উত্তরগুলো একে অন্যের থেকে ভিন্ন ছিল, তাই জন্য। এবং এই উত্তরগুলো ভিন্ন হওয়ার কারণে সে কি করলো, whom did the Tsar finally decide to consult and why? The Tsar ব্লগ আর ইমেল একদম শেষের দিকে হবে। The Tsar disagreed with the answers given by the learned man and did not give any reward to anyone. কাউকে কোনো রকম পুরস্কার দিলেনই না। উপরন্তু কি করলেন, the Tsar being dissatisfied to decided to consult a hermit who lived in a wood and was well known for his wisdom. তিনি এক হারমিটের সাথে দেখা করতে যান যিনি কিনা তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। আবার এখানে একই রকম ভাবে প্রশ্ন আসতে পারে, why did the Tsar visit the hermit? ভীষণ ইম্পর্টেন্ট। how was he dressed? কিভাবে ড্রেস পরিধান করে গেছিলেন, কি ড্রেস পরিধান করে গেছিলেন সেটা। why was he dressed so? কেন এইভাবে ড্রেস আপ করে গেছিলেন? what was the hermit doing at that time? সেই সময় হারমিট কি কাজ করছিলেন? what did the Tsar say to the hermit? তাহলে প্রথম প্রশ্নটার উত্তরটা তো আমরা এর আগেরটাতেই করলাম, আর নতুন করে আমি আর বলছি না যে কি হবে। He visited the hermit to get the answers to his 3 questions as he was dissatisfied with the varied answers given by the learned men. হলো, এবারে কিভাবে উনি ড্রেস আপ করে গিয়েছিলেন? The Tsar wore simple clothes. আরো কি নিয়েছিলেন, আরো কি উনি গেট আপ করে গেছিলেন? The Tsar put on such clothes because the hermit received only common folk. শুধুমাত্র সাধারণ মানুষ, কমন ফোক। ফোক মানে কি? আচ্ছা, কমন ফোক লেখা নেই, কমন পিপল লেখা রয়েছে, ঠিক আছে তাহলে লিখলাম না। শুধুমাত্র সাধারণ মানুষের সাথে উনি মিট করেন, বাইরের কারোর সাথে, রাজা মহারাজাদের সাথে উনি মিট করেন না। তাই জন্য জার কমন মানুষের মতো করে সেজে গেছিল, তাই জন্য সিম্পল ক্লোথস পরে গেছিল। দেয়ারফর হি ইভেন গট অফ ফ্রম হিজ হর্স, তাই জন্য তিনি নিজের হর্স থেকে ডিসমাউন্ট হয়। Which pen should we use while writing? পেন ইউজ করবে, আমি তোদেরকে বললাম যে ব্ল্যাক অ্যান্ড ব্লু। যারের এই 3টে কোয়েশ্চেন 5 নাম্বারে দেয়, তাহলে আপনি বললেন ওই 6টা কোয়েশ্চেন ব্ল্যাকে লিখতে। 6টা কোয়েশ্চেন কোথায়? 3টে কোয়েশ্চেন, তারপর কতটা লিখবো? শুধু দেবে না যে হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার টু জার্স মাইন্ড, শুধু এটা দিয়ে দেবে না। ওইটা 3টে প্রশ্ন যদি বলে যে হোয়াট আর দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার টু দ্য জার্স মাইন্ড, ইট উইল বি মানে কি বলবো, কন্টেন্ট 2 মার্কস, অনলি 2 মার্কস। এটার জন্য শুধুমাত্র 2 মার্কস দেবে, তার বেশি দেবে না বাবা, 6 মার্কস দেবে না। তার সাথে অ্যাড করবে অন্য কিছু, তার সাথে অন্য কোনো প্রশ্ন অ্যাড করবে, এটাতে ম্যাক্সিমাম 2 দেবে কি 3 দেবে। লং অ্যান্সার টাইপ হলে 3 দেবে, আর শর্ট অ্যান্সারে যদি এই প্রশ্নটা দেয় তাহলে 2 দেবে, তার বেশি দেবে না। তার সাথে আরো অন্য কিছু দেবে প্রশ্ন। হ্যাঁ, এই স্টোরিটা আগের সিলেবাসেও ছিল, এই স্টোরিটা আগের সিলেবাস, আমি নিজেও পড়েছি এটা 3 কোয়েশ্চেন্স। ঠিক আছে, চলো তারপরে কি হয়। Therefore he even got off from his horse, তারপরে তিনি নিজের হর্স থেকে ডিসমাউন্ট করেন। Before reaching the hermit's hut, he left his bodyguards behind, এবং নিজের বডিগার্ডদেরকেও পিছনে ফেলে আসেন, and headed to the forest alone where the hermit lived.
সেই সময় হারমিট কি করছিল? when the tsar arrived বা when the tsar went to meet the hermit, the frail and weak hermit, hermit-এর physical feature অনেকে জিজ্ঞেস করলি না, he was frail, he was weak, but still he was hard working. জিজ্ঞেস করলে না যে হারমিটের ফিজিক্যাল ফিচার কি, অর্থাৎ বাহ্যিকভাবে সে কিরকম ছিল হারমিট? হারমিট ছিলেন ওল্ড, ফ্রেল, অর্থাৎ উনি কি বলবো জবুথুবু হয়ে গিয়েছিলেন বয়সের ভারে, অ্যান্ড উইক, দুর্বল হয়ে পড়েছিলেন। হ্যাঁ, এটা আসতে পারে, এটা আসতে পারে। যারা তিনটে প্রশ্ন কি এবং তার উত্তর কি, কিন্তু এটা আর একটু এলাবোরেটলি লিখতে হবে, মানে এরকম তিনটে পয়েন্ট লিখে দিলে 6 মার্কস দেবে না, একটু এলাবোরেটলি লিখতে হবে ওটা। তো the frail and weak hermit was digging the ground in front of his hut. তখন জার কি করলেন? The Tsar told the wise hermit that he had come to him, ask him the answers of his 3 questions. জার এসে তাকে জানান যে তিনি তার নিজের যে 3টে প্রশ্ন মনে এসছে সেই 3টে প্রশ্নের উত্তর খুঁজছেন। The first question was how could the Tsar learn to do the right thing at right time? কিভাবে সঠিক কাজ সঠিক সময় কিভাবে করতে হবে এটা জানতে চান। The second was who were the right people he needed the most, and whom should the Tsar therefore pay more attention to than the rest. And the third question was what was the most important thing to do that required the Tsar's foremost attention. হলো, একটা বোধহয় বাদ দিলাম নাকি, দাঁড়া, দেখ এটা হচ্ছে মডেল প্রশ্ন, মডেল পেপার থেকে আনা প্রশ্ন, মডেল কোয়েশ্চেন বা মডেল কোয়েশ্চেন পেপার থেকে আনা প্রশ্ন। এই প্রশ্নটা তোদের মডেল প্রশ্নতে দিয়েছিল। হ্যাঁ, মোরাল মেসেজ করে দেবো। শুভ মোরাল মেসেজ আছে, লাস্ট প্রশ্নটাই মোরাল মেসেজ দিয়ে রয়েছে। একটু দাঁড়া, পড়াচ্ছি আস্তে আস্তে। মোরাল মেসেজ আছে, লাস্ট প্রশ্নটাই এটা মোরাল মেসেজ এনেছিলাম। আচ্ছা, why does the Tsar decide to consult the hermit? আগের প্রশ্নের উত্তর দেখে নিবি, আর নতুন করে লিখলাম না। মেনশন 3 distinct features of the hermit. ফিজিক্যাল ফিচার বলেনি কিন্তু, ফিচার বৈশিষ্ট্য, ফিজিক্যাল ফিচার বলেনি, ভালো করে মাথায় রাখবি। ফিজিক্যাল ফিচার আলাদা আর নর্মাল ফিচার আলাদা। নর্মাল ফিচার বলতে তার শারীরিক ফিচার্স ছাড়াও তার কোয়ালিটি গুলো কিন্তু তার ফিচারের মধ্যে পড়ে, তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। তাহলে এই যে বৈশিষ্ট্য বা এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্সও পাবো। Characteristic doesn't mean the physical characteristics. It denotes your inner characteristics, but it denotes the character's inner characteristics. Okay? হ্যাঁ, forgive me question বলে দেবো। এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। 3টে ক্যারেক্টারিস্টিক্স এ 3 মার্কস দেবে। কি বলা হয়েছে? দ্য 3 ডিস্টিংক্ট ফিচার্স অফ দ্য হারমিট। আমি আবার এখানে গোলাপি, নীল, সবুজ কালি দিয়ে লিখেছি বলে তোমরা আবার লিখতে যেও না বাবা, গোলাপি, সবুজ, লাল, নীল, অরেঞ্জ এসব কালি দিয়ে লিখতে যেও না। অনলি ব্লু অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে? তো কি ওয়াইজ অ্যান্ড থটফুল, জ্ঞানী এবং চিন্তনশীল ব্যক্তি। ওয়াইজ অ্যান্ড থটফুল মানে হচ্ছে জ্ঞান, ও চিন্তনশীল ব্যক্তি। তাহলে কি করেছিলেন? The hermit guided the Tsar to final answers through the experience instead of giving direct moral lesson. শুধুমাত্র মোরাল জ্ঞান দিয়ে দেননি, এক্সপিরিয়েন্সের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন। অর্থাৎ প্রেমে ছ্যাঁকা না খেলে তোমরা বুঝবে না যে ব্রেকআপ হওয়ার কষ্টটা কি বা চিটেড হওয়ার কষ্টটা কি। এটা হচ্ছে একদম সত্যিকারের একদম এক্সপিরিয়েন্স থেকে মানুষ বুঝতে পারে। এটা দেখ, রিলেট করতে পারবি তোরা। তো শুধুমাত্র থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে হয় না, প্র্যাকটিক্যালি মানুষকে বুঝতে হয়। দেন আরেকটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি কি, হাম্বল অ্যান্ড সেলফ রিলিয়েন্ট। কিরকম? হি লিভড ইন সিম্পল লাইফ, খুব সিম্পল সাধারণ জীবনযাপন করতেন। জ্ঞানী হয়েও ভীষণ সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। উইক হওয়া সত্ত্বেও, ফ্রেল মানে কি জীর্ণ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু হার্ড ওয়ার্কিং ছিলেন।
ঠিক আছে, হার্ড ওয়ার্কিং ছিলেন, অ্যান্ড ডিড নট ডিপেন্ড অন আদার্স, কারোর উপরে কাজের জন্য ভরসা রাখতেন, নিজেই কাজ করতেন, অ্যান্ড কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট, অর্থাৎ দয়ালু এবং সহানুভূতিশীল, ভালোবাসতে শিখেছিলেন। তাহলে এখান থেকে আমরা এই যে থিমটা পেলাম না, যে নলেজ, ঠিক আছে, উইজডম, ফরগিভনেস বা কম্প্যাশন, কম্প্যাশনটাও লিখতে হবে, ভুলে গেছি, লিখে দিচ্ছি। তাহলে দয়া এবং ভালোবাসা আমাদের মেন, আমাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে থাকা উচিত, বা ন্যাচারাল ইনস্টিংক্ট হওয়া উচিত। ঠিক আছে, বারবার রোস্ট হচ্ছিস। আচ্ছা, তো হি শোড কনসার্ন ফর দ্য জার অ্যান্ড হেল্পড নার্স দ্য উন্ডেড ম্যান ব্যাক টু লাইফ। কোনো বিনা কারণ ছাড়া, বিনা মতলবে যখন তুই কোনো মানুষের উপকার করিস, সেই উপকার কিন্তু রিটার্নে আসে, এটা রিটার্নে আসে। না, আমি চা এনেছি। ঠিক আছে, इतना भी पर्सनल, अरे मुझसे क्या शर्माना, मुझसे क्या शर्माना। দাঁড়া, এখানে একটা ভিতরে একটা একটা প্রশ্ন বাদ চলে গেছে, এখানে যেন থিমটা কোথায় লিখছিলাম, উইজডম, আচ্ছা, লাভ মানে হচ্ছে কম্প্যাশন, লাভ আর কম্প্যাশন। হলো তো? একটা কোন একটা প্রশ্ন না করাতে গিয়ে, এই যে এইটা, আচ্ছা, হোয়াট আনসার্স ডিড দ্য লার্নেড ম্যান গিভ টু দ্য 3 কোয়েশ্চেন্স? এটা অলরেডি রিন্স কেন লেখা এখানটা, আচ্ছা, এটা তো আমি অলরেডি তখনই করালাম, যে 3টে প্রশ্নের ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে স্কলাররা কিভাবে লিখেছিল, এটা আর আমি বললাম না, এটা আমি বললাম না। ব্ল্যাক কফি খাই না, সিম্পল র চা, ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার, কিন্তু চায় একটু চিনি দিই, র চা খাই কিন্তু চিনি দিয়ে, দুধ চাও খাই, এমন নয় যে খাই না, কিন্তু খুব কম, হয়তো মাসে একবার এরকম। চল আরেকটা প্রশ্ন, ইউ আর টায়ার্ড, হু সেড দিস টু হুম? কে কাকে বলেছিল? তাহলে দ্য কোটেড লাইন, এইভাবে শুরু করব, দ্য কোটেড লাইন, এইভাবে লিখতে পারি, দ্য কোটেড লাইন ফ্রম 3 questions এইভাবে লিখলে আমার মনে হয় আরো বেটার হয়, is said by the tsar to the wise hermit. এই কোটেড লাইনটা কে বলেছে? দিস কোটেড লাইন ইজ সেড বাই দ্য জার টু দ্য ওয়াইজ হারমিট। দেন সেই সময় কি করছিল? দ্য ওয়াইজ হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। Why did the speaker come to the listener? কেন এসেছিল? The speaker, that means the czar, came to the listener to get the right answers of the 3 questions that had once occurred to him. যে প্রশ্নগুলো তার মনের মধ্যে এসেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য উনি এসেছিলেন হারমিটের কাছে। When the Tsar came to visit the hermit, he saw him. আচ্ছা, কি করছিল? The hermit was digging the ground in front of his hut. Why did the speaker offer to help? Because every time the frail and weak hermit stuck his spade, যতবার উনি কোদাল চালাচ্ছিলেন মাটিতে, ম্যাম আনসারগুলো প্রেজেন্ট টেন্সে লিখবো না পাস্টে লিখবো? এখানে দেখ সেড বলা রয়েছে, তাহলে সিম্পল পাস্টে বলেছে। ডিড দ্য স্পিকার, সিম্পল পাস্টে বলেছে, তাহলে আমরা আনসার কিসে লিখবো? সিম্পল পাস্টে। দ্য জার কেম টু ভিজিট, দ্য জার সেড দিস টু দ্য ওয়াইজ হারমিট, তাহলে এগুলো আমরা সব পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে লিখবো। ঠিক আছে, ক্লিয়ার?
এভরি টাইম দ্য ফ্রেইল অ্যান্ড উইক হারমিট স্টাক হিজ স্পেড, যতবার একবার করে কোদাল চালাচ্ছেন মাটিতে, অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, এবং অল্প করে মাটি কুপিয়ে তুলছেন, হি ব্রিথড হেভিলি। উইটনেসিং দিস, এটাকে প্রত্যক্ষ করার পরে, এই পুরো ঘটনাটাকে প্রত্যক্ষ করার পরে, দ্য কাইন্ড হার্টেড জার অফার্ড টু হেল্প দ্য হারমিট বাই ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম। হলো কিভাবে বেনিফিট হয়েছিল? দ্য জার গট ওয়ান অফ হিজ 3 কোয়েশ্চেন্স আনসার বাই অ্যাসিস্টিং দ্য হারমিট। কিরকম ভাবে? হারমিট পরে ওটাকে এক্সপ্লেন করে বলে যে জার যদি তার প্রতি করুণা না দেখাতো, জারের তো করুণা দেখানো, পিটি করার কোনো কারণই ছিল না, কে না কে বুড়ো হারমিট তার বাড়ির দরজার সামনে সে মাটি কোপাচ্ছে, মানে দরজা মিন্স উঠোনে মাটি কোপাচ্ছে, হারমিট করছে ওর লক্ষ্য করা বা দয়া করার কোনো দরকার ছিল না, কিন্তু ওই করুণা করেছে বলেই হারমিটের ফিবল কন্ডিশন, দুর্বল কন্ডিশনে, ওপরে দয়া দেখিয়েছে বলেই, খারাপ লেগেছে বলেই মাটি কুপিয়ে দিল, এবং তার জন্য তার সময়টা ওয়েস্ট হলো, এবং সেই কারণে দ্য বিয়ার্ডেড ম্যান হু ওয়াজ সিকিং রিভেঞ্জ উড হ্যাভ অ্যাটাক দ্য জার অ্যান্ড কিলড হিম, যে কিনা জারকে খুঁজছিল এবং মারার প্রচেষ্টা করছিল, সেটা মারতে পারলো না। স্পেড মানে কোদাল, কোদাল। And thus, therefore, according to the hermit, the one with whom we are interacting at the present is the most important person. তো যেহেতু যে সময় আমরা প্রেজেন্টে যার সাথে রয়েছি সে হচ্ছে সবথেকে ভালো বা ইম্পর্টেন্ট ব্যক্তি। হলো ক্লিয়ার? এবারে আসছি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান, কিভাবে উন্ডেড ম্যানের সেবা করেছিল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যে উন্ডেড ম্যানটা কিভাবে তার শত্রু হয়, কিভাবে পরে বন্ধু হয়, এটাও ইম্পর্টেন্ট। চলো দেখি। The wounded man came running out of the forest and collapsed in front of the czar and the hermit. তাহলে ধপ করে পড়ে যায় হারমিটের সামনে এবং জারের সামনে। The czar quickly unfastened the wounded man's wound বা ক্লোদিং, উন্ডকে কি করে সরালো, সরি ক্লোদিং, জামা কাপড়টাকে খুলে দিল। উইথ দ্য হারমিট সেলফ অ্যান্ড স আ লার্জ উন্ড ইন দ্য বিয়ার্ডেড ম্যান স্টমাক, পেটে, স্টমাক তোরা বেলি লিখতে পারিস, স্টমাকও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, পেটে একটা বড় সড়ো ক্ষত ছিল। কিভাবে নার্স করেছে, পয়েন্টগুলো মাথায় রাখ। Indirectly, hermit said, be loyal. Oh, পারিস তোরা। The Tsar washed the wound and bandaged it with his handkerchief and the towel provided by the hermit. তাহলে প্রথমে উন্ডটাকে ওয়াশ করলো, কি দিয়ে ওয়াশ করলো? নিজের হ্যাঙ্কি দিয়ে এবং একটা টাওয়েল দিয়ে, যেটা কিনা হারমিট দিয়েছিল। As the man was bleeding profusely, অর্থাৎ প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ করছে, the Tsar had to remove the bandage. ব্যান্ডেজ যে করে দিল সেটাকে আবার খুলতে হলো, এবং সেটাকে কি করলো, ওই যে সোকড উন্ডে যে বাঁধ, ওটার পুরো রক্তে সোকড হয়ে যাচ্ছে, তো বারবার করে ওটাকে মানে রিব্যান্ডেজ করছে, উন্ডটাকে রিব্যান্ডেজ করার জন্য ওই সোক ওয়ার্ম ব্লাডটাকে ধুতে হচ্ছে। এইভাবে ফাইনালি অ্যাজ আ রেজাল্ট অফ দ্য জার্স সলিসিয়াস নার্সিং, কন্টিনিউয়াস নার্সিং এর কারণে মন প্রাণ দিয়ে যতক্ষণ ধরে উনি সেবা করলেন, তার ফলস্বরূপ ব্লিডিংটা সিজড হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। দেখবে অনেক সময় ব্লাড ফ্লো হলে সে বলে না জায়গাটাকে চেপে ধরে থাকতে, এবং আস্তে আস্তে ব্লাড পড়া বন্ধ হয়ে যায়। তো দ্য উন্ডেড ম্যান স্লোলি রিগেইন কনসাসনেস, ধীরে ধীরে কনসাসনেস মানে জ্ঞান ফিরে পেল। And asked for something to drink. The Tsar gave him fresh water and with the hermit's help carried him into the hut and laid him on the bed. In this way, the Tsar and the hermit nursed the wounded man and saved his life. এইভাবে জীবন বাঁচিয়েছিল। এবং এর আগের প্রশ্নের হ্যাঁ বলো। হারমিটের ফিচার্স এক্ষুনি বললাম, 2 থেকে 3 মিনিট আগে বললাম, দেখিসনি, কোথায় পালিয়ে গেছিলি? এই দেখ হারমিটের ফিচার। ফিজিক্যাল ফিচারটাও বলে দিই, ফিজিক্যাল ফিচার
ফিজিক্যাল ফিচার কিরকম ছিল? frail, weak but hard working. আর এটা হচ্ছে ইনার ফিচার ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, here comes someone running. Who is the speaker? The hermit of the short story Three Questions is the speaker. কাকে বলছিল? He told these things to the tsar. Who came running? A bearded man who had a large wound in his stomach came running out of the wood or the forest. What was the condition of the person? The man was badly wounded. He held his hands pressed against his stomach. পেট এরকম ভাবে চেপে ধরেছিল and blood was flowing from under them. এবং হাতের তলা থেকে রক্ত বেরোচ্ছিল। As soon as he reached the tsar, he fell fainting on the ground, moaning feebly. এবং যেই মোমেন্টে সে জারের কাছে এসে পৌঁছলো, সে মূর্ছা গেল। ফেন্টিং মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া। মূর্ছা গেল এবং কোথায় গেল? মাটির উপরে পড়ে মূর্ছা গেল অ্যান্ড মোনিং ফিবলি এবং দুর্বল স্বরে কাতরাতে লাগলো। আচ্ছা, নেক্সট, হাউ ওয়াজ দ্য পারসন টেকেন কেয়ার অফ? এটা ছোট্ট করে লিখবে। আগেরটা যেটা একদম 6 মার্কসের মতো করে বললাম কিভাবে ওকে টেক কেয়ার করা হয়েছিল, সেটাকে এটা ছোট্ট করে লিখতে হবে 2 মার্কসের জন্য। ঠিক আছে, হলো? চল, এইটা ভীষণ আসে, এটা ভীষণ আসে। Why did the bearded man become an enemy of the tsar? What did the man swear and resolve to do? কি করার চেষ্টা, কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল? কেন শত্রু হয়ে গিয়েছিল? Why did he ask forgiveness of the tsar and what did he promise him? তাহলে the bearded man swore to, swore মানে কি? প্রতিজ্ঞা করা। কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল? To revenge himself on the tsar and resolve to kill him. প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে জারকে মারবে। Thus he was hiding in the forest and waiting for the tsar to return from the hermit's hut so that he could attack the tsar. কেন? এখানে লেখা নেই কেন, এখানটাতে লেখা নেই না, এখানটাতে লেখা নেই। এখানে কেন প্রশ্ন আসে, কেন প্রশ্ন আসে যে কেন রিভেঞ্জ নিতে চেয়েছিল? বিকজ দ্য tsar captured the property of his brother and executed him. অর্থাৎ তার দাদার প্রপার্টিটাকে গ্র্যাব করে নেয় এবং তার দাদাকে মেরে ফেলে। এটাও আসে অনেক সময় প্রশ্নে। কি জন্য ক্ষমা চায়? when the bearded man was spotted by the royal bodyguards they wounded him badly. তাকে বডিগার্ডরা মারে, পেটে ফেটে একদম চাকু ফাকু ঢুকে পেট ফুটো করে দেয়। বেচারার পেট, এই পেটের মধ্যে চাকু ঢোকানো নিয়ে আমার টম এন্ড জেরির একটা সিন মনে পড়ে গেল। টমের সে পেট ফুটো করে দিয়েছে, টমের না অগির পেট ফুটো করে দিয়েছিল, পেটের মধ্যে থেকে হাওয়া বেরোচ্ছিল, বেলুনের মতো উড়ে গেল। কেন মনে পড়লো জানি না, আমি মনে হয় একটু পাগল। যাই হোক, there the tsar with the help of the hermit nursed him throughout the evening. tsar না জানেই তার শত্রুকে নার্স করে, তার প্রাণ বাঁচায়। Finally he regained consciousness এবং finally bearded man জ্ঞান ফিরে পায়। The bearded man asks for the tsar's forgiveness এবং সেই কারণেই ও ক্ষমা চায়। He realized that the tsar whom he had wished to kill saved his life. তার লাইফ বানায়। হ্যাঁ, অগিতে কেন মনে পড়লো আমি জানি না। He confessed his guilt and promised the tsar to serve him as his most faithful slave. আমি জানি না আমার ডিটিভি অপারেটর এরম কেন একটা ছবি এনেছে, তো এটা তো দেখে মনে কোনোভাবেই কিরকম লাগছে ছবিটা। কেন দিয়েছে ছবিটা আমি জানি না, কোথা থেকে ছবিটা পেয়েছে তাও জানি না, ছবিটা দিয়েছে। আচ্ছা, তো as his most faithful slave he also said that he would bid his sons to do the same. এবং বলে যে আমার ছেলেদেরকেও তাই করাবো, বলবো রাজার সেবা করো। চলো এ দেখো মডেল প্রশ্ন অলরেডি আমি করিয়েও দিয়েছি, তাই জন্য আমি আর উত্তর লিখলাম না।
কি বলা হয়েছে, ডেসক্রাইব দ্য ইভেন্টস লিডিং টু দ্য এনকাউন্টার বিটুইন দ্য জার অ্যান্ড দ্য উন্ডেড ম্যান, অর্থাৎ জারের সাথে উন্ডেড ম্যানের মোলাকাত কিভাবে হয়েছিল সেই মোলাকাতের ঘটনা লিখতে হবে, এনকাউন্টার। আবার লিখে এসো না তোমার সাথে তার প্রথম দেখা কিভাবে হয়েছিল, এটা লিখতে এসো না যে বৃষ্টি পড়ছিল, সে টিউশন পড়তে যাচ্ছিল, তুমি টিউশন পড়তে যাচ্ছিলে, স্কুল থেকে ফিরছিলে, দেখা হয়ে গেল। Explain why the man initially sought revenge, কেন রিভেঞ্জ নিতে চেয়েছিল, একটু আগেই করালাম। Why did his perspective change by the end of the story, এবং কেন তার মত বদলে যায়, এটাও লিখতে হবে। ম্যাম বিয়ে করেছেন গত 3-3.5 বছর ধরে 333 কোটি বার আমি বলেছি আমার বিয়ে হয়নি, এবং আমার বিয়ের দায়িত্ব কাউকে দিইনি আমি। সো লিভ দ্য কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমাকে আর করো না। আমি 333 কোটি বার এই লাইভে আসলে এই প্রশ্ন পাই। থক গেই, मैं तो थक गई। আচ্ছা আর পার্সোনাল হবো না, আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে যাচ্ছি। আর বলবো না, আর বলবো না। চলো নেক্সট, মডেল কোয়েশ্চেন পেপার আগের থেকে লিখে নিতে পারবি। এবার আসছি আমরা আনসার। কি বলা আছে, ইউ অলরেডি হ্যাভ বিন আনসার্ড, হু সেড টু হুম, এটা হারমিট বলেছিল, কাকে বলেছিল, জারকে বলেছিল। ইন দ্য শর্ট স্টোরি the 3 questions, কিভাবে আনসার পায়, হাউ হ্যাড দ্য কোয়েশ্চেন্স বিন আনসার্ড, কিভাবে আনসার গুলো পায়। আচ্ছা, the Tsar requested the hermit to answer his questions several times, বারবার করে জার হারমিটের থেকে উত্তর চাইছিল। But the hermit did not reply, hermit একবারও উত্তর দিল না। Before returning home, মানে জার তখন সেই মোমেন্টে এটাই স্থির করে নিয়েছে যে আমি ব্যাক করে যাব, আমি মুভ করে যাব। The hermit replied that he had already been answered, তুমি তো অলরেডি উত্তর পেয়ে গেছো থ্রু ইয়োর ওন এক্সপিরিয়েন্স, তোমার নিজের এক্সপিরিয়েন্সের দ্বারাই তো তুমি উত্তর পেয়ে গেছো, তোমার আলাদা করে কোনো উত্তরের প্রয়োজন পড়বে না, তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো। Then the wise hermit explained, উত্তর তো বেচারা পেয়ে গেছে, পটলা উত্তর পেয়ে গেছে, পটলা বুঝতে পারছে না কি করে উত্তর পেয়ে গেছে। যেমন হয় পরীক্ষার সময় তোর বন্ধুকে তুই জিজ্ঞেস করলি 3 নম্বর এমসিকিউ এর উত্তর কি হবে, সে বলছে যে ই ই ই ই ই তো অপশনে দেয় না, যাই হোক এ এ এ, তুই বুঝতে পারছিস না, তুই ভাবছিস এ এ করে কাকে ডাকছে, সেরকম হচ্ছে ব্যাপার। তো আমাদের রাজা উত্তর তো পেয়ে গেছে কিন্তু বুঝতে পারছে না সে উত্তর পেয়ে গেছে। তখন হারমিট ওকে এক্সপ্লেন করে বলে that if he had not dug the seeds bed for the hermit, out of pity the Tsar would have gone his way and would have been attacked by the bearded man, তো যদি না দয়া দেখিয়ে সে হারমিটের মাটিটা কুপিয়ে দিত তাহলে যাওয়ার পথে ওকে বিয়ার্ডেড ম্যানটা মেরে দিত। না না বাবা, হারমিট জানতো না যে বিয়ার্ডেড ম্যানটা আসবে। 2 নম্বরে কটা ওয়ার্ড লিখবে, ম্যাক্সিমাম 40 থেকে 50, 40 থেকে 50, ঠিক আছে। তো পটলা বুঝতে পারলো না, পটলাকে বুঝিয়ে দিতে হবে। কিছু কিছু বন্ধু হয় দেখবি যারা একটুখানি মানে কম, মানে স্ক্রুটা একটু ঢিলা হয়। আমার এক বন্ধু ছিল মানে এখনো আছে, আমার এক বন্ধু, আমি তো গার্লস স্কুলে পড়তাম, তোদের মতোই গার্লস স্কুলে পড়তাম। ও বুঝতে পেতো না, ও বুঝতে পারতো না। ও আমরা যত জোক পিএনপিসি গসিপ করছি, তারপরে হচ্ছে মিম বলছি, তখন তো জোক বলা হতো, মিম বলা হতো না, ধরতে পারতো না। তো ওই হচ্ছে পটলা টাইপ ক্যারেক্টার, ও পটলা, তাই জন্য পটলার নাম বললাম। পটলা টাইপ ক্যারেক্টার হচ্ছে আমাদের জার, বুঝিয়ে না দিলে বুঝতে পারতো না। So when the Tsar was digging the beds, that was the most important time for him. For whom he was digging the beds was the most important person, and to do good was to the hermit was his most important business. যখন ওকে এরকম ধরে ধরে বুঝিয়ে দেওয়া হলো যে শোন পটলা, তুই এই যে কাজগুলো করেছিস এইভাবেই তুই বুঝতে পারবি যে তোর কাছে সব থেকে ইম্পর্টেন্ট মানুষকে, তোর কাছে সব থেকে ইম্পর্টেন্ট কাজটা কি ইত্যাদি। কেমিস্ট্রি বায়োলজি ম্যারাথন আপলোড করছে, আজকেই তো দেখলাম অনেকগুলো আপলোড করেছে, আরেকবার বলে দেবো আমি, ঠিক আছে বলে দেবো। তো
তো হচ্ছে আমার বন্ধু পটলার মতো। The hermit also told the tsar that later when he was attending, শুধু এইটুকু বুঝিয়ে হলো না, আবার পরের পার্টটাও বোঝাতে হচ্ছে যে পরবর্তী সময় তুমি যখন ওই উন্ডেড ম্যানটাকে নার্স করছিলে, সেটা ছিল তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট সময়, সেই মানুষটা ছিল তোমার সব থেকে ইম্পর্টেন্ট মানুষ, ব্যক্তি। তাহলে তুমি যদি ওই উন্ডেড ম্যানটাকে না বাঁচাতে তো তুমি জানতেই পারতে না তোমার শত্রু ছিল, সে তোমার বন্ধু হলো, তোমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তো ইন দ্য লাইট অফ দ্য অ্যাবাভ এক্সাম্পলস, পটলাকে এতগুলো এক্সাম্পল দেওয়ার পরে পটলা শেষে বুঝতে পারলো, দ্য জার রিয়েলাইজ দ্য ট্রু পারপাস অফ লাইফ। কিন্তু পটলা এখনো বোঝেনি লাইফের রিয়াল মানে কি বা পারপাস কি, পটলা এখনো পটলাই রয়ে গেছে, হুইচ ইজ টু হেল্প আদার্স। এটা হচ্ছে ব্যাপার। ম্যাম আপনি অসুস্থ নাকি? তা তো একটু হবই, তোমাদেরকে পড়াচ্ছি না, তোমাদেরকে পড়াতে গেলে সুস্থ থাকা তো যাবে না। তোমাদের এই যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দেখলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে, তো স্বাভাবিক আমি অসুস্থ, ঠিক আছে? তোমাদের বেঙ্গলি ম্যারাথন হচ্ছে রবিবার দিন হবে, ক্লাস 12 এর বেঙ্গলি ম্যারাথন রবিবার দিন হবে। চলো, আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছিলে যে এই প্রশ্নটা, আচ্ছা পরে বলছি ওই প্রশ্নটা, আগে এটা এটা করে নি। রিমেম্বার দেন হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য পারসন স্পোকেন টু। স্পিকার হচ্ছে ওয়াইজ হারমিট। কাকে বলছে কথাটা? দ্য পারসন ইজ স্পোকেন টু ইজ দ্য জার। আচ্ছা, হোয়াট ডিড দ্য স্পিকার অ্যাডভাইস টু রিমেম্বার, তাহলে কি রিমেম্বার করতে বলেছিল? কি মনে রাখতে বলেছিল? দ্য স্পিকার ইজ দ্য ওয়াইজ হারমিট। কাকে বলা হচ্ছে? দ্য পারসন স্পোকেন টু ইজ দ্য জার। এবারে কি অ্যাডভাইস দিচ্ছে? The hermit advised the tsar to remember that there is just one time which is significant now, It is the most important time since it is the sole moment when we have any powers. The most essential person, he or she with whom one is, যার সাথে এখন রয়েছো সে হচ্ছে তোমার সবথেকে ইম্পর্টেন্ট পারসন, and no man knows if she or he will ever come into contact with that person again. Lastly, the utmost important work is to do good to that person. সেই মানুষের জন্য ভালো করা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ, since this is the purpose alone God sent man into this world, যে কারণে আমাদেরকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। জারের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে বলেছি। ম্যাম আপনি টিমকে ইনফর্ম করুন যে বোর্ডের মডেল কোশ্চেনের সেটের ফুল কিউএনএ আপলোড করে দেয়। বাবা কিউএনএ তো সিরিজ চলছে, এই মডেল কোশ্চেন পেপার সিরিজ চলছে। আমারটা যেহেতু নেওয়ার সময় নেই, আমি এখানেই আলোচনা করে দিচ্ছি, আজকেই আলোচনা করে দিচ্ছি। ম্যারাথন কবে অমিত? তো আমি এটা কি নিচ্ছি? ম্যারাথন কবে জিজ্ঞেস করছিস? ম্যারাথন তো এখনই হচ্ছে, আজকে হচ্ছে, এই মোমেন্টে হচ্ছে বাবা। আচ্ছা চলো জারের ক্যারেক্টারটা একটু অ্যানালাইজ করি। The Tsar is the central character, that means the protagonist. Tsar is the protagonist of our story. Unravels the plot of the story through the questions that came into his mind. এই তিনটে প্রশ্নের তার মনেতে আসে। জিওগ্রাফি ম্যারাথন, বাবা জিওগ্রাফি ম্যারাথন 5 তারিখে আসার কথা ছিল, যেহেতু স্যারের খুব শরীর খারাপ, ওই তোদের বোধহয় লাস্ট কোনো একটা ক্লাস নিয়ে স্যারের সম্ভবত জ্বর বা কিছু একটা হয়েছে, জ্বরই বোধহয় সম্ভবত, জ্বর বা ঠান্ডা লাগা কিছু হয়েছে, তো স্যার একদমই বেড রেস্টে রয়েছেন। স্যার এটা অন্যদিন নিয়ে নেবেন, এমন নয় যে জিওগ্রাফি ম্যারাথন আসছে না, সেটা নয়, জিওগ্রাফি ম্যারাথন আসছে, তো হয়ে যাবে। চলো এবার জারের ক্যারেক্টারটা একটু অ্যানালাইসিস করে দেখি। জার হচ্ছে আমাদের এই স্টোরিটার প্রোটাগনিস্ট, এবং এই স্টোরিটার প্লট কি, তার মনে থাকা 3টে প্রশ্ন, ঠিক আছে? এবার জারের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো। বিং দ্য কিং অফ দ্য কান্ট্রি, দ্য জার পজেসড আলটিমেট পাওয়ার। জার
যে কিনা সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে, রাজা যিনি, তার কাছে সর্বোচ্চ পাওয়ার রয়েছে, তা সত্ত্বেও he had shown respect to the wisdom of the hermit. এবং আমরা জেনারেলি জানি যে যারা ক্ষমতার শীর্ষে থাকে তারা কখনো কাউকে ভয় পায় না, তারা কাউকে সম্মান করে না, কিন্তু এখানে আমরা দেখছি যে যার হারমিটকে, উইজডমকে, হারমিটকে রেসপেক্ট করছে। হি শোড মডেস্টি ইন হিজ অ্যাপ্রোচ, খুব পোলাইট ওয়েতে হারমিটকে অ্যাপ্রোচ করছে। তাহলে মডেস্টি পেলাম, শো করে রেসপেক্ট, মডেস্টি। দেন আমরা কি পাচ্ছি? খুব পেশেন্ট নেচার, অর্থাৎ শান্ত মনোভাব। The patient nature of the Tsar was evident from the fact that he let the hermit take as much time as he needed to answer his question. খুব ধৈর্যশীল। The Tsar was sympathetic. সহানুভূতিশীল কেন? কারণ তিনি ওই হারমিটের উপরে দয়া করে কাজগুলো করে দেন। রয়্যাল ফ্যামিলিতে থাকা সত্ত্বেও তিনি হার্ডওয়ার্কিং ছিলেন। Despite belonging to a royal family, the Tsar was hardworking. He dug 2 beds. The sincerity and compassion of the Tsar while nursing the wounded man. Compassion মানে কি? লাভ। সিনসিয়ারিটি, মন প্রাণ দিয়ে সেবা করেছিলেন। আচ্ছা, চ্যারিটেবল নেচার, দয়াবান একটা নেচার ছিল, যার জন্য জারের যে এনিমি সে তার মধ্যে পরিবর্তন ঘটে। দ্য চেঞ্জ অফ দ্য হার্ট অফ দ্য Tsar's enemy is an outcome of his generous and charitable nature. Kind-hearted. The Tsar was prudent man and merciful ruler. ক্ষমাশীল একজন ব্যক্তি। Even after being aware of the identity of the stranger, যখন উনি bearded man-টার আইডেন্টিটি জানতে পারেন শত্রু হিসেবে, তা সত্ত্বেও তিনি তাকে ক্ষমা করে দেন and extended the hand of friendship. তাহলে জারকে একদম খুব ভালো মানুষ রূপে আমরা দেখতে পেলাম। Through his character, Tolstoy explores the theme of leadership, humility and importance of living in present moment. নাম কিটক্যাট খাচ্ছে না, চকলেট খাচ্ছিলাম, কিটক্যাট খাচ্ছিলাম না। এবারে আসছি, আমাকে একজন জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ দ্য মোরাল মেসেজ। ইম্পর্টেন্ট। What is the moral message embedded in the short story? The 3 questions. 3 questions by Leo Tolstoy contains a universal truth. Key truth? The true purpose of a life. আমাদের জীবনের পারপাস কি? কি পারপাস? সেটা আমাদের কি বলেছে? গড আমাদের কি কারণে আমাদেরকে পাঠিয়েছে আমাদের লাইফে? হারমিট কি বলেছিল? is to help others. আমাদের জীবনের মেইন পারপাস হচ্ছে অন্যের ভালো করা, মানুষের ভালো করা। The learned men provided different answers to Tsar's 3 questions and the Tsar did not agree with any of them. তাই জন্য তিনি হারমিটের সাথে মিট করতে যান উডে। There the Tsar got his answers through his own experience. নিজের এক্সপিরিয়েন্সের দ্বারা তিনি উত্তর পান। The story portrays that a man learns everything through his own action. একটা মানুষ তার নিজের কাজের মাধ্যমেই ফলাফল ভোগ করেন, জিনিসপত্র শেখেন। No person can provide an appropriate answer to what is the right time to start a work, whom to listen to and whom to avoid, which is the most important thing to do. বাইরের লোক বলতে পারবে না, তোমাকে নিজেকে বুঝতে হবে তোমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট কে, তোমার সবথেকে ইম্পর্টেন্ট কাজটা কি, তুমি কার কথা শুনে চলবে, কাকে বেশি প্রায়োরিটি দেবে, কাকে দেবে না, এটা তোমাকে বুঝতে হবে, অন্য কেউ তোমাকে বলে দেবে না। It is only life and no book or any individual can teach one to take the right decision. এটা শুধুমাত্র তুমি নিজেই জানতে পারবে, কোনো বই তোমাকে শিখিয়ে দেবে না, তুমি কিছু কোনোভাবে জানতে পারবে না এটা। This is the moral message embedded in the short story 3 questions. এটাই ছিল 3 questions এ moral message. তাহলে চলো এবার হক রোস্টিং শুরু করি। ব্রেক দেবো, হক রোস্টিং পড়িয়ে দেবো নাকি?
5 মিনিটের একটা ব্রেক দিই, আমি নিজেও হাঁপিয়ে গেছি। 5 মিনিটের একটা ব্রেক দিই। পাঁচ মিনিটের ব্রেক দিলাম। স্টার্ট হচ্ছে না কেন? দাঁড়া। চল, 5 মিনিটের একটা ব্রেক দিলাম। পাঁচ মিনিটের মধ্যে জয়েন করে যাবি, ঠিক আছে? সব পোয়েম সেকশন শুরু করব, ঠিক আছে? চলো। না, 10 মিনিট আবার পোয়েম টোয়েম করি, আবার তখন দেবো 10 মিনিট, বড় ব্রেক পরে পরে দিচ্ছি। চলো, টাটা।
আমি এসে গেছি, এসে গেছি। চলো, তো রিমুভ করে দিই। চলো, সবাই রেডি? এসে গেছো, এসে গেছো? চলো, এবারে আমরা আমাদের পোয়েম সেকশনে আসছি, মানে পোয়েট্রি সেকশনে আসছি। পোয়েট্রির মধ্যে আমাদের প্রথম পোয়েম হচ্ছে হক রুস্টিং। অনেকেই বলবি তোরা যে ম্যাম আমি হক রুস্টিং করবো না, আমার শক্ত লাগছে, এই ওই হ্যাঁ অনেক কিছু বলবি, কান্নাকাটি করবি, ভ্যা ভ্যা করে কাঁদবি, কিন্তু আমি বলবো যে হক রোস্টিং থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে বাবা, হক রোস্টিংটাকে ছেড়ে এসো না। 3টে পোয়েম রয়েছে মডেল প্রশ্নতেও, আমি দেখলাম যে 2টো প্রশ্ন হক রোস্টিং থেকে দিচ্ছে শর্ট কোয়েশ্চেনে, আর বাকি 3টে, আর বাকি 2টো পোয়েম থেকে আর 2টো প্রশ্ন দিচ্ছে। সো হক রোস্টিংটা পড়তে হবে, পড়ে যেও, ঠিক আছে? চল, হক রোস্টিং। হক রোস্টিং কে লিখেছেন? টেড হিউজেস। টেড হিউজেস একজন ব্রিটিশ পোয়েট লরেট ছিলেন। উনি ব্রিটিশ পোয়েট, এবং ব্রিটিশ পোয়েট লরেট ছিলেন 1984 থেকে 1998 অবধি। 1998 মানে খুব বেশি দিনের ঘটনা নয়, তার মানে ইনি ছিলেন একজন মডার্ন পোয়েট, এবং মডার্ন পোয়েট্রির বেশ কিছু ফিচার্স তার লেখনীর মধ্যে দেখা যায়। এই যে হক রুস্টিং পড়ছি, এই হক রুস্টিং ছাড়াও উনি এরকম দ্য ফক্স, এরকম অনেক পোয়েম লিখেছিলেন। তো এই যে অ্যানিমাল ইনস্টিংক্ট, র অ্যানিমাল ইনস্টিংক্ট তার লেখার মধ্যে প্রচণ্ডভাবে প্রস্ফুটিত হয়। আমরা নেচারকে যেভাবে দেখেছি, বা ন্যাচারাল এলিমেন্টস বা ন্যাচারাল ফেনোমেননগুলোকে আমরা যেভাবে দেখেছি, সেটাকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে আমরা কিন্তু টেড হিউজেসের পোয়েমের মধ্যে পাই। সেখানে কিন্তু কোনো নমনীয়তা নেই, নেচারের ক্রুয়েলটিকে অনেক বেশি ফোকাসে ফেলা হয়েছে এবং খুব মাইনিউট ভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, সোর্স হচ্ছে লুপারকাল, 1960-এ পাবলিশ হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। তো তার লেখনের মধ্যে আমরা ভীষণ রোমান্টিক ভাবে, ভায়োলেন্সের মাধ্যমে, ব্রুটালিটির মাধ্যমে নেচারকে দেখতে পাই। প্রিমর্ডিয়াল ইনস্টিংক্ট, দ্যাট মিনস দ্য র এনার্জি বিহাইন্ড আওয়ার লাইফ। আমাদের যে প্রিমর্ডিয়াল ইনস্টিংক্ট রয়েছে, আমরা এই যে নমনীয় বা কোমলতার যে ভাব, তার পিছনে আমাদের মধ্যে হিংস্র একটা মানসিকতা রয়েছে। আমরা তো এখন সোশ্যালাইজ করিয়েছি, নিজেরা সিভিলাইজড হয়েছি, কিন্তু ভেবে দেখ আমরা যখন আদিম মানুষ ছিলাম, পোয়েট লরেট মানে হচ্ছে কবি শ্রেষ্ঠ সম্মানে উনি কবি শ্রেষ্ঠর যে পদ, সেই পদে ছিলেন উনি, ঠিক আছে? তো কি যেন একটা বলছিলাম আমি, কি বলছিলাম, প্রিমোডিয়াল ইনস্টিংক্ট। হ্যাঁ, যেটা আমরা যখন আদিম মানুষ ছিলাম, ভাব আমরা যখন আদিম মানুষ ছিলাম, তখন আমি বিশ্বজিৎ ধর আদিম মানুষ ছিল, আমিও একটা আদিম মানুষ। বিশ্বজিৎ দেখছি যে খাবার শিকার করছে, তো আমিও দেখলাম যে বিশ্বজিৎ খাবার শিকার করছে, আমি বিশ্বজিৎকে মেরে দিলাম, দিয়ে বিশ্বজিতের খাবারটা নিয়ে চলে আসলাম। ইট ইজ র ইনস্টিংক্ট। এইটা হচ্ছে খাদ্যের সম্পর্ক, ওকে মারবো, খাবার খাবো। বা একটা ছাগল দেখলাম ঘাস খাচ্ছে, ধরলাম, মারলাম, কাটলাম, খেয়ে নিলাম। দ্যাট ইজ দ্য র ইনস্টিংক্ট। আমাদের প্রত্যেকের মধ্যে এই র ইনস্টিংক্টটা রয়েছে, প্রিমর্ডিয়াল ইনস্টিংক্ট। আমরা সবার সামনে ভণ্ড সাজি, আমরা ভালো সাজি, আমরা কিরকম ভাবে দেখাই যে না আমরা খুবই সভ্য, ভদ্র, সিভিলাইজ, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে জাস্ট লাইক টাইগার, জাস্ট লাইক লায়ন, জাস্ট লাইক আ হক, জাস্ট লাইক আ ফ্যালকন, আমাদের প্রত্যেকের মধ্যে এই র ইনস্টিংক্ট রয়েছে। আর ওই কথার কথা বললাম, ঠিক আছে? ঠিক আছে, চল। তো ওনার কাছে মনে হয় যে অ্যানিমালস আর দ্য মিরর্স অফ পিওর লাইফ ফোর্স, লাইফের ফোর্সকে লাইফের মতো করে দেখানো। আমরা এই যে নেচারকে খুব কোমল, নরম, খুব সুন্দরভাবে দেখাই, এটা আমাদের লাইফ নয়। একটা বাঘকে আমরা যদি এখন কিউটি পাই বাঘ হিসেবে দেখাই, দ্যাটস নট রাইট ব্রো। এরকম ভাবে বাঘকে দেখানো যায় না। বাঘের সামনে তুই মাংস রাখবি আর বাঘ সেটাকে ভদ্রভাবে বলবে যে আমাকে চেয়ার এনে দাও, টেবিল এনে দাও, আমাকে কাঁটা চামচ এনে দাও, আমি কেটে কেটে খাবো, তা নয়, ঝাঁপিয়ে পড়বে খাবারের উপরে। দ্যাট ইজ দ্য র ইনস্টিংক্ট।
হ্যাঁ ঠিক আছে, পড়তে পারিস, দুটো পোয়েম পড়তে পারিস। এবার এই হক রুস্টিং লেখার কারণ কি? এই হক রুস্টিং, চল আগে একটু জিনিস লিখিয়ে দিই। হক রুস্টিং হক কি? বাজ পাখি। ফ্যালকন জাতীয় পাখি। রুস্টিং মানে কি? টেকিং রেস্ট। তাহলে হক রুস্টিং মানে কি? বাজ পাখির বিশ্রাম। রুস্টিং মানে হচ্ছে টেকিং রেস্ট বা বিশ্রাম নেওয়া, পার্চিং করা কোনো গাছের উপরে, পাখিরা গাছের উপরে বসে থাকে। তো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ হক রুস্টিং। হক রুস্টিং লিখেছেন টেড হিউজেস। কোন ফরম্যাটে লেখা বা কোন জনরার এটা? ড্রামাটিক মোনোলগ। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, এটাকে অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ জাস্টিফাই করার জন্য। নাও হোয়াট ইজ ড্রামাটিক মোনোলগ, আমি সেটাও ডিসকাস করে দেবো। ড্রামাটিক মোনোলগ কি? ড্রামাটিক মোনোলগ হচ্ছে যেখানে একজন সিঙ্গেল সলিটারি স্পিকার থাকবে এবং প্যাসিভ লিসনার থাকবে। লিসনারদের কোনো আমরা কথা দেখতে পাবো না, লিসনারদের কোনো পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পাবো না। ওয়ান অ্যান্ড অনলি আমরা সেই অ্যাক্টিভ স্পিকারের পয়েন্ট অফ ভিউটা দেখতে পাবো। তাহলে এইটার পয়েন্ট অফ ভিউ কি? ফার্স্ট পারসন ন্যারেশন। অর্থাৎ আই বা উই দিয়ে, আই দিয়ে এখানে আমরা মেইন যে স্পিকার সেটা কাকে পাচ্ছি? হককে। বাজ পাখিকে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা কবে পাবলিশ হয়েছিল এটা তো বলতেই ভুলে গেলাম। পাবলিশড ইন লুপারকাল পত্রিকাতে পাবলিশ হয়েছিল। লুপারকাল পাবলিশড, পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। লুপারকাল ম্যাগাজিনে কততে পাবলিশ হয়েছিল? ইন 1960 কালেকশনে পাবলিশ হয়েছিল। মেন থিম কি পাচ্ছি? মেন থিম কি পাচ্ছি? নো সফিস্ট্রি ইন মাই বডি। হ্যাঁ বলে দেবো এটা। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এটাও বলে দেবো। বলে দেবো, চলো। আচ্ছা এই জিনিসগুলো খুব ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা থিমস কি কি পাচ্ছি দেখো। ব্রুটালিটি অ্যান্ড ক্রুয়েলটি, নৃশংসতা। ধরছে না, একটু ছোট করে লিখলে ভালো হতো। আচ্ছা 2 নম্বর কি পাচ্ছি? সুপ্রিম অথরিটি অ্যান্ড ডিক্টেটরশিপ। এবার ডিক্টেটর মানে কি? যারা ইতিহাস পড়েছিস, যারা আর্টসের চ্যানেল থেকে দেখছিস তারা বল ডিক্টেটরশিপ মানে কি? একনায়কতান্ত্রিকতা, জাস্ট লাইক অ্যাডলফ হিটলার বা বেনিটো মুসোলিনি। ঠিক আছে, একনায়কতান্ত্রিকতা। ওরে বাবা এক্ষুনি ব্রেক দিলাম, 5 মিনিট আগে ব্রেক দিলাম, এখন আবার তোদের কি করে ব্রেক চাই রে? 5 মিনিট আগে টি ব্রেকই দিয়েছিলাম, 5 মিনিট আগে।
চলো, আচ্ছা, ব্রুটালিটি, ক্রুয়েলটি দেখলাম, সুপ্রিম অথরিটি অ্যান্ড ডিক্টেটরশিপ, মেগালোম্যানিয়া, অ্যান্ড হ্যাঁ কোথায় ধরাই, নার্সিসিজম। এইগুলো আমরা পেলাম এর থিম। কোন টোনে বলছে? অ্যারোগ্যান্ট, টিরানিক্যাল, অ্যারোগ্যান্ট বা টিরানিক্যাল টোনে কথা বলছে। টিরানি, NNY, হ্যাঁ টিরানিক্যাল। ঠিক আছে, ঠিক আছে। ফিজিক্যাল ফিচার অ্যান্ড প্রোয়েস, হ্যাঁ আসবে আসবে আসবে, এই প্রশ্নটা করিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে এইটা আমরা পেয়ে গেলাম হক রুস্টিং এর ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দিলাম। এবারে চলো দেখে নি, এই যে হক রুস্টিং লেখা হয়েছিল তার হিস্টোরিক্যাল যে কনটেক্সট সেটা একটু বোঝার চেষ্টা করি। এই যে হক রুস্টিং 1960-এ পাবলিশ হয়, 1960-এর লুপারকাল পাবলিশ হয়, তাহলে এটা আমাদের পোস্ট ওয়ার্ল্ড ওয়ার এরা, আমাদের ওয়ার্ল্ড ওয়ার হয়ে গিয়েছে, দুটো বিশ্বযুদ্ধ দেখে ফেলেছে আমাদের বিশ্ব। তার পরবর্তী সময়, ম্যাম অ্যাকর্ডিং টু ইউ উইথ 2 poems উই স্টাডি, বাবা এটা আমি টিচার হিসেবে বলতে পারি না, আমি টিচার হিসেবে বলবো যে তোরা সবগুলো পোয়েম পড়ে যা, বাট স্টিল আমি যদি বলি আমি তোদেরকে কি বলি, হক রুস্টিংটা অনেকেই পড়তে চাইছিলি না, কিন্তু হক রুস্টিং এর প্রশ্ন খুব বেশি আসছে। ঠিক আছে, খুব আসছে এই প্রশ্ন, মানে এখান থেকে শর্ট কোয়েশ্চেন দুটো করে দিয়ে দিচ্ছে। তো আমি কি করে তোদেরকে বলি, বা 6 মার্কসের ক্ষেত্রে হক রুস্টিং থেকে দুটো আর ওই দুটো পোয়েম থেকে একটা করে প্রশ্ন আসছে, হক রুস্টিংটা রাখিসই। 6 মার্কসের জন্য 120 থেকে 125 ওয়ার্ডস। গ্রামার করাবো, আগে পোয়েমগুলো হবে, রাইডার্স টু দ্য সি হবে তারপর। চল, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার এরাতে আমাদের এই টাইম পিরিয়ডটাতে আমাদের টেড হিউজেস রয়েছেন, এবং টেড হিউজেসের লেখার মধ্যে আর কোনো রকম আমরা রোম্যান্টিসিজম পাচ্ছি না, হুইচ ইজ অ্যাবসোলিউটলি ডিফারেন্ট ফ্রম রোম্যান্টিসিজম। এর মধ্যে ভালোবাসা, প্রকৃতি, কোন রকম নমনীয়তার কোনো চিহ্ন মাত্র নেই, লেশ মাত্র নেই। আমরা যদি দেখি যে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েমগুলো ছিল, যেমন আমরা পড়েছিলাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, পোয়েমটা কত সুন্দর ছিল, তাই না? পোয়েমটা কত সুন্দর ছিল, সকালের সৌন্দর্যকে দেখানো হচ্ছিল। আর এখানে আমরা কি দেখছি? র এনার্জি, ফিয়ার্স নেচার। তো এই যে পোয়েমটা লেখার কারণ কি? এই পোয়েমটা লেখার কারণ হচ্ছে এই যে আমাদের দুনিয়া দেখেছে ডিক্টেটরশিপ অ্যান্ড ফ্যাসিজম, দ্যাট মিনস অ্যাডলফ হিটলার, মুসোলিনি, এদেরকে দেখেছে। তো সেখান থেকে এই ক্ষমতা কেন্দ্রিক যে শাসন, ক্ষমতা কেন্দ্রিক, মানুষ অনেক বেশি ক্ষমতা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, মানুষ ক্ষমতা লোভী হয়ে যাচ্ছে। এখানে হকের সাথে আমাদের মডার্ন মানুষদেরকে তুলনা করা হয়েছে। মডার্ন মানুষ ক্ষমতা প্রেমী, আজকের পার্সপেক্টিভে দেখ, ক্ষমতা প্রেমী নয়, ক্ষমতা লোভী। আজকের পার্সপেক্টিভে দেখ, মানুষ ক্ষমতার লোভের জন্যই পলিটিক্সে যোগদান করে, মানুষ ক্ষমতার লোভের জন্য ক্ষমতার অপব্যবহার করে, মানুষ ক্ষমতা আছে বলেই মানুষ তার অপব্যবহার করছে। তাহলে এই পোয়েমের মাধ্যমে আমরা এইগুলোই বুঝতে পারি। কবি পরিচিতি আসতে পারে লুপারকাল থেকে নেওয়া হয়েছে, টেড হিউজেস লিখেছেন, টেড হিউজেস কোন সময়ে লিখেছেন, প্রশ্ন আসতে পারে 2 মার্কসের জন্য। এবং বড় প্রশ্নের উত্তর লেখার সময় এগুলো আসবে। পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টাইম পিরিয়ড দেয়, ওই যে আমরা আসছি না যে হক কি সিম্বলাইজ করছে, হক
কোন জিনিসটাকে সিগনিফাই করছে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের জিনিসগুলো বুঝতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু লিখতে পারবো না। আচ্ছা, পোয়েমের ক্ষেত্রে কিন্তু পুরো লাইন বাই লাইন আমি এক্সপ্লেনও করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এই সময়টাতে কি ছিল, গ্লোবাল আমাদের পুরো ওয়ার্ল্ড রিকভার করছে, পলিটিক্যাল টেনশন, পাওয়ার স্ট্রাগল, ক্ষমতা বিচ্যুতি ঘটছে, একবার এর কাছে ক্ষমতা আসছে, একবার ওর কাছে ক্ষমতা আসছে, সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে মানুষ হচ্ছে, এবং সেটাকেই পরিস্ফুটভাবে কবি পোয়েমের মধ্যে দেখিয়েছেন। এবং এখান থেকে আমরা কিন্তু কি কি পাচ্ছি প্রশ্ন, যে অথরিটি নিয়ে প্রশ্ন, পাওয়ার নিয়ে প্রশ্ন, কন্ট্রোল নিয়ে প্রশ্ন, ইগো নিয়ে প্রশ্ন, এবং সব থেকে বড় কথা হচ্ছে হক কিসের সিম্বল, হক কিসের সিম্বল, ভীষণ ইম্পর্টেন্ট। হক ইজ দ্য সিম্বল অফ dictator, absolute power, absolute political power, narcissist ideology, narcissist মানে কি, self obsessed ideology, তার ভয়েসটা কিরকম, অ্যারোগেন্ট ওয়েতে, আই ডোন্ট কেয়ার এনিথিং। দেখবি আমাদের আমরা যদি ভারতবর্ষে দাঁড়িয়ে দেখি যে সব থেকে বেশি মানে যদি আমরা ক্রাইম রেট দেখি এবং ক্রাইম কারা করছে দেখি, যাদের পিছনে পলিটিক্যাল পাওয়ার রয়েছে, যাদের ব্যাকগ্রাউন্ডে একটা পলিটিক্যাল স্ট্রং জায়গা রয়েছে, যে আমি যা খুশি করে নেবো, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কুছ নেই কর সকতা মেরা। এই যখন মাইন্ডসেট মানুষের চলে যায়, যখন মানুষ নিজেকে সুপ্রিম অথরিটি ভাবে, গড লাইক ক্যারেক্টার ভাবে, তখন মানুষের মধ্যেকার কোনো ভয় থাকে না, নমনীয়তা থাকে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, এটা আবার বলে দেবো, চাপ নেই, পোয়েম পড়াচ্ছি, আসছি, বলে দিচ্ছি, প্রত্যেকটা ফ্রেজ বলে দেবো, চাপ নেই। হকের ভয়েসটা কি, একটা ডিক্টেটর, একটা একনায়কের ভয়েস, একনায়কতান্ত্রিক একটা ভয়েস পাচ্ছি, যে ভয়েসের মধ্যে কি রয়েছে, সেলফ রাইটিয়াস, আমি যা করব আমি তাই, ডিভাইন রাইট, আই এম দ্য গড, ভীষণ অ্যারোগেন্ট ওয়েতে বলছে, ঠিক আছে? ডমিনেন্স, কন্ট্রোল, সবকিছু দেখতে পাচ্ছি আমরা এই থিমের মধ্যেও পাবো, আমরা থিমের মধ্যেও ডমিনেন্স পাবো। ডমিনেন্স, চল একটু সাম আপ করে বলি, হকের একদম প্রথম থেকে আমরা যদি দেখি, আমি পড়াবো, লাইন বাই লাইন পড়াবো। ড্রামাটিক মনোলগ, অ্যাজ আ ড্রামাটিক মনোলগ হক রোস্টিং ভীষণ ইম্পর্টেন্ট। বাবা 6:30 বেজে গেল, এখনো এত চ্যাপ্টার। চল, ফিজিক্যাল ফিচার হকের, হক বাজ পাখি আমরা দেখেছি, খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ শ্রেণীতে থাকা একটা পাখি। আমরা যদি খাদ্য পিরামিড দেখি, খাদ্য পিরামিডের একদম সর্বোচ্চ শ্রেণীতে থাকা একটা পাখি। তাহলে বায়োলজিক্যাল অর্ডারে ফুড চেনের অর্ডারে সে সর্বোচ্চ শ্রেণীতে রয়েছে, কারণ সবার নিচে যদি থাকে ঘাস, পাতা, পুতো, এইসব, ঘাস পাতা এইসব থাকলো, তার উপরে সেটাকে কে খাচ্ছে, ইঁদুরে খাচ্ছে। ইঁদুর কে কে খাচ্ছে, সাপে খাচ্ছে। আবার সাপ আর ইঁদুর উভয়কে খাচ্ছে বাজ পাখি, ফ্যালকন, এরা, তাই না? তাহলে সর্বোচ্চ শ্রেণীতে রয়েছে। তাহলে এই ফ্যালকন বা হক এ কেও কনজিউম করতে পারে, এ কেও কনজিউম করতে পারে। তাহলে এখান থেকে সব থেকে আমরা বুঝতে পারছি যে হক নিজেকে সর্বোচ্চ শ্রেণীতে ফেলছে, ঠিক আছে, সর্বোচ্চ শ্রেণীতে ফেলছে। তাহলে কেন হককে আমরা চুজ করলাম, কারণ হক একজন প্রে বার্ড, শিকারী পাখি, তার মধ্যে ডমিনেন্স রয়েছে, সে আধিপত্য বিস্তার করতে পারে। প্রিডেটরি বার্ড, টপ অফ দ্য ফুড চেনের একদম সর্বোচ্চ জায়গাতে রয়েছে। হক, ফ্যালকন একদম
একদম সুপিরিয়র জায়গায়, তার নিচে স্নেক রয়েছে, গোট, ডিয়ার, র্যাট ইত্যাদি রয়েছে, আর তার নিচে হচ্ছে ঘাস রয়েছে, তাহলে সর্বোচ্চ শ্রেণীতে পড়ছে। এবং ভীষণ স্ট্রেংথ এবং স্পিডের দিক থেকে সর্বোচ্চ শ্রেণীতে আমরা জানি যে ইগল বা ফ্যালকন বা বাজ সব থেকে হাই স্পিডে উঠতে পারে, অ্যাঙ্গেল করে উঠতে পারে, একটা অ্যাঙ্গেল করে একদম সোজা অ্যাটাক করতে পারে, স্ট্রেংথ বেশি। অন্যান্য পাখি ময়না, টিয়া, চড়ুই এর থেকে অনেক বেশি স্ট্রেংথ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। কেন হককে চুজ করেছে? কারণ হক ক্ষমতায় কে থাকবে? যে এই যে আমরা চার্লস ডারউইনের থিওরি পড়েছি, আমরা যদি চার্লস ডারউইনের যে থিওরি পড়ি তাহলে চার্লস ডারউইন সম্পর্কে আমরা জানি যে উনি থিওরিতে কি বলেছিলেন, যে যে সব থেকে বেশি স্ট্রং সেই টিকে যায়। ঠিক আছে, যে সার্ভাইভাল করতে পারে সে হচ্ছে স্ট্রংগেস্ট, যে সে সার্ভাইভ করতে পারে। দ্যাটস ওয়াই হককে চুজ করেছেন, কারণ এ সার্ভাইভ করেছে মানে বাকিরা এর তলায় থাকবে। এইভাবেই তো ক্ষমতায়ন ঘটে। ফিজিক্যালি বিল্ড, কি ল্যাটিস, যে কোনো মোমেন্টে মারতে পারে, তাই জন্য হককে চুজ করা হয়েছে। তাই জন্যই চড়ুই, ময়না, টিয়া এদেরকে চুজ করেনি। তাহলে ফিজিক্যাল ফর্ম থেকে আমরা বুঝতে পারছি যে হকের ডানা চড়ুই পাখির ডানার মতো নয়, হকের ঠোঁট চড়ুই পাখির মতো নয়, চোখ খুব শার্প আইসাইট, ফিট খুব বেশি শক্তপোক্ত ফিট, মুরগির পায়ের মতো নয়। আচ্ছা, ইচ ফেদার, প্রত্যেকটা ফিজিক্যাল ফর্মের দিক থেকে সে সুপিরিয়র। ক্রিয়েশন, সান ইজ বিহাইন্ড মি, একদম উঁচু গাছের ডালে বসে, ওর মনে হচ্ছে যে সূর্য আমাকে পিছন থেকে হেল্প করছে। আর্থের ফেস আপওয়ার্ডস আমার দিকে, আর্থ আমার দিকে শিকার তুলে দিচ্ছে, বলছে নাও। কোনো রকম কোনো চেঞ্জেস ঘটেনি, তাহলে ও কোনো রকম চেঞ্জ দেখতে অভ্যস্ত নয়। ওর পারপাস কি? ও মারে আর খায়, আর কোনো জীবনের পারপাসই নেই। ও যে কোনো মোমেন্টে মারতে পারে। ওর ম্যানারই হচ্ছে টিয়ারিং অফ হেডস, কোনো রকম সফিস্ট্রি নেই, কোনো রকম ছলনা নেই, কোনো রকম দুমুখ কথা বলে না। ও কোনো রকম দুমুখ কথা বলে না, মানে ও ভালো সাহায্যের সামনে পিছনে গিয়ে মারছে সেরকম কিন্তু নয়, পিছনে ছুরি মারার মতো ব্যক্তি না, ও সামনে থেকেই মেরে দিবে, এরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স। এবং পাওয়ার আর ডমিনেন্স দেখতে পাচ্ছি, অল মাইন্ড, সবটা আমার। তাহলে পড়ি পোয়েমটা পড়ি। ঠিক আছে, চলো শুরু করি। হক রুস্টিং পয়েন্ট অফ ভিউ কি? ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ফার্স্ট পার্সন ন্যারেটিভ কি বলছে? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, হাইয়েস্ট পজিশন। তাহলে আমি ফিজিক্যালি কোথায় বসে রয়েছি? একদম টপ অফ দ্য উড, গাছের একদম মগ ডালে, তাহলে হাইয়েস্ট পজিশন। মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ হয়ে রয়েছে। বাঁকুড়া কবে আসবো বাবা? এখন এইচএস এর আগে তো আমি যেতে পারছি না। এরকম ক্যারেক্টার হলে আমার তো পার্সোনালি মনে হয় ভালো না, ভালো এটা। ইনঅ্যাকশন, নিষ্ক্রিয়ভাবে আমি রয়েছি। তার মানে কিন্তু এমন নয় যে আমি নিষ্ক্রিয় রয়েছি, আমি ফিজিক্যালি নিষ্ক্রিয়, কিন্তু আমার মাথা চলছে। আমি মাথার মধ্যে কি হচ্ছে? আমার মধ্যে কোনো রকম ফলসিফাইং ড্রিম নেই, আমি কোনো রকম ফলস হোপ দিই না, আমি কোনো রকম ফলস কথাতে বিশ্বাসী নই। আমার কাজই হচ্ছে মারা, বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। আমার যে বাঁকানো মাথা, আমার যে বাঁকানো নখ, তাহলে এই হুকড হেড মিন্স বিক, তার চঞ্চু, হুকড ফিট শার্প ক্লজ, ধারালো নখ, ধারালো চঞ্চু, শার্প আইসাইট, সমস্ত কিছু দিয়ে আমি সুপিরিয়র পজিশনে রয়েছি। ইন স্লিপ, যদি আমি ঘুমিয়েও থাকি তবে আমি ঘুমিয়েই নেই। আই রিহার্স, আই প্র্যাকটিস পারফেক্ট কিলস অ্যান্ড ইট, আমি কিভাবে মারতে হয় আর কিভাবে খেতে হয় আমি সেটার প্র্যাকটিস করছি। প্রিডেটরি বার্ড,
Because the hawk is a predatory bird. কারণ আমাদের হক হচ্ছে একজন প্রিডেটরি বার্ড, শিকারী পাখি। বুঝতে পেরেছো এই অবধি? গল্প করছে। বলো এই অবধি বুঝতে পেরেছো? আচ্ছা, এইটাতে কোনো রকম কোনো রাইমিং স্কিম নেই, ঠিক আছে? কোনো রকম রাইমিং স্কিম নেই। হ্যাঁ, গ্রামারও বলবো, গ্রামারও বলবো, গ্রামারও বলবো। নেক্সট টপিক, সনেট 73। এই অবধি ক্লিয়ার? তোদের পড়াতে পড়াতে আমি আরেক কাপ চা খেয়ে নি, ঠিক আছে? আরেক কাপ চা খেয়ে নি আমি। ওকে, চল। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, তাহলে হোয়াট আর দ্য কনভিনিয়েন্ট, সুযোগ সুবিধা কি রয়েছে? হাই ট্রিজ, সুউচ্চ গাছ। দ্য এয়ারস বুয়েন্সি, বুয়েন্সি মানে কি? বাতাসে ভাসমান হয়ে থাকার ক্ষমতা, বাতাসে ভাসার ক্ষমতা। এয়ারস বুয়েন্সি মানে হচ্ছে বাতাসে ভেসে থাকার ক্ষমতা বা বাতাসে উড়ে উড়ে থাকার ক্ষমতা। যা, ক্ষমতা। বুয়েন্সি, এয়ারস বুয়েন্সি মানে হচ্ছে বাতাসে সোরিং ক্যাপাবিলিটি, ঠিক আছে? আকাশে ওড়ার ক্ষমতা। বাতাসে উড়ে থাকার যে ক্ষমতা সেটা, এবং সূর্য রশ্মি, অল আর অ্যাডভান্টেজ টু মি, এগুলো সবগুলোই আমার কাছে হেল্পফুল, এগুলো সব আমাকে সাহায্য করছে। তাহলে এখান থেকে এগুলো সব আমরা কি পাচ্ছি? ন্যাচারাল এলিমেন্টস, ন্যাচারাল এলিমেন্টস, অর্থাৎ মাদার নেচার তাকে এরকম ক্ষমতার আসনে বসিয়েছে। তাহলে অন্য কারোর কোনো রকম কোনো কথা এখানে খাটে না। মাদার নেচার এখানে তাকে সাপোর্ট করছে। and the arts face upwards my inspection, এমনকি ইন্সপেক্ট করার জন্য, আমাকে নজরদারি রাখার জন্য আর্থ তো তার ফেসকে উপরে করে দিয়েছে। অর্থাৎ আর্থ বলছে যে নাও শিকার ধরো। ক্লিয়ার হলো? এটা পড়িয়ে নিয়ে আবার পোয়েমটা আরেকবার টোটালি পড়াবো। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ, নেচার সাপোর্ট করছে, নেচার সাপোর্টস হিম। চল। My feet are locked upon the rough bark, আমার যে পা, that means the sharp claws are locked upon the rough bark, মানে স্ট্রং গ্রিপ রয়েছে ওর মধ্যে, ও স্ট্রং গ্রিপ দিয়ে আটকে রেখেছে
রাফ বারকে, দ্যাট মিনস হোল্ডিং ক্যাপাসিটি, স্ট্রং গ্রিপ, শক্ত করে মাটি আঁকড়ে রেখেছে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সমগ্র সৃষ্টি মিলে আমাকে তৈরি করা হয়েছে। আমরা জানি ডারউইনের ইভলিউশন থিওরি পড়েছি, ছোট্ট 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 এলিমেন্ট দিয়ে আমাদের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আমাদের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আমাদের সৃষ্টি হয়েছে এই টোটাল এলিমেন্টস দিয়ে, নেচারের সমগ্র শক্তি দিয়ে প্রত্যেকে তৈরি হয়েছে, এবং নেচার তার সমগ্র ক্ষমতা দিয়ে, ক্রিয়েশন, স্রষ্টা তার সমগ্র ক্ষমতাকে কাজে লাগিয়েছেন একে তৈরি করতে, টু প্রডিউস মাই ফুড, মাই ইচ ফেদার, কারণ বিকজ হি অর সি ইজ দ্য বাই প্রোডাক্ট অফ আওয়ার নেচার। The hawk is byproduct of nature. হলো, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এখন ক্ষমতায় আসার পরে আমি সেই ক্রিয়েশনকে, সৃষ্টিকে আমি আমার পায়ের তলায় দাবিয়ে রাখছি, ঠিক আছে। গল্প করছে এরা সব। তাহলে মাই ফিট আর লকড আপন রাফ বার্ক, আমার পা গুলো আমি স্ট্রং গ্রিপের মাধ্যমে ক্ষমতায় আটকে রেখেছি। আমি সমগ্র সৃষ্টি মিলে আমাকে তৈরি করেছে স্রষ্টা, ক্রিয়েটার, গড আমাকে তৈরি করেছে। নাও he thinks himself superior than God, গডের থেকেও বেশি নিজেকে সুপিরিয়র ভাবছে, গডের থেকেও বেশি সুপিরিয়র ভাবছে, ঠিক আছে। অর ফ্লাই আপ, কখনো কখনো আমি উড়ে যাই, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, দ্যাট মিনস জায়ারের মতো করে এরকম ভাবে ঘোরে, ঠিক আছে, জায়ারের মতো করে রিভলভ করে বৃত্তাকারে ওড়ে। কিরকম ভাবে? বৃত্তাকারে। কখনো কখনো আমি উড়ি বৃত্তাকারে। কেন? কারণ অবজার্ভ করে, ইন্সপেক্ট করে সমগ্র এরিয়াটাকে। আই কিল হোয়ার আই প্লিজ, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে মারি, বিকজ ইটস অল মাইন। যেখানে ইচ্ছা আমি মারি। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার বডির মধ্যে কোনো ছলনা নেই। দ্যাট মিনস আমার বডিটা সফিস্টিকেটেড ওয়েতে দেখানো হয়নি, আমার বডিটাকে সুন্দর ওয়েতে ক্রিয়েট করা হয়নি, আমার বডিটাকে হার্স ওয়েতে তৈরি করা হয়েছে। আমার রং এরকম ধূসর বাদামি বর্ণের, আমার নখগুলো বিভৎস, আমার আইসাইট তীক্ষ্ণ, তাহলে আমার মধ্যে কোনো রকম কোনো ছলনা নেই। আমাকে কিউট বানানো হয়নি, আমাকে পুকি করে বানানো হয়নি, আমাকে এইভাবেই বানানো হয়েছে যাতে কোনো মানুষ ভয় পায়। হ্যাঁ, যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছে, এখন সেই সৃষ্টিকর্তাকেই সে পায়ের নিচে রেখেছে। দ্যাটস দ্য রাইট পয়েন্ট, দ্যাট ইজ দ্য রাইট পয়েন্ট। মাই ম্যানার্স, ওয়ে অফ কিলিং, কিভাবে মারে? আর টিয়ারিং অফ হেডস, দেহ থেকে মাথা ছিঁড়ে নেয়, দেহ থেকে মাথা উপড়ে বা ছিঁড়ে নেওয়াটাই আমার ওয়ে। আমার মধ্যে কোনো রকম সফিস্টিকেশন নেই, আমার মধ্যে কোনো রকম কোনো সফিস্টিকেশন নেই। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর পরোয়ানা আমি জারি করি, মৃত্যু পরোয়ানা আমি জারি করি। তাহলে মৃত্যু কে দিতে পারে? একটা মানুষ সৃষ্টি হয়েছে, একটা জীব সৃষ্টি হয়েছে, তাকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, তার মৃত্যু ঘটবে সৃষ্টিকর্তার হাত ধরে। তাহলে এই যে মৃত্যু পরোয়ানা আমি জারি করি, মানুষের মৃত্যু কবে হবে, অন্য জীবের মৃত্যু কবে হবে, সেটা জারি করায় আমি নিজে, হক বলছে।
ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, আমার যে ফ্লাইট, উড়ানের যে রাস্তা, উড়ানের যে পথ, সেটা ডাইরেক্ট। আমি যদি কোনো শিকারকে লক্ষ্য করি তাহলে আমার সেই লক্ষ্য বিচ্যুতি হয় না। আমি যাকে মারবো টার্গেট নিই, সেই টার্গেটকে আমি ফুলফিল করি, কোনো রকম কোনো চেঞ্জেস আসে না। আসছি হক রুস্টিং এর সাবস্টেন্স বলে দিচ্ছি। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, একদম হাড় ভেদ করে তাকে মারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ব্রুটালিটি, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, আমার রাইটে, মানে আমার রাইট, আমার কথার পরিপ্রেক্ষিতে কোনো রকম আর্গুমেন্ট, যুক্তি তর্ক আমি মানি না, আমি কোনো যুক্তি তর্ক মানি না। তাহলে সেলফ রাইটিয়াস, টিরানিক্যাল, টিরানিক্যাল, স্বৈরাচারী, স্বৈরাচারী, কোন রকম কোনো কিছু আর্গুমেন্ট আমি মানি না। হ্যাঁ, এই লাইন থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে এই যে এখানে নার্সিসিস্ট মেন্টালিটি পাচ্ছি। নার্সিসিস্ট মানে কি? সেলফ অবসেসড, সেলফ অবসেসড মেন্টালিটি পাচ্ছি আমরা। কোন রকম জাস্টিফিকেশন নেই, কোন রকম পারমিশন চাইছে না, যুক্তি তর্ক মানি না, আমি কারো পারমিশন নিই না, আমার যেখানে যেখানে আমার ইচ্ছা আমি সেখানে তাকে মারি। The sun is behind me. That means the natural elements are helping me. ন্যাচারাল এলিমেন্টস গুলো আমাকে হেল্প করছে। সান কি? সান কি? সান ইজ দ্য সোর্স অফ লাইফ। সান জীবন, লাইফের সোর্স। সান জীবনের প্রতীক, সেই সান ওকে হেল্প করছে বিহাইন্ড থেকে, ব্যাক এন্ড থেকে, ব্যাক এন্ড থেকে সান ওকে হেল্প করছে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, যে সময় থেকে আমার শুরু সেই সময় থেকে কোনো পরিবর্তন আসেনি, আমার চোখ কোনো পরিবর্তন মানতে পারে না। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তন মানে না। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, তাহলে আমি আমার এই যে মানসিকতা, ইট উইল বি গোয়িং অন। অর্থাৎ আমার যাকে ইচ্ছা আমি মারবো, আমার যাকে ইচ্ছা আমি খাবো, সেখানে কোনো প্রশ্ন উঠবে না, সেখানে কোনো জাস্টিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়বে না, এবং সেটা এইভাবেই চলবে। কোনো 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 ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, তারপরে আমি আসছি প্রশ্ন। ওকে,
দাঁড়া দাঁড়া, চাটা খেয়ে নি। খুব তাড়াতাড়ি বিস্কিটটা খাচ্ছিলাম তো একটু হাঁপিয়ে গেছি, দাঁড়া চাটা খেয়ে নি বলছি। কি কি পড়ানো হয়ে গেছে? সবে দুটো প্রোজ পড়ি, একটা পোয়েমে আসলাম। হ্যাঁ চলো, পার্সোনিফিকেশন, হক, হককে পার্সোনিফাই করা হয়েছে। হক তো আর কথা বলতে পারে না, তো প্রথম আমরা পোয়েট, আচ্ছা এটা হচ্ছে পোয়েটিক ডিভাইসেস। কি কি পোয়েটিক ডিভাইসেস আমরা পাচ্ছি দেখো। প্রথমেই প্রথমেই নাথিং হ্যাজ চেঞ্জ বিহাইন্ড, আরেকবার বলে, আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি জাস্ট আ সেকেন্ড। এই যে জাস্ট লাইক আ ডিক্টেটর, একজন ডিক্টেটরের মতোই দ্য হক পারমিটস নো চেঞ্জ, he likes to keep things as he wants, সে যেমন চায় সেইভাবেই জিনিসগুলোকে থাকতে হবে। ঠিক আছে, চল এবারে আসছি পোয়েটিক ডিভাইসেসে। পোয়েটিক ডিভাইসেস কিছু কিছু জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হক, হক ইজ পার্সোনিফাইড হিয়ার, হক স্পিক্স ইন দ্য ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। যখনই কেউ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে বলে ইনঅ্যানিমেট অবজেক্ট, হিউম্যানের মতো করে, একজন ডিক্টেটরের মতো করে, তাহলে হক ইজ পার্সোনিফাইড হিয়ার, হককে পার্সোনিফাই করা হয়েছে, হিউম্যানের মতো করে প্রাইড, কনফিডেন্স, ক্রুয়েলটি ইত্যাদি দেওয়া হয়েছে, এবং দ্য হক সিম্বলিজম ইউজ করা হয়েছে। হক সিম্বলাইজেস রুথলেস পাওয়ার, ডিক্টেটরশিপ, ফ্যাসিস্ট অথরিটি। ইট অলসো রিপ্রেজেন্টস নেচার ইনস্টিংক্টিভ ভায়োলেন্স, একদম সহজাত যে ভায়োলেন্স নেচারের মধ্যে সেটাকে দেখানো হয়েছে। নেক্সট ড্রামাটিক মোনোলগ কি? দ্য পোয়েম ইজ আ সিঙ্গেল আনইন্টারাপ্টেড স্পিচ বাই আ হক। এই পোয়েমের মধ্যে আমরা কোনো রকম ইন্টারাপশন পাচ্ছি না, হকের গোটা একটা স্পিচ, থ্রু ইটস ভয়েস, এর ভয়েসের মাধ্যমে আমরা এর স্পিচ পাচ্ছি। ড্রামাটিক মোনোলগ নিয়ে একটা স্লাইড ছিল না, আমি খুঁজে পাচ্ছি না তো। ড্রামাটিক মোনোলগ, না খুঁজে পাচ্ছি না, যাই হোক। ওকে, dramatic monologue where we can find a single speaker, that is the active speaker and passive listeners, যেখানে আমরা একজন সিঙ্গেল স্পিকার পাই, তার ভয়েসের মাধ্যমে, তার নার্সিসিস্ট, অ্যারোগ্যান্ট, টিরানিক্যাল মেন্টালিটির মাধ্যমে, মার্সিলেস, ক্ষমাহীন একজন মানসিকতার মধ্যে দিয়ে তার স্পিচটা আমরা পেলাম। হলো ইমেজারি, এই যে ভিজুয়াল ইমেজারি, এই যে ও যে বলছে না আমার হুকড হেড, মানে আমার যে চোখ, আমার নখ, আমার মাথা, আমার চঞ্চু, এইগুলোর মধ্যে দিয়ে, বা মানুষের হাড়, মানুষের নয় কোনো প্রাণীর হাড় ভেদ করে আমরা শিকার করছি, তো এখান থেকে ভায়োলেন্স পাচ্ছি আমরা, ভিজুয়াল ইমেজারি পাচ্ছি ভিভিডলি। অ্যালিটারেশন না করলেও হবে, হুকড হেড অ্যান্ড হুকড ফিটে এইচ রিপিট করছে। আইরনি পাচ্ছি, এই যে আইরনিক্যাল কেন, কারণ সে ক্রিয়েশন, ক্রিয়েটার ওকে ক্রিয়েট করেছে এবং ও নিজেকে বলছে যে আমি এখন ক্রিয়েটারেরও উপরে, আমি এখন ক্রিয়েশনকে হোল্ড করি, এই দুনিয়া আমাকে তৈরি করেছে, জগৎ সংসারের স্রষ্টা আমাকে তৈরি করেছে, তাকে আমি এখন হোল্ড করে রেখেছি। এনজামমেন্ট পাচ্ছি, কোনো পজ ছাড়া হকের কন্টিনিউয়াস একটা আনস্টপেবল মেন্টালিটি পাচ্ছি, কোল্ড টোনে কথা বলছে, অ্যারোগ্যান্ট টোন, টিরানিক্যাল টোন, এটসেট্রা। আমি কি আনলাম যে একটা মনে হলো, ভুলে গেছি। হক রোস্টিং এ ড্রামাটিক মোনোলগ, টিরানিক্যাল, আর হবে চল। এবার আসছি প্রশ্নোত্তরে।
এলে কিউগুলো করিয়ে দিই। এই যে প্রথম প্রশ্ন, যে তোরা বারবার করে বলছিলি যে আর্থটা তার মুখটাকে উপরের দিকে তুলে রেখেছে, এটার মানে কি? অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, কি বলতে কি বোঝানোর চেষ্টা করেছে? কমেন্ট অন দ্য আইডিয়া অফ দ্য অথরিটি অ্যান্ড অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য গিভেন লাইন উইথ দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট। এটা মডেল কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন। তো কি বলা হচ্ছে থাকে, ইন হক রোস্টিং দ্য লাইন অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন পাওয়ারফুলি কনভেজ। এটা পাওয়ারফুলি কি বোঝানো হচ্ছে? দ্য হকস অ্যাবসোলিউট সেন্স অফ অথরিটি, সুপ্রিম অথরিটি, হকের যে সুপ্রিম অথরিটি সেটাকে দেখানো হচ্ছে। From its elevated position, তার ওই সুউচ্চ গাছে ফার্মলি বসে থাকার যে পজিশন, দ্য হক ভিউজ দ্য আর্থ অ্যাজ সামথিং প্লেসড বিনিথ ইট, পায়ের নিচে থাকা কোনো জিনিসকে যেভাবে দেখে সেইভাবে দেখছে, বোথ ফিজিক্যালি অ্যান্ড সিম্বলিক্যালি। দ্য ফ্রেজ সাজেস্ট ডমিনেন্স অ্যান্ড কন্ট্রোল, এই ফ্রেজটা শো করছে ডমিনেন্স অ্যান্ড কন্ট্রোল, অ্যাজ ইফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এক্সিস্ট অনলি টু বি সার্ভেড অ্যান্ড রুল বাই দ্য হক, অ্যাজ ইফ যেন মনে হয় যে হকই একমাত্র রুলার যে কিনা এই ওয়ার্ল্ডকে রুল করবে। দ্য ওয়ার্ড ইন্সপেকশন, এরপরে বলছি ইন্সপেক্ট করি, কিভাবে ইন্সপেক্ট করে দেখ, ইমপ্লাইজ ওনারশিপ অ্যান্ড কমান্ড, অর্থাৎ আমি, আমার এটা মালিকানা, এবং কমান্ড তার যে আদেশ, রেইনফোর্সিং দ্য হকস বিলিভ, হকের এই বিশ্বাস দ্যাট ইট হ্যাজ দ্য রাইট টু জাজ এন্ড ডিসাইড দ্য ফেট অফ এভরিথিং, সবার ভাগ্য নির্ণায়ক, অ্যাজ ইফ হি ইজ দ্য ভাগ্য নির্ণায়ক, অন্যের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। In the context of the poem, this authority is not questioned or shared. It's natural. Questionably নয়. He is not questionable. He is not কি বলবো, unquestioning authority. Natural ওর কাছে, এটা instinctive and unquestioned, reflecting the law of the jungle where power belongs to the strong. জঙ্গলের রুলই তাই। তোরা জঙ্গল বুক পড়েছিস বা মোগলির গল্প দেখেছিস যে কিনা পাওয়ারফুল সেই রুল করবে। সিংহ তাই আমাদের জঙ্গলের রাজা, বনের রাজা সিংহ, এই জন্যই বলা হয়, এই জন্য বলা হয় সিংহকে বনের রাজা বা জঙ্গলের রাজা। ঠিক সেরকম ভাবে পাখিদের রাজাও তাই হক। টেড হিউজেস ইউজেস দ্য হক এজ এ সিম্বল অফ টিরানিক্যাল পাওয়ার, টিরানিক্যাল পাওয়ার হিসেবে দেখানো হচ্ছে। আমি টিরানির বানান এতবার ভুল করছি কেন? এখানে ঠিকই লিখেছিলাম, আবার ভুল করলাম। NN হবে, not RR. Why I'm so confused? চলো, hinting at the authoritarian rulers who assume supremacy simply because they possess strength. তো এই লাইনের মাধ্যমে authority, self-centered, arrogant and rooted in the raw power rather than morality or justice. কোন রকম morality পাচ্ছি না আমরা এর মধ্যে, ঠিক আছে? পরের প্রশ্নয় আসি। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এটা সমগ্র, এই যে এই জায়গাটা থেকে তোরা বারবার বলছিলি যে ম্যাম এই জায়গাটার মানে কি, এই যে আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আমি আমার পায়ের তলায় ক্রিয়েশনকে ধরে রেখেছি, এটার মানে কি? যে অল অফ ক্রিয়েশন প্রডিউসড, ইট মিনস দ্যাট এভরিথিং ইন দ্য ইউনিভার্স ওয়ার্ক টুগেদার। ইউনিভার্স, কায়নাত পুরো পুরো মানে বিশ্ব সৃষ্টি সমগ্র কিছুকে মিলিয়ে দিয়েছিল ঈশ্বর ক্ষমতা দিয়ে এই জীবকে প্রডিউস করে। তাহলে पूरा कायनात हिस्सा लिया था इसको बनाने में।
ইট সাজেস্ট আ লং অ্যান্ড কমপ্লেক্স প্রসেস অফ ইভলিউশন। প্রত্যেকের সৃষ্টিতে এরকম কমপ্লেক্স প্রসেসে হয়েছে, কারণ প্রথম তো সেই অ্যামিবা এসেছিল, সেই অ্যামিবা তো আর অ্যামিবার থেকেই তাহলে অ্যামিবাই থেকে যেত। কমপ্লেক্স প্রসেস না থাকলে মানুষ হতো না, পাখি হতো না, অন্যান্য যে সমস্ত জীব রয়েছে তারা তৈরি হতো না, অক্টোপাস তৈরি হতো না, মানুষ তৈরি হতো না। কমপ্লেক্সিটি যদি না থাকতো তাহলে আমাদের সৃষ্টিই ঘটতো না। তো এই কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে, প্রত্যেকের সৃষ্টি হয়েছে ইভলিউশনের মাধ্যমে, এবং ন্যাচারাল সিলেকশন এটাই হয়েছে রেজাল্টেড ইন দ্য হকস পারফেক্ট ফর্ম। এবং বারবার করে ইভলিউশনের মাধ্যমে হকের এই পারফেক্ট ফর্ম তৈরি হয়েছে। মানুষ, আমরা বন মানুষ থেকে মানুষ হয়েছি কি করে? ইভলিউশনের কারণে। দ্য হক ফিলস দ্যাট এভরি পার্ট অফ হিজ বডি, স্পেশালি হিজ ফিট, ফেদার, ডানা মানে পাখা, তার পা, তার চোখ, তার নখ, সমস্ত কিছু এরই হচ্ছে নেচারেরই বেস্ট ওয়ার্ক। তাহলে নেচার ওকে হেল্প করছে। হি বিলিভস দ্যাট হি ইজ দ্য ফাইনেস্ট ক্রিয়েশন অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর ক্রিয়েশন। Through the given line, the hawk tries to imply his belief that he is all-powerful being that controls everything, and nature exists only to serve him. Nature শুধুমাত্র তাকে সার্ভ করবে বলেই রয়েছে, এছাড়া নেচারের কোনো এক্সিস্টেন্সের জায়গা নেই। He says that the creator, that means the God, has created his food with utmost care. Now he holds the creation with that same food. ঈশ্বর ওর যে পাকে তৈরি করেছিল, সেই পা দিয়েই ঈশ্বরের যে ক্রিয়েশন, পুরো ওয়ার্ল্ড, বা টু সাম এক্সটেন্ট ক্রিয়েটারকেই ও হোল্ড করছে। Hence, he considers himself as the ultimate power of nature. He views his ability to kill as his inborn right. ওটা ওর inborn right, ও যাকে ইচ্ছা তাকে মারবে, a part of the natural order. He believes that he has the right to keep everyone suppressed under his feet. সবাইকে পদদলিত করে রাখবে। পদদলিত করে রাখবে, তার মধ্যে কোনো প্রশ্ন উঠবে না। অ্যান্ড ডিসাইড দেয়ার ডেস্টিনি, সবার ভাগ্য নিয়ন্ত্রক হবে, ভাগ্য নির্ণায়ক হবে। ইন দিস ওয়ে হি রিভিলস হিজ অ্যারোগ্যান্স অ্যান্ড আ সেন্স অফ সুপিরিয়রিটি। হলো। আচ্ছা, নেচার কি রোল প্লে করেছে? ডুয়াল রোল নেচারের, ভীষণ ইম্পর্টেন্ট। আগের প্রশ্নটাও ইম্পর্টেন্ট ছিল। ইন দ্য হক রুস্টিং, নেচার প্লেস আ ডুয়াল রোল বাই বোথ এম্পাওয়ারিং অ্যান্ড এক্সপোজিং হক। নেচার যে কিনা ওকে এম্পাওয়ার করেছে, ক্ষমতা দিয়েছে নেচার, আবার নেচারই ওকে এক্সপোজ করছে, যে ও ক্ষমতার অপব্যবহার করছে, হকের ডমিনেন্সকে শো করছে। ম্যাম হক কার থেকে ইন্সপায়ার হয়েছে? আমি বললাম না যে ডিক্টেটর যে রুলার গুলো ছিল তাদের থেকে ইন্সপায়ার হয়েছে। কোনটা রিপ্লাই করব পূজা? কোনটা রিপিট করবো আরেকবার বল। কোনটা রিপিট করবো বল। আগেরটা কি বলছে? সমগ্র সৃষ্টি মিলিয়ে আমার সৃষ্টি হয়েছে, আর এখন আমি, আচ্ছা কি তৈরি করেছে? আমার প্রতিটা ফিজিক্যাল যে পার্ট, যেমন ডানা, যেমন পা, যেমন চোখ, আর এখন আমি সেই সৃষ্টিকর্তার যে সৃষ্টি তাকে পায়ের তলায় রাখছি। কি বলেছে? এই যে অল ক্রিয়েশন ওকে প্রডিউস করেছে। হকের এক্সিস্টেন্সটা কিসের জন্য রয়েছে? ইভলিউশনের মাধ্যমে হক এসছে, নাহলে তো আগে প্রথম প্রাণের হদিশ কোথায় পাওয়া গেছিল? অ্যামিবার মধ্যে। তো সেখান থেকে ও চেঞ্জ হয়ে 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 আজকে আমরা পাখি, পশু পাখি, মানুষ ইত্যাদি কমপ্লেক্স কোষের ভেরিয়েশন হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এদেরকে। তাহলে বলছে যে এই পারফেক্ট ফর্মটা হকের গঠন করেছে ক্রিয়েশন, কারণ ইভলিউশনের মাধ্যমে। এখন কি হচ্ছে? এখন ও ওই যে ক্রিয়েটার, যে বিশ্ব সৃষ্টি করেছে, যিনি স্রষ্টা, ঈশ্বর, তাকে আমরা যদি ঈশ্বরও বলি, তাকে তৈরি করেছে, হককে তৈরি করেছে, এবং হকের পাও তৈরি করেছে, ডানাও তৈরি করেছে, চোখও তৈরি করেছে। আর এখন হক সেই সৃষ্টিকর্তার যে সৃষ্টি, যে বিশ্ব, তাকে কন্ট্রোল করছে। তার মানে আমাকে
সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আমি এখন সেই সৃষ্টিকর্তা বা স্রষ্টার যে ক্রিয়েশন ওয়ার্ল্ড তাকে আমি কন্ট্রোল করছি, দ্যাটস ইট। এবার আছি নেচারের কি রোল। দেখো, ওয়ান হ্যান্ড নেচার ইজ দ্য ডোমেইন। নেচার হচ্ছে এমন একটা ডোমেন, ডোমেন মানে কি একটা এরিয়া বা টেরিটরি, একটা জায়গা যেখানটায় কিনা পার্টিকুলার টেরিটরি, বা হয় না বাঘের যেরকম টেরিটরি হয়, হকের টেরিটরি হয়, তো ওই এলাকাটা, অঞ্চল, পাড়ার গুন্ডা, মদন মস্তান ওইরকম, তো ওই মদনা মস্তানের মতো, মদন মস্তানের এরিয়ার মতো এরকম একটা জায়গা, ওর একটা টেরিটরি রয়েছে পার্টিকুলার, সেখানে একজন রুলার রয়েছে, যেমন পাড়ার গুন্ডা মদন, এরকম এরকম, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমাদের পৃথিবীর গুন্ডা হচ্ছে হকদা। তো হকের এই যে মেন্টালিটি, also it's a tool for asserting dominance on it. Even though Hawk is part of nature, he sees himself as its ruler. নেচারেরই পার্ট, নেচারই ওকে তৈরি করেছে, অথচ সে ভাবছে যে সেই রুলার, নেচার কিছু নয়, মাদার নেচার কিছু নয়, আমি সবকিছু, আমি গড। নেচার প্রোভাইডস হিম উইথ স্ট্রেংথ, নেচার ওকে স্ট্রেংথ দিচ্ছে, হান্টিং এবিলিটি, শিকার করার ক্ষমতা দিচ্ছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে যেখানে ও রুল করতে পারে। তাহলে নেচার হেল্প করছে, অ্যাজ আ হেল্পিং হ্যান্ড, এম্পাওয়ার করছে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, স্ক্রিনশট তুলতে হবে না। কিভাবে স্ক্রিনশট তুলে, আমি এখান দিয়ে এরকম যাতায়াত করছি, অর্ধেক লেখা দেখতে পাবি, অর্ধেক লেখা তুলতে পারবি না। টেরিটরি মানে কি? টেরিটরি মানে হচ্ছে এরিয়া, পাড়ার যেরকম গুন্ডা মস্তান হয় তার যে এরিয়া হয়, পাড়ার কুকুরদের যেরকম, যে আমি কিরকম বলি, জিমি, ভোলা, ভুলু, লালু, এরকম কুকুরদের এরিয়া হয় না, এই পাড়া থেকে ওই পাড়া, এ পাড়া থেকে বি পাড়া ভুলুর এরিয়া, বি পাড়া থেকে সি পাড়া হচ্ছে লালুর এরিয়া, এরকম হয় না, কুকুরদের যেরকম এরিয়া থাকে, টেরিটরি, দ্যাট ইজ এলাকা বা অঞ্চল, বা পাড়ার গুন্ডাদের যেরকম এরিয়া থাকে, যে এই এরিয়াটা হচ্ছে মদন গুন্ডার, এরকম এরকম। তো এরিয়া, টেরিটরি মানে হচ্ছে এরিয়া। ডিক্টেটর মানে হচ্ছে একনায়কতান্ত্রিকতা, তার মানে এখানে মোনোপলি কাজ করবে, আমি একা রুলার, আমি কারোর কথা শুনবো না, গভর্নমেন্ট বলে কিছু হয় না। তাহলে যে নেচার ওকে তৈরি করলো, হক তাকে দেখছে, দেন হক সিজ নেচার অ্যাজ সার্ভিং হিজ নিডস। আমার শুধু নেচার আমাকে কি করে, নেচার আমাকে সার্ভ করছে অ্যাজ এ সার্ভেন্ট, নেচার এর থেকে বড় কিছু নয়। মেকিং হিম ফিল লাইক আ সুপ্রিম লিডার, ও নিজেকে নিজে সুপ্রিম লিডার ভাবছে, এবং নেচার যে ওকে সৃষ্টি করেছে, নেচারকে ও বলছে যে তুমি আমাকে সার্ভ করছো, আর কিচ্ছু না। The hawk embodies the raw, unchallengeable power of nature. His existence is rooted in its instinct, where the killing is natural and necessary part of his life. This highlights the ruthless, unforgiving side of nature, where strength determines control and morality holds no place. It indicates that in nature only the fittest one survive. যে সার্ভাইভ কে করতে পারে? ফিটেস্ট ওয়ান। সার্ভাইভাল কে করতে পারে? যে ফিটেস্ট সে। হ্যাঁ, সনেট 73 পড়াবো। Which is the basic law of nature. Hence, through this dual role, Hughes presented nature as both giver and dictator. ঠিক আছে? Next, dramatic monologue কি? এবং পার্সনিফাই কি জন্য করা হয়েছে, ঠিক আছে। তো ড্রামাটিক মনোলগ কি, এটা একটা আলাদা প্যারাতে লিখবে, তারপরে প্যারাতে বাকিটুকু লিখবে। ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা এমন একটা লিটারারি ডিভাইস যেখানে একজন সিঙ্গেল স্পিকার থাকে বা ক্যারেক্টার থাকে, যে কিনা সলিলকি বলে। সলিলকি মানে কি? মনোলগ, একার স্পিচ, নিজের স্পিচ, যে কিনা আর কোনো কারোর কথা শুনতে পায় না। ইন ফার্স্ট পার্সন ন্যারেটিভ, অর্থাৎ আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে, রিভিলিং দেয়ার থটস, ইমোশনস অর মোটিভেশনাল ইমপ্লাইড অডিয়েন্স। The poem is a dramatic monologue. কেন? Written in first person narrative, তাই allowing the reader to step into the minds of the hawk. হকের মনের মধ্যে ঢুকতে পারছে,
এবং কিভাবে আমরা দেখছি হককে পার্সনিফাই করেছে। দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য হক টু রিভিল হিজ সেলফ ইমেজ। কিরকম ভাবে? মোনোলগ ফ্রম সোজ দ্য হকের ওয়ান সাইডেড ভিউ, ওয়ার্ল্ডের এক দিক থেকে, একপাক্ষিক ভিউ, এক দিক থেকে ওয়ার্ল্ডকে, বাকি ওকে কিভাবে সবাই দেখছে তা কিন্তু নয়, আমি কিভাবে ওয়ার্ল্ডকে দেখছি এইভাবে দেখানো হচ্ছে। দ্য মোনোলগ ফর্ম শোজ দ্য হকস ওয়ান সাইডেড ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, দের ইজ নো এক্সচেঞ্জ অফ ডায়ালগস, নো অল্টারনেটিভ পার্সপেক্টিভ, অনলি হিজ ওন সেলফ অ্যাসিওর্ড অ্যারোগেন্স, শুধুমাত্র তার যে ক্ষোভ, অ্যাসিওরেন্স ইত্যাদি। হেন্স দ্য হক সিজ হিমসেলফ অ্যাজ আ সুপ্রিম ফোর্স, well aware of his superiority and unchallenged power. He thinks of himself as a pinnacle. Pinnacle মানে একদম কি বলবো, টপ পয়েন্টে থাকা, পিক পয়েন্টে থাকা গডের ক্রিয়েশন। এবং বাস্তবেও তাই, বায়োলজিক্যাল অর্ডারেও আমরা যদি ওই খাদ্য শৃঙ্খলটা বা ফুড পিরামিডটা দেখি, তাহলেও সে একদম সর্বোচ্চ শ্রেণীতে রয়েছে, পিনাকেলে রয়েছে, একদম টপ জায়গাতে রয়েছে, সর্বোচ্চ জায়গাতে রয়েছে, যে কারণে সে যাকে খুশি তাকে মারতে পারে, যাকে খুশি তাকে খেতে পারে। দ্য হক পার্চড ইন দ্য সলিটিউড, একাকী একদম গাছের উপরে বসে থাকে। দেখবি হক টক তো এরকম পোষ্য পাখি নয়, হক কিন্তু উঁচু গাছের ডালে থাকে। হক দেখবি না যে করবি ফুল গাছের উপরে থাকছে বা জবা ফুল গাছে বাসা বাঁধছে, তা কিন্তু নয়, ঠিক আছে? The hawk becomes a representative of unchallenged power, controlling over the world and refusing to accept any change. By combining personification দেখিয়েছে, ফার্স্ট পারসন ন্যারেটিভ দেখিয়েছে, ড্রামাটিক মনোলগের মাধ্যমে একটা পোয়েম ক্রাফট করেছেন পোয়েট, যেখানে প্রিডেটরি বার্ড, শিকারী পাখি, সিম্বল হচ্ছে পাওয়ার, ক্ষমতা, সুপ্রিমেসির বা মিগালোম্যানিয়া সিম্বল, is offers a glimpse into psyche of a ruler bee, is a human or animal. অর্থাৎ হকের মধ্যে দিয়ে মানুষের মনস্তাত্ত্বিকতাকেও দেখিয়েছেন। না বাবা, পিডিএফ এর জন্য টাকা পে করতে হবে না। অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন মডেল কোয়েশ্চেন পেপারেও ছিল, physical features and pros of the hawk while mentioning their significance. কিরকম ভাবে আমরা তার ফিজিক্যাল ফিচার এবং তার যে স্কিল দেখবো, চলো দেখি। The hawk in hawk roosting is depicted as a perfect predator. একদম পারফেক্ট একজন শিকারী পাখি। With physical feature and prose that symbolize power, precision and dominance. Huge describe কিরকম ভাবে দেখাচ্ছে ফিজিক্যাল ফিচার দেখো, hooked beak, তীক্ষ্ণ চঞ্চু, sharp claws, তীক্ষ্ণ নখ and strong wings, শক্তপোক্ত ডানা, প্রত্যেকটাই ওকে এসেনশিয়াল এলিমেন্টস ওর জীবনের, মানে ওর ফিজিকে সার্ভাইভ করার জন্য, কন্ট্রোল করার জন্য। তাহলে ফিজিক্যালি সে যদি কখনো একটা স্ট্রং ব্যক্তি হয়, তাহলে তার রুল করার ক্ষমতা অনেক বেশি। অ্যাকসেপ্টেন্সি কার থাকবে? যখন তুই দেখবি বলা হয় না যে প্রথম একটা মানুষ সম্পর্কে আইডিয়া তার ফিজিক্যাল ফিচার দেখে হয়। আজকে কারোর ফিজিক্যাল ফিচার সে যদি ভীষণ, আচ্ছা আমি বলছি কথার কথা একদম পার্সোনালি বা খুব আমি পয়েন্ট আউট করে বলছি না, যেমন স্টিফেন হকিং ছিলেন। স্টিফেন হকিংকে সামনে থেকে দেখলে আমরা যদি না জানতাম উনি সায়েন্টিস্ট, আমরা কখনো কেউ বিশ্বাস করতাম উনি সায়েন্টিস্ট? একজন প্যারালাইজড একজন ব্যক্তি যে কথা অবধি বলতে পারে না, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলছে না, শুধুমাত্র একটা মাসেল চিক শুধু কাজ করে, আর কিছু কাজ করে না তার। তাহলে তাকে দেখে কেউ আমরা ভাবতে পারতাম, বা যদি না জানতাম যে একজন সায়েন্টিস্ট নয়, তাহলে কি আমরা বুঝতে পারতাম এ সায়েন্টিস্ট? না। তাহলে তার ফিজিক্যাল যে ফিচার সেটা অনেক বেশি এমফাসাইজ করে, তাই না? তাহলে হকের ফিজিক্যাল ফিচার যেমন হুকড হেড, হুকড ফিট, এগুলো তার প্রিডেটর হিসেবে তাকে অনেক বেশি এমফাসাইজ করছে, সিগনিফাই করছে। শার্প বিক ডিজাইন টু টিয়ার দ্য ফ্লেশ অফ হিজ প্রে, মাংস ছিঁড়ে খাওয়ার জন্য, ওই যে বলছে না টিয়ার অফ করি, মাংস ছিঁড়ে খেয়ে নি, সেটা ক্ষমতাটার জন্য। ক্লজ দিয়ে ফার্মলি গ্রিপ করে ব্রাঞ্চগুলোকে, কিংবা যখন ও শিকার ধরে সেগুলোকে। These features represent his power and ability to dominate in the natural world. Though the poem focuses on hawk at rest, যদিও ফোকাসে পোয়েমের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে না যে কিভাবে হক কোনো কিছুকে ক্যাপচার করে আনছে, মারছে, খাচ্ছে, সেটা নয়। হক কিন্তু রেস্ট নিচ্ছে, ওই রেস্টের মধ্যে দিয়ে উনি সবটা বলে দিচ্ছেন। The hawk believes that God has created every single feathers of him with utmost care so that he can rule the world. তো এবার ওর যে এবিলিটি,
ফ্লাই করার, সার্ভে করা পুরো ল্যান্ডটাকে, গোল গোল বৃত্তাকার পথে ঘুরছে, ওই যে বলছে না রিভলভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সার্ভে করছে, হি সার্ভেইং দ্য ল্যান্ডস বিলো অ্যান্ড adds to his sense of control. While not clearly mentioned, the hawk's sharp eyesight allows him to spot targets. স্ট্রং আইসাইট থেকে, যেমন সূর্য যেই রোদ দিচ্ছে ও তো সমস্ত কিছু দেখতে পাচ্ছে, তো ওকে ক্যাপচার করছে, ও ক্যাপচার করতে পারছে প্রেকে। So the arrogant hawk is very proud of his prowess and believes himself to be the superior being or ruler of nature. Next, physical feature, brutality, এইগুলো আগেরটার সাথেই ডিসকাস করে দিলাম, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। এবারে আসছি আমরা 2 মার্কসের প্রশ্ন, পোয়েম, এই দুটো পোয়েম বাকি থাকলো, দ্যাট টাইম অফ দ্য গ্রিন হাউস এফেক্ট, এটা পড়ানোর আগে 2 মার্কসের প্রশ্নগুলো করে দিই, ঠিক আছে? সব রেডি? 2 মার্কসের প্রশ্ন করব, তারপরে পোয়েমে যাব, 2 মার্কসে করে নি, 10টা মতো প্রশ্ন আছে। 7:30টার দিকে ব্রেক দেবো, 15 মিনিটের ব্রেক, 7:30টার দিকে ব্রেক দেবো, 15 মিনিটের ব্রেক, ঠিক আছে? 7:30টার দিকে ব্রেক দেবো, 15 মিনিটের ব্রেক, ঠিক আছে? চলো পড়ে নি তাহলে 2 মার্কসের প্রশ্ন। আমাদের 2 মার্কসের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউজ আমরা ডিসকাস করব, কোথা থেকে আছে দেখো, ডাউন দ্য র্যাবিট হোল, 3 কোয়েশ্চেন্স, হক রুস্টিং, দ্য গ্রিন হাউস এফেক্ট আর দ্যাট টাইম অফ ইয়ার। এই দুটো পোয়েম এখনো বাকি রয়েছে, এই দুটো ব্রেকের পরে পড়াবো, আর আগে শর্ট কোয়েশ্চেন কটা আলোচনা করে দেবো, যেখান থেকে আমাদের মডেল কোয়েশ্চেন পেপারও রয়েছে। আচ্ছা, তোরা আমাকে উত্তর লিখে বলবি, আমি লিখবো না, তোরা বলবি। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল? আর কোন লিটারারি ওয়ার্ক থেকে এই স্টোরিটা নেওয়া হয়েছে? এত উঁচুতে আমি হাত পাবো কি করে? কোথায় এত বড়, তো আমার এত হাইটই নয় যে আমি উত্তর লিখবো। চলো, হ্যাঁ, লুইস ক্যারল। আর কোথা থেকে নেওয়া হয়েছে? এক্ষুনি বললাম, এক্ষুনি তো পড়ালাম, অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড থেকে নেওয়া। ডাউন দ্য র্যাবিট হোল is written by Victorian author লুইস ক্যারল। কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। It has been taken from Lewis's, কত সালে যেন পাবলিশ হয়েছিল? 1865, 1865 নাই, 65 novel Alice's Adventure in Wonderland। হলো একটা। নেক্সট, মডেল প্রশ্ন থেকে, পরের প্রশ্নটা কি প্রশ্ন? Why was Alice getting tired sitting by her sister's side on the river bank? বহুবার করিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট এটা। Alice was getting tired by sitting
by her sister side on the river bank as it was a hot summer day. She feels sleepy and stupid. Once or twice she tried to peep into the book her sister was reading, but found it uninteresting as it had no pictures and conversation in it. হলো হলো এই অবধি চলো পরেরটা। Why did the white rabbit wear? White rabbit কি পরেছিল? ওয়েস্টকোট, হ্যাঁ, আর পকেটে কি ছিল? চলো the white furred, pink-eyed rabbit or a waistcoat and in his pocket he had been carrying a watch. ঠিক আছে, হলো চলো পরেরটা যাই। What seemed natural to Alice when she should have wondered about it? When the white rabbit talked to himself, oh dear, I shall be too late while passing Alice, she could not find anything unnatural in it. এটার মধ্যে কোনো কিছু আনন্যাচারাল পাইনি। হলো বাবা জিওগ্রাফি ম্যাথ না আসবে, আমি তো বললাম এর আগেই। What was written on the jar Alice picked up while falling down?
While falling down, Alice picked a jar from one of the shelves, labeled as orange marmalade. ওরে আমার হাত ব্যথা হয়ে গেল তো রে, আরে আমার হাত ব্যথা হয়ে গেল তো। What did she do with the jar? She kept the আচ্ছা এরকম ভাবে লিখি, instead of falling it downwards, she kept it on a shelf as it was empty. যেহেতু জারটা এমটি ছিল সেহেতু ওরা না ফেলে দিয়ে ও শেলফের উপরে রেখে দিল। হলো? Now who was Diana? Diana was the pet cat of Alice. While falling down, Alice was thinking about how much she missed her and whether Diana would be given her soccer milk. হ্যাঁ সসার মিল্ক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ডায়না সম্পর্কে অনেক কিছুই ভাবছিল, ওটাও লেখা যেতে পারে যে ওই ডায়না ইঁদুর খায়, বাদুর খায় না, বাদুরে ডায়নাকে খায়, মানে ক্যাট খায়, এরকম এটাও লেখা যেতে পারে। ডায়না was the pet cat of Alice. Full stop. While falling down, she missed Diana so much and showed concerned about her. হার বলতে এখানে ডায়নার কথা বলা হয়েছে। আর লিখতে পারছি না, ঠিক আছে চলো পরেরটা। Give metaphorical meaning of down the rabbit hole. Down the rabbit hole, metaphorically shows a surreal world. Surreal মানে আমি কি বললাম, ম্যাজিক্যাল ওয়ার্ল্ড বা ড্রিম লাইক ওয়ার্ল্ড। ওহ or a complex situation where one
dips down in a world and ends in another world. এক ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে, অন্য জগতে চলে যাচ্ছে। তাহলে ডাউন দ্য র্যাবিট হোল মেটাফরিক্যালি বা সিম্বলিক্যালি কি শো করছে? একটা সুরিয়াল ওয়ার্ল্ড অর কমপ্লেক্স সিচুয়েশন, যেখানে একজন ডিপ ডাউন করছে একটা ওয়ার্ল্ডে, আর একটা ওয়ার্ল্ডে গিয়ে সে পৌঁছেছে, আর একটা সিচুয়েশনে গিয়ে পৌঁছচ্ছে। এখানে ওয়ার্ল্ড বলতে সিচুয়েশনের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে সিচুয়েশনকে বোঝানো হয়েছে ওয়ার্ল্ড বলতে। চলো নেক্সট, ডেসক্রাইব দ্য র্যাবিট হোল। এটা তোরা লিখে নিস, আমি আর লিখতে পারছি না, আমার হাতে ব্যথা করছে এবার। The rabbit hole was situated under a hedge, full stop. At first, it seemed a tunnel to Alice. Then she suddenly dipped into it like a deep well. তাহলে বুশ হেজের মধ্যে অবস্থিত একটা র্যাবিট হোল। প্রথমে অ্যালিসের মনে হয়েছিল এটা টানেল লাইক, এটা মনে হয়েছিল টানেল লাইক, তারপরে মনে হলো এটা একটা গভীর কুয়োর মতো। ঠিক আছে, নেক্সট, হোয়াট ওয়াজ রিটেন অন দ্য স্মল কেক? আমার হাতে ব্যথা করছে রে, এত উঁচুতে হাত তুলতে পারছি না আমি। আচ্ছা তোরা এগুলো লিখে নিস, আমি না খুব শর্টে আনসার দিচ্ছি। ঠিক আছে, খুব শর্টে আনসার দিচ্ছি। ইট মি লেখা ছিল, এইভাবে উত্তর লিখবি না, ঠিক আছে? আচ্ছা, হোয়ার ইট ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য three-legged glass table. এটা তোরা পূর্ণ বাক্যে লিখবি, বারবার করে বলছি, ছোট্ট ছোট্ট করে লিখবি না। ওরে আমার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণ আছে, আমি খাতায় লিখছি না, খাতায় লেখা একরকম, হাত তুলে এরম ভাবে লেখাটা একটু ডিফিকাল্ট। আর আমি হাইটে অসুবিধা হচ্ছে, এত উঁচুতে হাত তুলে লিখছি তো, এই জায়গাটাতে যখন লিখছি আমার কোনো সমস্যা হচ্ছে না, এই জায়গায় লিখছি যখন সমস্যা হচ্ছে না, যখন এরম ভাবে উপরে লিখছি তখন আমার সমস্যা হচ্ছে, আদারওয়াইজ আমার কোনো সমস্যা হচ্ছে না। ব্রেক দেবো বাবা, আমি এটা এই শর্ট কোয়েশ্চেনগুলো করিয়ে নিয়ে ব্রেক দেবো। What did Alice find on the little three-legged glass table in the hall? A golden key. What was Alice's opinion on book with pictures or conversation? No use of it. এই বইয়ের কোনো ব্যবহার নেই। Next, who is the author of three question? Leo Tolstoy. কবে পাবলিশড হয়েছিল? in 1885. How did the Tsar take care of the wounded man? See from the LAQ. LAQ থেকে দেখে লিখে নিবি 2 মার্কসের জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, why did the king want the answer to his three questions? The king wanted to
get answer of his 3 questions because he thought that by knowing the answers, he never failed in anything which he will undertake. ও যাই জিনিস বা যাই কাজ করতে যাক না কেন তখন কোনো কিছুতে ও ফেল হবে না। ঠিক আছে? হ্যাঁ, এগুলো পড়ে গেলেই কমন পাবি। আচ্ছা, হোয়াট অ্যারেঞ্জমেন্টস ডিড দ্য কিং মেক টু মিট দ্য হারমিট? সি দ্য এলএকিউ। হারমিটের ফিজিক্যাল ফিচার্স 3টে, কি কি বললাম? ফ্রেইল, 2 উইক, আর 3 হার্ড ওয়ার্কিং। Why did the man want to take revenge on the Tsar? CLAQ. Next, what according to the Tsar could ensure his success in every endeavor? The answer of his 3 questions. তার 3টে প্রশ্নের উত্তর তিনি যদি পেতেন তাহলে যে কোনো কাজ উনি অধিগ্রহণ করুক না কেন তাতে উনি সাকসেস পেতেন। যে কাজই উনি গ্রহণ করতেন তাতেই সাকসেস পেতেন। হলো? হু ইজ দ্য স্পিকার অফ দ্য হক রুস্টিং? হক। আর হক কি কি রিপ্রেজেন্ট করছে কি বললাম? ডিক্টেটরশিপ, সুপ্রিম অথরিটি, tyrannical and arrogant mindset, and megalomaniac nature. And narcissist nature. হলো? আচ্ছা, where is the hawk sitting at the top of a tree? What does he do in his sleep? Perfect rehearse of perfect killing and eating. ঠিক আছে? এটাও তোমরা লিখতে পারবে, এটা HW দিয়ে দিলাম তোমাদেরকে, লিখতে পারবে এটা। আচ্ছা, এরপরে কি বলছে? What are the 4 main themes that explode in hawk roosting? 4টে প্রধান আমরা কি কি থিম পাচ্ছি? 4টে প্রধান কি কি আমরা থিম পাচ্ছি? হ্যাঁ, ক্লাস 12 এর ক্লাস কবে থেকে শুরু হবে? মানে আচ্ছা, কি কি পাচ্ছি? 4টে থিম। 1, absolute power and control, nature's role in rulership. আচ্ছা, arrogance and
tyranny, আর আর কি পাওয়া যাচ্ছে? অ্যাবসলিউট পাওয়ার, কন্ট্রোল, ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ, অ্যান্ড মেগালোম্যানিয়া। আচ্ছা, হকের সিম্বল কি করিয়ে দিয়েছি অলরেডি। করিয়ে দিলাম। there is no sophistry in my body, এবারে আসছি, there is no sophistry in my body, sophistry বলতে কি বোঝানো হয়েছে? ছলনা। তাহলে তাহলে কি বোঝানো হচ্ছে? the phrase suggested that killing is an instinctive nature of hog. His power is unquestionable and he won't justify his deeds. ঠিক আছে, তাহলে ফ্রেজ সাজেস্ট করছে কিলিং ওর ইনস্টিংটিভ নেচার হকের, ও কোনো রকম কোনো ছলনা করে না, কিলিংটাই ওর র নেচারের মধ্যে। ঠিক আছে, আর পাওয়ার হচ্ছে আনকোয়েশ্চেনেবল, ও কোনো কোনো কাজকেও জাস্টিফাই করবে না। ঠিক আছে, এবারে আসছি নেক্সট, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য হক মেনশন হি পজেসেস? কি? সানস রে এক নম্বর গেল, 2 নম্বর এয়ার্স বুয়েন্সি, আর টল ট্রিজ হলো। আচ্ছা, নাও আই হোল্ড মাই ক্রিয়েশন, এটা এলএকিউ থেকে দেখে নিও। আচ্ছা, নো ফলসিফাইং ড্রিম, এটা বলতে কি বুঝিয়েছে? হোয়াট ডাজ দ্য হক মিন বাই নো ফলসিফাইং ড্রিম? তাহলে ওর ফলসিফাইং ড্রিম মানে কি? ওই আগের প্রশ্নটার মতনই এটার উত্তর হবে, although the hawk is taking rest at the highest place, he is not sleeping as he is practicing praying and killing during his roosting. তাহলে যেহেতু ওর রুস্টিং এর টাইমেও প্র্যাকটিস করছে কিভাবে শিকার ধরা, কিভাবে মারা, তাহলে ওর মধ্যে কোনো ফলসিফাইং ড্রিম নেই। ঠিক আছে, নেক্সট, what does Shakespeare mean by that time of year? What does it stand for? That time of year symbolizes
the old age of the poet where death is approaching, just like কিরকম ভাবে ডেথ কিভাবে অ্যাপ্রোচ করছে, just like late autumn signifies the calling of winter. তাহলে দ্যাট টাইম অফ ইয়ার বলতে কি বোঝানো হয়েছে? দ্যাট টাইম অফ ইয়ার বলতে বোঝানো হয়েছে পোয়েটের সেই সময়ের অবস্থার কথা, অর্থাৎ পোয়েটের ওল্ড এজ, যে সময়টা কিনা মৃত্যুর ঠিক আগে, যেরকম ভাবে অটাম উইন্টারকে সিগনিফাই করে, অর্থাৎ লেট অটাম মানে বোঝানো হচ্ছে যে উইন্টার আসতে চলেছে, শীত আসতে চলেছে। আচ্ছা, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট মি ইন মি বিহোল্ড, হু সেজ টু হুম? দ্য পোয়েট says to his beloved, probably the fair youth. ফেয়ার ইউথকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি বলেছে? when yellow leaves or none or few do hang, what do the yellow leaves symbolize? yellow leaves মানে হচ্ছে dried leaves, autumn. It shows, but it reflects living, liveliness and vigority, অর্থাৎ যৌবন এবং জীবন ফুরিয়ে আসছে, ঠিক আছে? ড্রাইড লিভস, অটামের ড্রাইড লিভস, ঠিক আছে? নেক্সট কি বলা হয়েছে? ইন মি দাও সিয়েস দ্য টয়লাইট অফ সাচ ডে। টয়লাইট কি সাজেস্ট করছে? টয়লাইট metaphorically suggests the approaching ending as the dusk calls a day's end, যেরকম ভাবে গোধূলি বেলা একটা দিনের শেষকে বোঝায় বা ডাক ডেকে নিয়ে আসে একটা দিনের শেষকে, the old age does shows the nearness of death. হলো? আচ্ছা, which by and by black night dot take away. Black night, black night metaphorically symbolizes death, as a day ends with night,
the poet here shows his upcoming ending of life through this metaphor. বল ক্লিয়ার হলো কি হলো না? বল ক্লিয়ার হলো কি হলো না? হলো ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? ব্ল্যাক নাইট কি সিম্বলাইজ করছে? ব্ল্যাক নাইট মেটাফরিক্যালি সিম্বলাইজেস ডেথ। যেরকম আমরা তিনটে ইমেজারি দেখছি, যেরকম দিনের শুরু মানে আমাদের লাইফের শুরু, গোধূলি বেলা ইটস আ ট্রানজিয়েন্ট পয়েন্ট। এই যে টয়লাইট metaphorically suggest approaching ending, that means transient point of life. হলো? গুড, চলো। আচ্ছা, to love that well which thou must live ere long, explain with reference to the context. আচ্ছা, this line suggests that the ending couplet suggests that the understanding of mortality, মানুষের জীবনের যে অনিবার্য মৃত্যু বা আন্ডারস্ট্যান্ডিং অফ মর্টালিটি অফ আ হিউম্যান লাইফ strengthens the love more. তাহলে এন্ডিং কাপলেটটা কি সাজেস্ট করছে? যে মৃত্যু, এই যে মর্টালিটি, মানুষ যখন মরে যাবে, যখন বুঝতে পারছে তার বিলাভেড, তখন সেই সেই লাভটাকে অনেক বেশি এমফাসাইজ করা হচ্ছে, লাভটা ইমর্টাল হয়ে যাচ্ছে তখন। আর করাবো না পরে করাবো? আর চল, এর পরেগুলো পরে করাবো। চল, কতক্ষণে ব্রেক দেবো? কতক্ষণে ব্রেক দেবো? কতক্ষণে ব্রেক দেবো বল? কতক্ষণে ব্রেক দেবো বলো? কতক্ষণে ব্রেক দেবো? 8টা বাজে, 8টা 15 আবার শুরু করবো। 8টা 15 শুরু করি, চল।
হ্যালো 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 হ্যালো, am I audible? হ্যালো হ্যালো হ্যালো, একটু বলো আমাকে। ব্রেক হয়ে গেছে, সব চলে আয় রে, কই গেলি সব? দেখতে পাই না তো এদেরকে আর। চলে আসো চলে আসো চলে আসো, ঝটপট ঝটপট। কোথায় সব? চলো চলো, এবারে আমরা আজকে আসছি আমাদের তারপরে পোয়েম। হক রোস্টিং তো হয়ে গেল, এবারে আসছি আমরা দ্যাট টাইম অফ ইয়ার। দ্যাট টাইম অফ ইয়ার মানে সনেট 73। তো সনেট 73 কে লিখেছেন? সনেট 73 লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন? 16 শতাব্দীর অর্থাৎ 16th সেঞ্চুরির ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট রাইটার্স, ওয়ান অফ দ্য ফেমাস রাইটার্স। আমাদের সমগ্র বিশ্ব জুড়ে যদি আমরা বিশ্ব সেরা সাহিত্যিকদের নাম বলি, তার মধ্যে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ারের নাম সর্বোচ্চ জায়গাতে থাকবে। তো উইলিয়াম শেক্সপিয়ার তিনি এলিজাবেথান সনেট বা ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটের স্রষ্টা। সনেট তাহলে কি জিনিসটা? সনেট হচ্ছে এক ধরনের চতুর্দশপদী কবিতা। পোয়েম কন্টেইনস 14 লাইন্স। একটা পোয়েম যেটাতে কিনা 14 লাইন্স থাকবে। এই 14 লাইন্সকে অনেক ভাগে ভাগ করা যায়, যাই হোক সেটা আমি পরে আসছি। তো জেনারেলি সনেট কি কারণে লেখা হতো? সনেট লেখা হতো, যে সমস্ত পোয়েটরা লিখতেন তারা তাদের ভালোবাসার মানুষকে উৎসর্গ করে এই সনেটগুলো লিখতেন। তো যার মধ্যে এডমান্ড স্পেন্সারের নাম আছে, থমাস গ্রের নাম রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার রয়েছেন, কিংবা পেত্রার্কের নাম রয়েছেন। এবারে সনেট প্রথম লিখেছিলেন গিয়াকোমো লেন্টিন, কিন্তু পরবর্তী সময় ইটালিতে পেত্রার্ক নামে, ফ্রান্সিসকো পেত্রার্ক নামে একজন পোয়েট ছিলেন, যিনি কিনা এই পোয়েম, এই যে পোয়েট্রির যে জনরাটা, এই যে সনেটকে, এটাকে ফেমাস করেন। তো তার নাম অনুসারে ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট এই সনেটগুলোকে বলা হতো। এছাড়া আরেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে স্পেন্সারিয়ান সনেট, এবং আরেক ধরনের ভ্যারিয়েশন যেটা পরবর্তী সময় আসে 16th সেঞ্চুরিতে, সেটা হচ্ছে ইংলিশ সনেট বা এলিজাবেথান সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা এই ভ্যারিয়েশনটা বানিয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার, যাকে গ্রেটেস্ট ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট বলা হয় আমাদের সমগ্র বিশ্ব যে সাহিত্য রয়েছে তার মধ্যে, ওনার জন্ম দেখো 1600 শতাব্দীতে। ওনার জন্ম হয়েছে 1564 থেকে 1564-তে, সরি নতুন করে লেখার দরকার নেই। ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, তাকে বলা হতো বার্ড অফ অ্যাভন। বার্ড মানে তো জানোই, চারণ কবি। তো উনি ওনার জীবনে, মাথায় রাখবে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, উনি ওনার জীবনে 38টা প্লে লেখেন, 154টা সনেট লেখেন, 18টা প্লে এবং 2টো লং ন্যারেটিভ পোয়েম লিখেছিলেন। তো ওনার যাবতীয় যা পোয়েম উনি সেটা সনেট, মানে সনেটের প্যাটার্নেই লেখেন। তাহলে সনেট কি? 14 লাইন্স পোয়েম, 14 লাইনের কবিতা, এবং যার মধ্যে কিছু সেলিয়েন্ট ফিচার্স রয়েছে, ডিফারেন্ট 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 ফিচার্স রয়েছে। ঠিক আছে, এবারে এই সনেট আমরা জেনারেলি দুটো ভাগে যদি আমরা ভাগ করি, এক হচ্ছে আমাদের পেত্রার্কান সনেট, যাকে ইটালিয়ান সনেটও বলা হয়, এটা এক ধরনের। স্পেন্সারিয়ান সনেট হয়, শেক্সপিয়ারিয়ান সনেট হয়, অনেক রকমের সনেট হয়। ঠিক আছে, শেক্সপিয়ারিয়ান বা এলিজাবেথান বা ইংলিশ সনেটও বলা হয়। এরকম অনেক রকমের ভেরিয়েশন আছে, সবগুলোতেই 14টা করে লাইন থাকে। এবারে আমরা আসছি পার্টিকুলারলি শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটে। এটার স্রষ্টা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার।
টাইম পিরিয়ড হচ্ছে 16th সেঞ্চুরি। এবার এই যে 14টা লাইন তাকে কিভাবে ভাগ করা হয় দেখো, 3টে কোয়াট্রেন আর একটা এন্ডিং কাপলেট বা ভোল্টা থাকে। কোয়াট্রেন মানে কি? কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের এক একটা স্ট্যান্জা। তাহলে 4 লাইনের স্ট্যান্জা, কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইন স্ট্যান্জা। আর কাপলেট মানে কি? কাপল মানে আমরা জানি দুটো। তাহলে 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট মানে 3 × 4 12, আর একটা কাপলেট 1 × 2 2। তাহলে এটা আমাদের দাঁড়ালো 14 লাইনস। অথচ এই যে পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট দেখছি, এটার ফরম্যাটটা আবার আলাদা। এটাতে থাকতো হচ্ছে অক্টেভ, 8টা লাইন, আর সেস্টেট 6টা লাইন। এটা টোটালটাই আলাদা রকমের। এই সনেট গুলো অফেন ডেডিকেটেড টু দ্য বিলাভেডস, অর্থাৎ প্রেয়সী তাকে ডেডিকেট করে লেখা হতো। এবারে তোদের প্রশ্ন আসতেই পারে, সাউন্ড প্রবলেম আছে বাবা? সাউন্ড প্রবলেম তো আসার কথা তো নয়। আচ্ছা, এবারে প্রশ্ন আসতেই পারে যে উইলিয়াম শেক্সপিয়ার তাহলে এটা কাকে ডেডিকেট করে লিখেছিলেন? সনেট যেগুলো হয়, মানে উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেটগুলো, শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটস কতগুলো লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার সনেট? আমরা এক্ষুনি দেখলাম 114টা, এই 154টা, সরি। টোটাল হচ্ছে 154টা সনেট। এবার এই 154টা সনেট আলাদা আলাদা ভাবে ডেডিকেট করেছিলেন। প্রবলেম হচ্ছে? আচ্ছা আমাকে একবার একটু বলতো যে সাউন্ডে প্রবলেম হচ্ছে কিনা, সাউন্ডে সমস্যা হচ্ছে কিনা, একবার একটু বল, আমি একবার দেখছি, একবার দেখি, আমি ফোনে ইউটিউব খুলে একবার দেখি যে সমস্যা হচ্ছে কিনা। সাইলেন্ট কি হয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না। একটু বল, আমি না বুঝতে পারছি না। হচ্ছে না তো? ঠিক আছে। হ্যাঁ, বেয়ার্ড রুইন কয়ার্স বলে দেবো, বলে দেবো, বলে দেবো, বলে দেবো। আচ্ছা, 154টা সনেট, তার মধ্যে থেকে 1 থেকে 126টা লিখেছিলেন, 1 থেকে 126 এই সিকোয়েন্স, এটা ডেডিকেট করেছিলেন অফ ফেয়ার ইউথ, একজন সুন্দর যুবককে, যেটার মধ্যে আমাদের আজকের এই সনেট 73টা বিলং করবে। সনেট 73 belongs to this sequence. এই সিকোয়েন্সে সনেট 73 বিলং করছে। আচ্ছা, এর পরবর্তীটা ফর ইওর ইনফরমেশন আমি জানিয়ে রাখি, এর পরবর্তীতে অর্থাৎ 127 থেকে 152 অবধি ডেডিকেট করেছিল একজন ডার্ক লেডিকে, ডেডিকেটেড টু হিজ মিস্ট্রেস whom he called
দ্য ডার্ক লেডি। আর পরবর্তী দুটো সনেট উনি ওটা কাউকে ডেডিকেট করেননি, ওটা একটা পোয়েট্রি কম্পিটিশনের জন্য লিখেছিলেন। একটা কম্পিটিশনের জন্য লিখেছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের যে সনেট 73টা আমরা পড়ছি সেটা এই সিকোয়েন্সের মধ্যে থেকে বিলং করে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসে যে হোমোসেক্সুয়াল ছিলেন কিনা উইলিয়াম শেক্সপিয়ার। এখানে প্রশ্নর কিছু কিছু ক্রিটিক এটা মনে করেন যে উনি হোমোসেক্সুয়াল ছিলেন না, উনি বাইসেক্সুয়াল ছিলেন। তাই জন্য দেখতে পাবো যে ওনার ফ্রেন্ড এই ফেয়ার ইউথকে প্রবাবলি মিস্টার এইচ.ডব্লিউ তাকে ডেডিকেট করে লেখা। ইটস অ্যাকর্ডিং টু সাম ক্রিটিক্স, এটা কিছু ক্রিটিক মনে করেন। ঠিক আছে, আচ্ছা, এবং 127 থেকে 152 অব্দি দেখতে পাচ্ছি আমরা মিস্ট্রেস অর্থাৎ লেডিকে, একজন ডার্ক লেডিকে ডেডিকেট করে লেখা। এই ডার্ক লেডি আদৌ বাস্তবে ছিলেন কিনা নাকি এটা মানে পোয়েটের মনস্তাত্ত্বিক কোনো রমণী সেটা আমরা জানি না। তো এই ধরনের কন্ট্রোভার্সি আছে, এটা আমার কোনো ওপিনিয়ন নয়, কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সি আছে যে উনি বাইসেক্সুয়াল ছিলেন, এটা ক্রিটিক্সদের মতামত, আমার মতামত নয়। ঠিক আছে, তবে এটুকু শিওর যে এই 1 থেকে 126 অর্থাৎ সনেট 73 যার মধ্যে পড়ছে, ইট ওয়াজ ডেডিকেটেড টু আ ফেয়ার ইউথ। আমরা যখন সনেট 17 পড়েছিলাম তখন আমাদের যে সময় এইচএস এর সময় ছিল, তো না সনেট 18 বোধ হয়, না 17 না সনেট 16, ভুলে গেছি, সনেট 16 বোধ হয়। তো ওটাও আমাদের একই সিকোয়েন্সের মধ্যে পড়ছে এবং ইট ওয়াজ ডেডিকেটেড টু ফেয়ার ইউথ। এবং প্রতিটার আলাদা আলাদা ঋতুতে উনি ডেডিকেট করেছেন। যেমন আমরা পড়েছিলাম যে সামারের সাথে তুলনা করেছেন নিজের ভালোবাসাকে, এখানে আমরা দেখব যে অটামের সাথে তুলনা করেছেন তার ফুরিয়ে যাওয়া জীবনকে। তো উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73টা যখন উনি ক্রনিকল হয়েছিল, এগুলোর কোনো নাম নেই, ঠিক আছে, এগুলোর কোনো নাম নেই। এটা ওপেনিং লাইন অনুযায়ী এটার নামকরণ করা হয় দ্যাট টাইম অফ ইয়ার, কারণ উনি ওনার জীবদ্দশায় কোনো সনেটের নামকরণ করেনি। ওটা সনেটগুলো ক্রনিকালাইজড ছিল, সনেট 1, সনেট 2, সনেট 3, সনেট 74, সনেট 75 এরকম ভাবে। হ্যাঁ 2 মার্কসের করাবো 2 মার্কসের করাবো। এজিং আর মর্টালিটি কি? এজিং হচ্ছে বার্ধক্য, আর মর্টালিটি আমরা মর্টাল, মানুষ মাত্রই মর্টাল, অর্থাৎ আমাদের জীবনে যেমন শুরু আছে আমাদের জীবনের তেমন শেষ আছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, অর্থাৎ জীবন যদি আমাদের শুরু হয় আমাদের জীবন স্টপ হবেই। একটা মেশিন যখন চলতে থাকে সেটা স্টার্টিং একটা টাইম যেমন রয়েছে, তার একটা এন্ডিং বা স্টপ হওয়ার টাইমও রয়েছে। তো আমাদের জীবনকে যদি আমরা সেইভাবে দেখি তাহলে দেখতে পাবো আমাদের জীবনটা একটা মেশিনের মতো, শুরু এবং শেষ সবটাই থাকবে তার। এই যে সনেটটা, এটা লেখা হয়েছিল 1590s এর একদম প্রথম দিকটায়, যে সময়টাতে প্লেগের কারণে বহু মানুষ মারা যাচ্ছিল, মর্টালিটি, মানুষের ঘরে ঘরে মৃত্যু ঘটছে, মহামারীর কারণে প্লেগ, তখন সেই সময় ইউরোপের প্লেগ সম্পর্কে তোরা জানিস হয়তো, কিছুটা ইতিহাসে হয়তো পড়েছিস। প্লেগের কারণে তখন মহামারী ঘটেছিল, মহামারীর কারণে প্রচুর মানুষ মরে যাচ্ছিল। তো খুব কাছ থেকে মৃত্যুকে দেখছেন পোয়েট, ঠিক যেরকম ভাবে আমরা কোভিডের সময় 2020-21 সালটায় খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছিলাম, এপিডেমিক চলছিল সে সময়, প্যান্ডেমিক চলছিল সে সময় আমরা দেখেছি, সেরকমই প্লেগও ছিল একটা এপিডেমিক, যে সময় মানুষ খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছে। তো এই কারণে সেই সময় উনি আমাদের লাইফ, যে সেই লাইফটা খুব ব্রেভিটি, একটা সংক্ষিপ্ত সময় চলে এসছে। সেই সময় শেক্সপিয়ার তার নিজের ওল্ড এজিং আর প্যাসেজ অফ টাইম, অর্থাৎ বহমান সময়কে রিফ্লেক্ট করানোর জন্য, এবং নিজের যে আস্তে আস্তে একটা একটা করে দিন যাচ্ছে, আমরা দেখ মৃত্যু
কাছে যাচ্ছে। আমাদের জন্ম যেদিনই হয়েছে, আমাদের যে দিন, যে মুহূর্তে, যে মোমেন্টে জন্ম হয়েছে, সেদিন থেকে আমরা একটা একটা করে ধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যে সবে জন্মেছে তার কাছে যার জীবনটা একদম জীবনের প্রারব্ধকাল, তারপর সূচনাকাল, তারপর একটা মধ্য বয়স, এবং তারপরে বার্ধক্য, এবং তারপরে আলটিমেটলি আসে ডেথ। তো ঠিক সেরকম ভাবে শেক্সপিয়ার রেনেসা ইমেজের মাধ্যমে, কারণ সেই সময় রেনেসা টাইম পিরিয়ড চলছে, নবজাগরণ চলছে, তিনটে ইমেজারি কি কি, অটাম, টয়লাইট অ্যান্ড ডাইং ফায়ার, এই তিনটে ইমেজারির মাধ্যমে তিনি দেখেছেন যে তার যে মৃত্যু হুইচ ইজ অ্যাপ্রোচিং, মৃত্যু গুটি 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 পায় এগিয়ে আসছে। এবং দিস পোয়েম হাইলাইটস হাউ দ্য অ্যাওয়ারনেস অফ ফিডিং লাইফ, কিভাবে মৃত্যু সম্পর্কে সচেতনতা ভালোবাসাকে আরো বেশি স্ট্রং বানায়। হ্যাঁ, কমন পাবে বাবা, কমন পাবে। হলো, চলো তাহলে সনেট 73 এর মধ্যে আমরা মেন থিম কি পাচ্ছি, এজিং অ্যান্ড মর্টালিটি। এটা হচ্ছে আমাদের সনেট 73 এর মেন থিম। এবং এজিং আর মর্টালিটি হাউ ইমর্টালাইজেস আ পারসন, কিভাবে আমাদের জীবনকে বা ভালোবাসাকে ইমর্টালাইজ করছে। জীবনকে ইমর্টালাইজ করতে পারে না, আমরা মরবই, বাট আমাদের ভালোবাসাকে কিভাবে ইমর্টালাইজ করছে সেটা দেখবো এই তিনটে ইমেজারির মাধ্যমে। তাহলে কোয়াট্রেন্ট 1-এ কি দেখছি, অটাম। অটাম মানে হেমন্ত। হেমন্ত আমরা জানি কোন সময়, পাতা ঝরার মরশুম হেমন্ত। হেমন্ততে দেখতে পাচ্ছি শুকনো পাতা, রুক্ষ শুষ্ক শূন্য হয়ে যাওয়া গাছের ডাল, যেগুলো কিনা, যেখানে কিনা একসময় পাখি গাইতো, এখন আর পাখি গান গায় না, ফাঁকা শূন্যতা দেখতে পাচ্ছি। কোয়ার্টার নাম্বার 2, টয়লাইট এবং নাইট, গোধূলি বেলা। টয়লাইট মানে গোধূলি, গোধূলি হচ্ছে দিন আর রাতের সন্ধিক্ষণ, ঠিক সন্ধে নামার আগের মুহূর্ত। সেই সময়টা কি হয়, দিন থেকে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। ইটস আ ট্রানজিয়েন্ট পয়েন্ট অফ আ ডে, ডে শেষ রাতের শুরু, তার মাঝখানের যে হরাইজনের মধ্যে আমরা দিগন্ত বিস্তৃত আলো দেখতে পাই, সেই আলোর কথা বলা হচ্ছে, সে দ্যাট ইজ দ্য টয়লাইট, দ্যাট মিনস টয়লাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সানসেট হয়ে যাচ্ছে। সানসেট মানে কি, ওয়েস্ট, ওয়েস্ট সিগনিফাইজ মৃত্যুর ওপার। দ্যাট ইজ দ্যাট অ্যানাদার ওয়ার্ল্ড, আলাদা একটা জগৎ। এবং আস্তে আস্তে ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট মানে কি, মৃত্যু, ডেথ, কিভাবে জীবন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এবং ইটার্নাল স্লিপ, চির ঘুমে মানুষকে পাঠিয়ে দিচ্ছে। আরেকটা কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট নাম্বার 3, সেখানে দেখতে পাচ্ছি যে নিভু নিভু আগুন। একটা আগুন যখন দাউ দাউ করে জ্বলে, শীতকালে অনেক সময় হাত পা আমরা গরম মানে আগুনে সেকি সরি, হ্যাঁ রাইটিং হবে, রাইটিং হবে, পোয়েম পড়াবো, দুটো পোয়েম পড়াবো, ড্রাইডেস টু দ্য সি পড়াবো, তারপরে রাইটিং আর পোয়েম। চলো, তো যেটা বলছিলাম, কোয়ার্টার নাম্বার 3, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডাইং ফায়ার, দ্যাট মিনস নিভু নিভু আগুন। আমরা যখন জ্বালানি জ্বালিয়ে আগুন জ্বালাই, তখন আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে, যেন মনে হচ্ছে জীবনের প্রতীক, জীবনের প্রতীক। এবং সেই জ্বালানির যে ফুয়েলগুলো, সেই ফুয়েলগুলো, কাঠ জ্বলে 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 জ্বলেই তো আগুন হয়, আবার সেই কাঠ যখন ছাই হয়ে যায়, আগুন তখন চাপা পড়ে যায়। সেই ছাইয়ের মাধ্যমে, যে ফুয়েলের মাধ্যমে আগুনটা জ্বলেছিল, সেই ফুয়েলটাই পুড়ে গিয়ে যখন অ্যাশ হয়ে যায় বা ছাই হয়ে যায়, সেই ছাই আগুনকে চাপা দিয়ে দেয়। তাহলে কোয়ার্টার নাম্বার 3-তে দেখতে পাচ্ছি ডাইং ফায়ার। ফায়ার জানি আমরা আগুন জীবনের প্রতীক, মানে লাইভলিনেসের প্রতীক। তো সেরকম ভাবে লাইভলিনেসটা আস্তে 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 শেষ হয়ে আসছে। হলো, নেক্সট আমরা যাচ্ছি এন্ডিং কাপলেট। এন্ডিং কাপলেট which is called volta. Volta means a turning point. এখানে কি দেখছি, দেখ কাপলেটে কি দেখা যাচ্ছে, পারসিভার্স দিস, দ্যাট মিনস এই এজিং কে যদি কেউ বুঝতে পারে, তাহলে তোমার ভালোবাসা আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি স্ট্রং হবে, এবং তোমাকে কোনো রকম ভাবে সেপারেট করতে পারবে না তোমার বিলাভেডের থেকে। তাহলে পোয়েমে যাই এবার, ডাইরেক্ট পোয়েমে যাই। চলো, কি বলা হয়েছে দেখো, দ্যাট টাইম অফ ইয়ার, দ্যাট টাইম রেফার্স টু আমাদের সিজন অটাম, লেট অটাম। তাহলে লেট অটাম সিগনিফাইজ ওল্ড এজ, আর ওল্ড এজ মানে
নিয়ারনেস অফ ডেথ, মৃত্যুর পূর্ব মুহূর্ত। তাহলে লেট অটাম যেরম ভাবে সিগনিফাই করছে বা বোঝাচ্ছে, লেট অটাম কলস উইন্টার, যেভাবে লেট অটাম আস্তে আস্তে উইন্টারকে ডেকে নিয়ে আসছে, সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুকে অ্যাপ্রোচ করছে। অর্থাৎ অটাম যদি হয় ওল্ড এজ, তাহলে উইন্টার কি হবে? ডেথ, তাই না? ঠিক সেরকম ভাবে কি বলছে, তাহলে দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমাকে দেখতে পাবে আমার কোন কন্ডিশনে, ইউ মে সি মি ইন মাই ওল্ড এজ, তাহলে আমাকে তুমি মৃত্যুর সময় দেখতে পাবে, ঠিক আমি যখন বুড়ো হয়ে যাব, আস্তে 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 আমার লাইভলিনেস, আমার ভাইটালিটি, আমার ইউথ ক্ষয়ে যাবে। যেমন করে when YOLO leaves symbolizes decay, ক্ষয়, decay of liveliness, youth and vitality। যেরকম ভাবে গাছের কচি পাতা বা সবুজ পাতা, নিউ গ্রিন টুইগস বা নিউ গ্রিন লিভস, আমরা জানি যে নিউ গ্রিন লিফ লাইফকে সিম্বলাইজ করছে, আর ইয়োলো লিভস সিম্বলাইজ করছে এন্ডিং অফ লাইফ। তাহলে কিরম ভাবে আমরা দেখছি দেখো, বলছে ঠিক আমাকে যেরম ভাবে দেখবে অটামের পড়ন্ত, হেমন্তের পড়ন্ত বিকেলে আমাকে দেখবে, যে সময় গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, ঝরে পড়বে, যে সময় গাছের শুকনো পাতায় আর প্রাণ থাকবে না, প্রাণহীন অবস্থা। আপন দোজ বাউজ, আমরা শরীরকে যদি বাউজ বলতে এখানে গাছের ডাল বলা হয়েছে। বাউজ মানে আমরা কি জানি? বাউজ মানে গাছের ডাল, ব্রাঞ্চেস অফ আ ট্রি। which is similar to human body, আমাদের দেহও তো গাছের মতো। তো কি বলছে দেখো, বলছে আপন দোজ বাউজ, এই গাছের ডালগুলো, which shake against the cold, যে কিনা শীতকে প্রতিহত করে, কোল্ড উইন্টার মানে কি? ডেথ, যে কিনা মৃত্যুকে প্রতিহত করে এখনো দাঁড়িয়ে রয়েছে। ঠিক যেরকম ভাবে আমার হিউম্যান বডি এই বার্ধক্যকে প্রতিহত করে এখনো ধুঁকছে, ধীরে 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 ক্ষয়ে গেছে, আস্তে 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 মৃত্যুর পথে যাচ্ছে। ঠিক যেরকম ভাবে গাছের ডালগুলো শুকনো হয়ে গেছে, যেখানে হলুদ হয়ে গেছে পাতা, বাদামি বর্ণের হয়ে যাচ্ছে পাতা, কিছু পাতা আছে, কিংবা হয়তো প্রায় পাতা নেই, শূন্য হয়ে গেছে, bare ruin choirs, those boughs are compared with abandoned churches, জানো পরিত্যক্ত চার্চের সাথে তুলনা করা হয়েছে। খুব ভালো করে শোনো, খুব আস্তে আস্তে বলছি, বুঝবে। পরিত্যক্ত চার্চের সাথে তুলনা করা হয়েছে, যে চার্চে, আর কয়ার মানে হচ্ছে ব্যান্ড, যারা চার্চে গান গাইতো, ছোট ছোট বাচ্চা ছেলেরা চার্চে গান গাইতো। তো
তো সেই চার্চ এখন জনশূন্য, সেই কয়ার্স বা কয়ারিস্ট যারা গান গাইতো তারাও এখন আর এই চার্চে আসে না, চার্চটা একেবারে পরিত্যক্ত। তেমন যেমন আমাদের বিভিন্ন ধর্মে, যেমন এরা খ্রিস্টানিটিতে চার্চের সাথে তুলনা করা হয়েছে, অনেক সময় বিভিন্ন রিলিজিয়ানে মন্দিরের সাথে দেহকে তুলনা করা হয়, যে মন্দির পরিত্যক্ত, যেখানে দেবতার পুজো হয় না, সেখানে লাইভলিনেস থাকে না। ঠিক সেরকম ভাবে আমাদের দেহ থেকে আস্তে আস্তে প্রাণ চলে যাচ্ছে, এর মধ্যে আর কোনো লাইভলিনেস নেই। তো হোয়ার দ্য লেট সুইট বার্ড স্যাং, যেখানে একদা এক সময় ডিউরিং স্প্রিং, যেখানে ফুল ফুটতো, পাখি গান গাইতো, যেরকম ভাবে চার্চে কয়াররা গান গেয়ে বেড়াতো। কয়ার হচ্ছে ব্যান্ড, যেখানে চার্চে যারা চার্চে গান গেয়ে বেড়াতো, ছোট ছোট বাচ্চা ছেলেরা, তাদের কথা বলা হচ্ছে। তো তাহলে স্প্রিং এখানে কি সিম্বলাইজ করছে? স্প্রিং তাহলে ইউথকে সিম্বলাইজ করছে, আমরা বুঝতে পারলাম। যৌবন, ইউথ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে স্প্রিং এ অর্থাৎ আমাদের জীবনটাকে তিনটে ইমেজারির মাধ্যমে দেখিয়েছেন। এটা আমাদের ফার্স্ট কোয়াট্রেন, এটা ফার্স্ট পারসন ন্যারেশনে লেখা, ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা এটা। ঠিক আছে, এখানে আমরা তিনটে ইমেজারি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট ইমেজারি আমরা কিসে পাচ্ছি? ফার্স্ট ইমেজারি পাচ্ছি আমরা লেট অটামের, অর্থাৎ হেমন্তের শেষ বেলা। তাহলে কি বলছে? আমাকে তুমি দেখবে হেমন্তের শেষ বেলায়, যখন কিনা শুকনো পাতারা ঝরে পড়বে, ক্ষয়ে যাবে, কিংবা হয়তো গাছের ডালে একটা দুটো পাতা লেগে থাকবে, শূন্য ডালে, গাছের শূন্য ডালে, যে কিনা এখনো মৃত্যুকে, জরা মৃত্যুকে প্রতিহত করে এখনই দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে রয়েছে। বেয়ার রুইন কোয়ার্স, ঠিক এই বাউসগুলোকে বেয়ার রুইন্ড, বেয়ার মানে কি? শূন্য, ধ্বংসপ্রাপ্ত কয়ারের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ চার্চের সাথে, পরিত্যক্ত চার্চের সাথে তুলনা করা হয়েছে, যেখানে বলছে কিনা যে যেখানে এক সময় স্প্রিং সময় পাখিরা গান গাইতো যেরকম গাছের ডালে, সেরকম করে একদা এক সময় চার্চে কয়াররা, ব্যান্ডের ছেলেরা বা গান গাইতো, মানে ধর্মীয় উপাসনা করে বেড়াতো। ঠিক আজকে যেমন চার্চটা পরিত্যক্ত, তেমন গাছটাও পরিত্যক্ত, এখানে আর পাখিতে গান গায় না, এখানে আর ফুল ফোটে না, এখানে এখন ফল হয় না। হলো। এবারে আমরা আসছি সেকেন্ড কোয়াট্রেন। আবার কি বলছে? আবার এখানটাতে অ্যানাফোরা, ইন মি, ইন মি, ইন মি, এইখানটা ইন মি পাচ্ছি, আবার এই জায়গাটাও ইন মি পাচ্ছি। দিস ইজ কল্ড অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে রিপিটেশন, repetition of same phrase in consecutive stanzas, consecutive পরপর স্ট্যান্জাতে যখন আমরা সেম জিনিসের রিপিটেশন পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ভিজুয়াল ইমেজারি পেলাম, ফার্স্ট ইমেজারি ভিজুয়াল, পুরোটাই ভিজুয়াল ইমেজারি পাচ্ছি, ভিজুয়াল ইমেজারি পাচ্ছি। আচ্ছা, এরপরে কি বলছে? ইন মি দাও সিয়েস্ট, আমার মধ্যে তুমি দেখতে পাবে এই গোধূলি বেলা, টয়লাইট অফ সাচ ডে, গোধূলি বেলা দেখতে পাবে। এই টয়লাইট মানে কি? লাইট অফ ডাস্ক, বিকেলের যে আলো। তাহলে ইট সিম্বলাইজেস ট্রানজিয়েন্ট পয়েন্ট অফ আওয়ার লাইফ, যার ওপারে মৃত্যু। তাহলে সিমিলার ওয়েতে আমরা এখানে সেকেন্ড যে ইমেজারিটা পাচ্ছি, সেকেন্ড ইমেজারি আমরা পাচ্ছি টয়লাইটের। হরাইজনে, দিগন্ততে যে আলো দেখতে পাই, সেই আলোর কথা বলা হচ্ছে। তো অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, সূর্যাস্তের পর সানসেট অর্থাৎ আফটার ডেথ, এটা ওয়েস্টে, পশ্চিম আকাশে অস্তগামী হয়ে যাবে। এখানে ওয়েস্ট সিগনিফাইজ
মৃত্যুর ওপার। তাহলে আমার মধ্যে তুমি দেখতে পাবে গোধূলি বেলার সেই আলো, ডাস্কের আলো, হরাইজনের যে আলো। গোধূলি মানে বিকেল বেলা, বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়, ইটস কল গোধূলি। তো কি বলছে, অ্যাজ আফটার সানসেট অর্থাৎ মৃত্যুর পরে, সানসেট মানে ডেথ, ফেডেথ মানে বিলীন হয়ে যাবে ওপারে, মৃত্যুর পরপারে বিলীন হয়ে যাবে। which by and by, which gradually, যেটা কিনা ধীরে ধীরে মৃত্যুর কবলে পড়বে। ব্ল্যাক নাইট মেটাফরিক্যালি ব্ল্যাক নাইট symbolizes death, যাকে কিনা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ডেথ টেক অ্যাওয়ে, কেড়ে নিয়ে যাবে আমাদের জীবনকে। ডেথ ইজ সেকেন্ড সেলফ। ডেথের সেকেন্ড সেলফ বলতে বোঝানো হয়েছে স্লিপ। এবার স্লিপ মানে হচ্ছে ইটারনাল স্লিপ, অর্থাৎ মৃত্যু বা চিরঘুম। ডেথের সেকেন্ড সেলফ, মৃত্যুর যে দ্বিতীয় সত্তা বা মৃত্যুর অপর নাম চিরঘুম, ইট সিলস আপ অল ইন রেস্ট, চির নিদ্রায় পাঠিয়ে দেবে, চির বিশ্রামের দেশে পাঠিয়ে দেবে আমাকে। তাহলে আরেকবার বলি, ইন মি দাও সিয়েস্ট দ্য টয়লাইট অফ সাচ ডে, আমার মধ্যে তুমি গোধূলি বেলার আলোটা দেখতে পাবে, তার যে একটা আলোর রেশ সেটা দেখতে পাবে। অ্যাজ আফটার সানসেট, যে কিনা আফটার সানসেট সূর্যাস্তের পরে কি হবে, ফেডেথ ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিম আকাশে বিলীন হয়ে যাবে, জীবনটা মৃত্যুর ওপারে চলে যাবে। উইচ বাই অ্যান্ড বাই, যাকে কিনা আস্তে 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 গ্র্যাজুয়ালি ডার্ক নাইট, ব্ল্যাক নাইট, মৃত্যু তাকে কেড়ে নেবে মানুষের জীবনটাকে। এর এমন নয় যে ফটাস করে মরে গেল, ধীরে 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 গ্র্যাজুয়াল ডিকে। ডেথের সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় সত্তা বা অপর নাম, সেটা হচ্ছে চিরঘুম বা চির বিশ্রাম, চির নিদ্রা, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যাকে কিনা চির নিদ্রা আস্তে আস্তে কেড়ে নেবে। তাহলে আমরা যদি ডে কে ভাবি বা বিগিনিং অফ আ ডে কে ভাবি, স্টার্টিং অফ লাইফ, তাহলে টয়লাইট বা ডাস্ক, ট্রানজিয়েন্স between লাইফ অ্যান্ড ডেথ, জীবন আর মৃত্যুর মধ্যে একটা সরু সুতোর পার্থক্য, এপার আর ওপার, এপারে জীবন, ওপারে মৃত্যু। এবং নাইট সিম্বলাইজেস আলটিমেট ডেথ। তাহলে এখানে আমরা পেলাম টয়লাইট, সেকেন্ড ইমেজারি, এখানে আমরা পেলাম অটাম, ফার্স্ট ইমেজারি। সবটা দেখো হচ্ছে ঠিক ওই সূক্ষ্ম একটা মধ্যবর্তী পার্ট। ইন মি দাও সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, সেই সেই আগুনের আভা দেখতে পাবে। তাহলে আগুন কি? ফায়ার হচ্ছে লাইফের সোর্স, যেরকমভাবে আমরা সানকে জানি আগুন, জীবন, আগুনের ব্যবহার পরেই তো আমরা মানুষ হলাম, জীবন পেলাম। গ্রিন হাউস এফেক্টও বলে দেবো, এটা পড়াই। আচ্ছা, তো সেই লাইফের সোর্সটা, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই। অ্যাসেস বলতে এখানে বোঝানো হচ্ছে জীবনের যে উপাদানগুলো, জীবনের যে লাইভলিনেস, সেটাই আস্তে 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 ক্ষয়ীভূত হয়ে মৃত্যুকে ডেকে আনছে। দ্যাট দ্য অ্যাসেস অফ হিজ ইউথ লাই, তাহলে ইউথ বিকামস অ্যাশেস, যেটা কিনা তখন ছিল ইউথ, একদা থাকা ইউথ becomes ashes,
ছায়ে রূপান্তরিত হয়েছে, যে কিনা এখন ডেথ বেড, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত। হোয়ার ইট মাস্ট এক্সপায়ার, কখনো এটা হঠাৎ করে ফুরিয়ে যাবে, কখনো হঠাৎ করে আমরা মরে যাব। কনজিউমড উইথ দ্যাট, যে কিনা একসময় ওই ফুয়েলস দ্বারা পরিপূর্ণতা, আগুন জ্বালাতে গেলে কি লাগে? ফুয়েলস লাগে, ফুয়েল লাগে, তো পরিপূর্ণতা লাভ করেছিল একদা এক সময় যে ফুয়েলের দ্বারা, যাকে নারিশড করেছিল, যে একে নারিশিং এর কি হয়ে দেওয়া যায়, নারিশিং চেরিশ করেছিল, সেই একে আস্তে আস্তে গ্র্যাব করে নিচ্ছে। তাহলে ফুয়েল বিকামস অ্যাশেস, আর অ্যাশেস কি করছে? কি করছে? আগুন চাপা দিয়ে দিচ্ছে। ফুয়েল থেকে অ্যাসেস হচ্ছে, অ্যাসেস মেক্স ফায়ার ব্লোন আউট, নিভিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে যে ফুয়েল, যে জীবনী শক্তি আমার মধ্যে ছিল, জীবন শক্তি, সেটাই আস্তে আস্তে ফুরিয়ে আসছে। জীবন শক্তি বলতে এখানে ফায়ারকে বোঝানো হয়েছে। হলো এই অবধি? তাহলে আমরা এখানে থার্ড ইমেজারি যেটা পেলাম, থার্ড ইমেজারি আমরা পাচ্ছি ডাইং ফায়ারের। হলো, এবারে আসছি এই পুরোটা পড়ার পরে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে আমাদের এন্ডিং কাপলেট বা ভোল্টা। এই এন্ডিং কাপলেট থেকে আমরা একটা রেজলিউশনে আসতে পারি, দিস দাও পারসিভেস দ্যাট, এই যে দিস বলতে কি? আন্ডারস্ট্যান্ডিং। কি বলছে? দিস আন্ডারস্ট্যান্ডিং অফ মর্টালিটি, আমাদের যে মৃত্যু ঘটবে, কারণ ডেথ ইজ ইনএভিটেবল, ডেথ অপ্রতিরোধ্য, কারণ ডেথ ইজ ইনএভিটেবল। মৃত্যুকে প্রতিরোধ করা যায় না। তো তুমি যখনই বুঝতে পারবে যে আমার মৃত্যু আসন্ন, তোমার ভালোবাসাকে, ইওর লাভ, বিকাম স্ট্রং, আরো বেশি ভালোবাসা স্ট্রং হয়ে দাঁড়াবে। টু লাভ দ্যাট ওয়েল, ঠিক এইভাবেই ভালোবেসো, হুইচ দাও মাস্ট লিভ ভেরি লং, যে যার মাধ্যমে তোমার ভালোবাসাটা, ডেথ ইজ ইনএভিটেবল, আমরা মানুষ মর্টাল, কিন্তু তুমি যদি বুঝতে পারো যে তুমি আমাকে এই দিকের সাথে 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 বুঝতে পারছো যে আমার প্রতি তোমার যে ভালোবাসাটা সেটা আরো বেশি অমর, তাহলে মৃত্যুর পরও আমি বেঁচে থাকবো। বাট লাভ ইজ ইমর্টাল। তাহলে দ্য নলেজ অফ ডেথ ডিপেন্ডস লাভ, ভালোবাসাকে আরো গভীর বানায়। এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো? তাহলে আমরা তিনটে ইমেজারি পেলাম, অটামের, টয়লাইটের
এবং ডাইং ফায়ারের মেটাফরিক্যালি ব্ল্যাক নাইট বলতে বোঝানো হয়েছে মৃত্যুকে, ডেথের সেকেন্ড সেলফ বলতে বোঝানো হয়েছে চির ঘুমকে বা ইটারনাল স্লিপকে, এবং লাস্টের এন্ডিং কাপলেটের মানেও আমরা বুঝতে পারলাম যে মৃত্যু সম্পর্কে যে সচেতনতা বা যে নলেজ, দ্য অ্যাওয়ারনেস অফ ডেথ মেক্স ইউর লাভ স্ট্রঙ্গার, তোমার ভালোবাসাকে আরো বেশি গভীর বানাবে, আরো বেশি ডিপার বানাবে। এবার দেখো কি কি আমরা পোয়েটিক ডিভাইসেস পাচ্ছি। অটাম, ওল্ড এজ, ইয়েলো লিভস, টয়লাইট বা এন্ড অফ লাইফ, ডেথের সেকেন্ড সেলফ, ডাইং ফায়ার বা ফেডিং ভাইটালিটি, গ্লোয়িং অফ সাচ ফায়ার, এইগুলো লাইনগুলো থেকে পাচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল, এগুলো হচ্ছে মেটাফোর। পার্সনিফিকেশন, ডেথের সেকেন্ড সেলফ বলতে স্লিপকে বোঝানো হয়েছে, এখানে মৃত্যুকে পার্সনিফাই করা হয়েছে। আচ্ছা, ফায়ার কনজিউম ইটসেলফ, ছাইটা নিজেই গিলে খায় আগুনকে, ঠিক আছে। আচ্ছা, ইমেজারি পাচ্ছি, বেয়ার, রুইন, কয়ার, অর্থাৎ প্রত্ন ইয়ে হয়ে যাওয়া, কি যেন বলে, শূন্য গির্জা, পরিত্যক্ত গির্জা, তার সাথে তুলনা করা হয়েছে মানুষের জীবনকে। টয়লাইট বলতে গোধূলি বেলাকে, এবং অ্যাশেস অফ হিজ ইউথ বলতে যৌবনকে এখন অ্যাশেসের সাথে তুলনা করা হয়েছে। এবং সিম্বল কি পাচ্ছি, তিনটে সিজন, তিনটে স্টেজ লাইফকে বোঝাচ্ছে, এবং ফায়ার সিম্বলাইজ লাইফ ফোর্স, আগুন লাইফ ফোর্সকে বোঝানো হচ্ছে। এবারে আমরা আসছি মোস্ট ইম্পর্টেন্ট এলএকিউজ। মোস্ট ইম্পর্টেন্ট এলএকিউজ কি ইগনোর করেছি বাবা, আমি তোমার কমেন্ট দেখতে পাইনি, আরেকবার কমেন্ট করো, বলে দিচ্ছি, আরেকবার কমেন্ট করো, বলে দিচ্ছি। আমি তোমার কমেন্ট ইগনোর করিনি, আমি নোটিস করিনি, পড়াচ্ছিলাম তাই নোটিস করিনি। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট এলএকিউজ। হোয়াট কাইন্ড অফ লাভ, কি ধরনের ভালোবাসার কথা বলা হয়েছে। এই যে এত ভালোবাসার কথা আমরা পড়ছি, কোন ধরনের ভালোবাসার কথা বলা হয়েছে, এটা মডেল কোয়েশ্চেন আনসার থেকে নেওয়া, মানে মডেল কোয়েশ্চেনে তোমাদের এই প্রশ্নটা দিয়েছে, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। ইন সনেট 73 শেক্সপিয়ার টক্স অ্যাবাউট ডিপ অ্যান্ড ট্রু লাভ, সত্যিকারের গভীর ভালোবাসার কথা বলা হচ্ছে, দেহজ ভালোবাসা নয়। একটা বয়সের পরে ফিজিক্যাল লাভের কোনো অস্তিত্ব থাকে না, ফিজিক্যাল লাভ মরে গেলে থাকে পিওর র বা ট্রু লাভ, তো সেই লাভের কথা বলা হচ্ছে। দিস লাভ ইজ নট অ্যাবাউট এক্সাইটমেন্ট অর প্যাশন, এটা কোনো রকম প্যাশন বা এক্সাইটমেন্ট বা ফিজিক্যাল লাভের কথা বলা হয়নি। থার্ডটা আরেকবার বুঝিয়ে দিতে বলছিলাম, ওকে আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, এইখানটা পড়িয়ে দিয়ে, এটুকু পড়িয়ে দিয়ে বলে দিচ্ছি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি থার্ড কোয়াড্রেন্টটা। দিস লাভ ইজ নট অ্যাবাউট এক্সাইটমেন্ট অর প্যাশন, আমি কি বললাম, ফিজিক্যাল লাভের কথা বলা হচ্ছে না, বাট অ্যাবাউট স্ট্রং ইমোশনাল কানেকশন, বন্ধনের কথা বলা হচ্ছে, যে বন্ধন মৃত্যুর পরে দেখবে মানুষ একে অপরকে আরো অনেক বেশি ভালোবাসে, তখন বুঝতে পারে যে ছিল তার ভ্যালুটা কি, তো সেই ভালোবাসার কথা বলা হচ্ছে। দ্য পোয়েট ইজ গ্রোয়িং ওল্ডার, পোয়েট ধীরে ধীরে বয়স হচ্ছে, অ্যান্ড হি নোজ দ্যাট হিজ টাইম ইজ রানিং আউট, তার জীবন ফুরিয়ে আসছে ধীরে ধীরে। ইনস্টেড অফ বিং স্যাড, উনি দুঃখী হচ্ছেন না, উনি একবারও ভাবছেন না যে তার জীবন ফুরিয়ে যাচ্ছে মানে তিনি দুঃখী হবেন। হি রিয়েলাইজেস, তিনি বুঝতে পারছেন হাউ লাভ বিকামস ইভেন মোর প্রেসিয়াস, ভালোবাসাটা কত দুর্মূল্য, দুষ্প্রাপ্য। when he realizes that our life is short, আমাদের জীবনটা খুব ছোট্ট, একটুখানি জীবন, এই জীবনটাতে যতটুকু জীবন রয়েছে, যেটুকু সময় রয়েছে, সম্পূর্ণ দিয়ে ভালোবাসো, ঠিক আছে, সম্পূর্ণ দিয়ে ভালোবাসো। দিস পোয়েম টিচেস আস দ্যাট লাভ শুড বি ভ্যালুড মোর অ্যাজ নাথিং লাস্ট ফর এভার, কারণ জীবনে তুমি ভালোবাসার মানুষটাকে সারা জীবন পাবে না, কিন্তু তোমার ভালোবাসাটা অমর হয়ে যাবে। ম্যান ইজ মর্টাল বাট লাভ ইজ ইমমর্টাল, ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে, মানুষ তো মরে যেতেই পারে। ম্যাম, হিস্ট্রি সংস্কৃতে ম্যারাথন আসবে কি বাবা, এটা সম্পর্কে আমার তো কোনো আইডিয়া নেই, এটা সম্পর্কে আমার আইডিয়া নেই বাবা। আচ্ছা, নেক্সট, It is a sweet and emotional message about love that grows even in the face of death. Love is in the poem shown the poet's beloved, someone who cares deeply for him. The person sees that he's aging, but instead of pulling away, the love becomes stronger. ভালোবাসা ধীরে ধীরে আরো বেশি স্ট্রং হচ্ছে। শেক্সপিয়ার suggests that real love is not just about youth. শুধুমাত্র যৌবনকালীন ভালোবাসা নয়, বিউটির মধ্যে ভালোবাসা নয়, ফিজিক্যাল কোনো বিউটি থাকবে না। আজ থেকে যখন 90 বছর বয়স হয়ে যাবে একটা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, তার মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকবে না, চার্মিং থাকবে না, তার ফেসিয়াল বিউটি, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কোনো কিছুই থাকবে না, চামড়া কুচকে যাবে, মাথার চুল পেকে যাবে, তাকে বিউটিফুল লাগবে না দেখতে, কিন্তু তারপরেও তার মধ্যে একটা ভালোবাসা থাকছে। শেক্সপিয়ার সাজেস্ট দ্যাট রিয়েল লাভ ইজ নট জাস্ট অ্যাবাউট ইউথ অ্যান্ড বিউটি, ইটস অলসো অ্যাবাউট অ্যাপ্রিশিয়েটিং ইচ আদার ইভেন হোয়েন দ্য টাইম ইজ পাসিং।
ঠিক আছে, আরেকবার তোকে বলে দিচ্ছি কোয়ার্টার নাম্বার 3টা। কোয়ার্টার নাম্বার 3তে বলা হয়েছে যে যে এই আগুনটা আস্তে 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 নিভে যাচ্ছে, নিভু নিভু আগুন। তো বলছে আমার মধ্যে তুমি সেই নিভে যাওয়া আগুনের আভা দেখবে। যখন শীতকালে আমরা আগুন পোয়াই তখন আগুনটা আস্তে আস্তে যখন জ্বালানো হয় তখন দেখবি দাউ দাউ করে জ্বলে, বা চুলার আগুন বা উনুনের আগুন কি হয়, দাউ দাউ করে জ্বলে যখন আমরা ফুয়েল দিয়ে কেরোসিন দিয়ে ইত্যাদি দিয়ে যখন জ্বালাই। কিন্তু একটা সময় পরে ওই জ্বালানিটাই যখন ছায়ে পরিণত হয়, সেই ছাইটা আগুনকে নিভিয়ে দেয়, তখন সেটাকে বলা হয় যে আস্তে আস্তে ধিকি ধিকি করে জ্বলে। আ ফায়ার উইদাউট এনি গ্লো, আ ফায়ার উইথ স্মোক। ইট রেফার্স টু আ ফায়ার উইথ স্মোক, যার মধ্যে কোনো আলো নেই, অনলি ধোঁয়া, যাকে অ্যাশ বা ছাই গ্র্যাব করে নিয়েছে। ঠিক আছে, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, যেখানে তার ওই পুরো যৌবন যে ফুয়েল সেটা সঞ্চিত হয়েছে, আস্তে আস্তে ফুরিয়ে এসছে কিসে, ছায়ে পরিণত হয়েছে, বুড়িয়ে গেছে সে। অ্যাজ ডেথ ব্রেথ, মৃত্যু সজ্জায়, যেটা কিনা ধীরে ধীরে পুরোপুরি শেষ হয়ে যাবে। মৃত্যু সজ্জায় তার জীবন যৌবন, তার ভাইটালিটি সমস্ত কিছু ফুরিয়ে যাবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ, যে জ্বালানির দ্বারা পরিপূর্ণতা লাভ করেছিল, সেই জ্বালানিটা যাকে নারিশ করে আগুনটাকে ফ্লারিশ হতে সাহায্য করেছিল, সেই আগুনটাই আস্তে আস্তে কি হবে, নিভিয়ে দেবে, সেই ছাইটাই আস্তে আস্তে কি নিভিয়ে দেবে এই আগুনটাকে। ঠিক আছে, চলো বুঝতে পেরে গেছে। গুড বয়, গুড বয় অর গার্ল? বুঝতে পারলাম না, তোর নাম তো দেখে বুঝতে পারলাম না। যাই হোক, চল পরের প্রশ্ন। দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস ইন মি বিহোল্ড when yellow leaves or none or a few do hang. Why does the poet mention yellow leaves? yellow leaves কে কেন তুলনা করেছেন? yellow leaves, during autumn leaves become yellow and dry. পাতাগুলো শুকনো হয়ে যায় এবং ঝরে পড়তে থাকে, এবং তার ফলে কি হয়, পুরো ব্রাঞ্চেস গুলো শূন্য হয়ে যায়, লিভিং দ্য ট্রি অলমোস্ট বেয়ার, একেবারে নগ্ন শূন্য করে দেয় পাতাগুলো গাছটাকে। তো পোয়েট বুঝতে পারছে যে প্যাসেজ অফ টাইম, প্রবহমান কালের জন্য আস্তে আস্তে ধীরে 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 যখন সময় পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, তার লাইফ অলসো বিকামস লাইক সিজন অ্যান্ড হিজ ইউথফুল বিউটি অ্যান্ড ভাইটালিটি ইজ ফেডিং অ্যাওয়ে। তার জীবন যৌবন বিউটি সমস্ত কিছু ফুরিয়ে আসছে। দাস ইয়ার হি কম্পেয়ার্স হিজ ইউথ টু ইয়েলো লিভস, যেরকমভাবে সবুজ পাতা চিরযৌবনের প্রতীক, ইয়েলো পাতা ঝরে পড়া মৃত্যু ডিকের প্রতীক। তো অ্যান্ড ইউজ নান অর ফিউ শোজ দ্যাট হাউ ফেডিং অ্যাওয়ে উইথ টাইম, যেভাবে গাছের পাতা হেমন্তের শুরুতে বেশ কিছু গাছের পাতা থাকে, আস্তে 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 একটা 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 করে পাতা ঝরে 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 গাছ তখন পুরো ন্যাড়া হয়ে যায়, পুরো ফাঁকা হয়ে যায়, পুরো শূন্য হয়ে যায় গাছ। এবং তারপরে কি হচ্ছে, বিং অ্যাট হিজ ওল্ড এজ দ্য পোয়েট রিয়েলাইজেস এজিং ইজ ন্যাচারাল প্রসেস, এবং এর মাধ্যমে পোয়েট বুঝতেই পারছে যে এজিং হয়ে যাওয়া হচ্ছে এটা ন্যাচারাল প্রসেস। মানুষ জন্মালে মানুষকে বুড়ো হতেই হবে, মানুষ বাচ্চা থাকলে, শিশু থাকলে, শৈশব থাকলে তার বার্ধক্য আসবেই আসবে। তো ঠিক সেরকম ভাবে হি ইউজেস দ্য ইমেজারি অফ লেট অটাম হোয়েন ট্রিজ লস ইটস লিভ জাস্ট লাইক হাউ হি ইজ লসিং হিজ ইউথফুল এনার্জি। ঠিক এইভাবে তিনি অ্যাওয়ার করছেন এই ফ্যাক্টটাকে যে তার জীবনের একদম এন্ডিং সময় চলে এসছে, এই সাইকেলটা সম্পন্ন হচ্ছে। তো লেট অটাম মিরার্স দ্য পোয়েট ওন সেন্স অফ এজিং অ্যান্ড অ্যাওয়ারনেস অফ মর্টালিটি। নেক্সট প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এর আগের প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট ছিল। মেন থিম বা এন্ডিং, এখান থেকে এন্ডিং এর কথাও বলা যেতে পারে। এন্ডিং অফ দ্য পোয়েম, কমেন্ট অন দ্য এন্ডিং অন দ্য পোয়েম। হলো? আচ্ছা, এবারে আসছি বেয়ার রুইন কয়ার, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বেয়ার রুইন কয়ারের সাথে কেন তুলনা করা হয়েছে, বা লেট বলতে কি বোঝানো হয়েছে, কি বোঝানো হচ্ছে চলো দেখি। হিয়ার লেট মিনস নিয়ার দ্য এন্ড অফ দ্য ডে, শেষ মুহূর্ত। দ্য বার্ডস, সংবার্ড, যেগুলো যে পাখিরা গাছের পাতায় গাছের ডালে বসে গান গাইতো স্প্রিং টাইমে, তারা এখন আর গান গাইছে না, গ্রিন লিভস আর নেই, তাই পাখিরা আর বসে গান গাইছে না। The poet here uses the imagery of branches like bear, কেন বেয়ার রুইন কয়ার্স এর সাথে তুলনা করা হয়েছে, কারণ তিনি এটাকে নিজের ওল্ড এজ আর লস অফ ইউথফুল ভাইটালিটির সাথে তুলনা করছেন। ঠিক যেরকম ভাবে ব্রাঞ্চেস, গাছের ডালে ছোট ছোট পাখিরা বসে বসে গান গাইতো, উইচ ওয়ার ফুল অফ লিভস নাও এমটি অ্যান্ড লাইফলেস লাইক রুইন চার্চ, যেমন একটা পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত চার্চে যেমন আর কেউ আসে না, আর কেউ গান গায় না, ঠিক সেরকম ভাবে
সেরকম ভাবে পোয়েটও নিজেকে কম্পেয়ার করছে ঠিক সেই টাইম পিরিয়ডের সাথে, নিজের দেহর বা নিজের বডির যে ওল্ড এজ আসছে তার সাথে। দ্য ফ্রেজ মে অলসো ইমপ্লাই আ প্লেস ইন দ্য চার্চ ওয়ার ইয়াং বয়েজ ইউজ টু সিং সালমস। সালমস বলতে কি বোঝানো হয়েছে? ডিভোশনাল সংস। এটার নাম সালমস। কি করে লিখি? সালমস, ঠিক আছে? পিটা সাইলেন্ট। At present, it is ruined and it is abandoned. Thus, the line depicts speaker's inner state. ঠিক ভিতরের যে কোয়েস্ট বোঝাচ্ছে। বলে দেবো, নোটগুলো নেই যখন আমি বলে দেবো। এবং মেলানকলিকে দেখাচ্ছে, the fear of approaching death. The imagery also highlights the fleeting nature of life. মেটাফরিক্যাল ইউজ, এটা তোমাদের মডেল কোয়েশ্চেনের আগের উত্তরটার মতো একদম সেম টু সেম আনসার হয়ে যাবে। নেক্সট, ইন মি দাও সিএস দ্য টয়লাইট অফ সাজিডি। টয়লাইট বলতে কি বোঝানো হয়েছে আর কেন এটাকে এরকম ভাবে তুলনা করা হচ্ছে এবং কি ইমেজারি বোঝানো হয়েছে? যেটা বললাম সেটাকে আবার নতুন করে আরেকবার বলি, যখন পড়াচ্ছিলাম সেইভাবেই বোঝাই। টয়লাইট ইজ দ্য ফেডিং লাইট। টয়লাইট মানে হচ্ছে সেই আলো, গোধূলিবেলার সেই আলো যেটা আস্তে 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 ওয়েস্টে অর্থাৎ পশ্চিম আকাশে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ইট সিম্বলাইজেস দ্য ফেডিং অফ ডে লাইট বিফোর ডার্কনেস অফ নাইট ফলস অন দ্য আর্থ। এটা সিম্বলাইজ করছে ঠিক দিনের সেই আলোকে যখন ঠিক রাত নেমে আসছে তার আগের মোমেন্টকে। উইথ দ্য হেল্প অফ দিস ইমেজ দ্য পোয়েট অ্যাকনলেজেস দ্যাট লাইক দ্য সানসেট হিজ ইউথফুল প্যাশন অ্যান্ড ভাইটালিটি আর ফেডিং। তার জীবন যৌবন সবটাই ফেড আউট হয়ে যাচ্ছে। This also indicates the gradual approaching of darkness, which is similar to gradual process of aging. এবার এখান থেকে আমরা আনস্টপেবল প্যাসেজ অফ টাইম, প্রবহমান যে সময়কে আমরা কখনো আটকাতে পারি না, সময়কে আমরা কখনোই আটকাতে পারি না। এই যে ইমেজ অফ টয়লাইট আর সানসেট হাইলাইট করছে গ্র্যাজুয়াল ডিক্লাইন, ধীরে 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 ধীরে, গ্র্যাজুয়াল কিন্তু ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছে আমাদের যে যৌবন, আমাদের যে ব্রাইট ইউথ, সেই সমস্তটাকে, এবং আমরা এটাকে ধরে রাখতে কখনোই পারবো না। ডেথের সেকেন্ড সেলফ বলতে কি বোঝানো হয়েছে আর কেন এটাকে এভাবে সিল আপ করছে রেস্টকে, এটাও দেখে নি। ইন দিস লাইন দ্য পোয়েট মেটাফরিক্যালি কলস ডেথের সেকেন্ড সেলফ। কাকে বলা হচ্ছে? স্লিপকে, ঘুম। কেন ডেথের সেকেন্ড সেলফ বলছে? দেখ, আমরা যখন ঘুমাই তখন আমাদের অল অ্যাক্টিভিটিস টেম্পোরারিলি স্টপ হয়ে যায়, আমরা মৃত্যুর মতোই একদম একটা স্টেজে চলে যাই। তাহলে ডেথ অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য আলটিমেট এন্ড অফ লাইফ, যখন কিনা পুরোপুরি একদম পুরো সমস্ত আমাদের অর্গ্যান কাজ করা বন্ধ করে দেবে, রেস্টে চলে যাবে। তাই জন্য এইভাবে কম্পেয়ার করা হয়েছে স্লিপকে ডেথের সাথে। অর্থাৎ স্লিপ বলতে এখানে শুধু স্লিপ নয়, একেবারে চির ঘুম, এবার শেষ ঘুমের কথা বলা হয়েছে। When the night falls, darkness spreads everywhere, making everything quiet and still. People stop working, everyone goes to sleep. রাত হলে আমরা ঘুমোতে যাই, মানুষ কাজ করা বন্ধ করে দেয়। ঠিক সেরকম ভাবে নাইট যেরকম ভাবে সমস্ত কাজকে ক্লোজ করে দেয়, সমস্ত কিছুর ক্লোজ করে ডেকে, ঠিক সেরকম ভাবে ডেথও কি করে আমাদের যে হিউম্যান, এই যে খাচ্ছি, পড়ছি, চলছি, কথা বলছি, এটাকেও সিল আপ করে দেয়, এটাকেও শেষ করে দেয়, এটাকেও স্টপ করে দেয়। নেচারের কথা কিভাবে বোঝানো হয়েছে, এটা এই তিনটে জিনিসকেই মেনশন করে বললাম। এবারে হচ্ছে লাস্টের যে লাইনটা, দিস দাও পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। কিভাবে বোঝানো হচ্ছে দেখ, এই যে দিস বলতে বোঝানো হচ্ছে দ্য ডিক্লাইনিং স্টেট অফ পোয়েটস ফিজিক্যাল বিং, অর্থাৎ পোয়েটের ফুরিয়ে আসার সময়কে দিস বলতে বোঝানো হয়েছে। এবং পারসিভেস্ট মানে কি? পারসিভেস্ট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কম্প্রিহেন্ড করা। তুমি যদি এটাকে কম্প্রিহেন্ড করতে পারো, the poet expects that the poet's beloved understands that the poet is now old and he is going to die soon. Thus they do not have lot of time, একসাথে কাটানোর, একসাথে স্পেন্ড করার বেশি সময় নেই দুজনের মধ্যে। তাই জন্য the poet thinks himself that the limitation of time makes the mutual love even more stronger, আরো অনেক বেশি স্ট্রং বানিয়ে দিচ্ছে। The poet thinks that the limitation of time makes their mutual love ইভেন স্ট্রঙ্গার। এই যে সময় যখন যদি ফুরিয়ে আসছে তখন আরো মানুষ একে অন্যকে আঁকড়ে ধরে ভালোবাসে। বাড়িতে যদি কারোর বয়স্ক দাদু দিদিমা বা ঠাকুরদা ঠাকুমা থাকে, তারা দেখবে একে অন্যের উপর ভীষণ ভীষণভাবে ডিপেন্ডেবল। কেন ডিপেন্ডেন্ট? কারণ তাদের কাছে তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, কিংবা নাতি নাতনিদেরও বিয়ে হয়ে গেছে, তারা দুজন একে অন্যের জন্য বেঁচে রয়েছে। এবং সেই যে ভালোবাসাটা, দিস দ্য পিওরিটি অফ লাভ।
This line also suggests that the beloved's love would transcend the poet's physical decline and make their relationship everlasting. এবং এই মৃত্যুর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভালোবাসাটা অনেক বেশি স্ট্রং, এটা এভারলাস্টিং ভালোবাসা। ঠিক আছে, প্রথম যে কোয়েশ্চেনটা করালাম সেটার মতনই। ডেসক্রাইব ভেরিয়াস ইমেজেস, তিনটে ইমেজেস বললাম, তিনটে ইমেজেসে আলাদা আলাদা করে প্রশ্ন করালাম, এই তিনটে ইমেজেসেরই একসাথে একটা প্রশ্ন, যে অটাম আর টয়লাইট আর ফায়ার, তিনটে ইমেজ কি কি ডিফাইন করছে। ঠিক আছে, এই সমস্ত ইমেজগুলোকে ডিসক্রাইব করবে। চলো, ক্লিয়ার হলো? তাহলে আমি যাব হচ্ছে পরের পোয়েমে, দ্য গ্রিন হাউস এফেক্ট। আগের প্রশ্নের উত্তর কোনটা রে? কোনটা আরেকবার বল, বলে দিচ্ছি। আগের কোন প্রশ্নটা বল, বলে দিচ্ছি। আমি এখান থেকে কি বিস্কুট খাচ্ছি তুই সেটা বুঝে যাচ্ছিস? জিমজাম খাচ্ছি? হ্যাঁ, জিমজাম খাচ্ছিলাম। চলো, এবার আমরা আসছি আমাদের লাস্ট পোম, সেটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট। দ্য গ্রিন হাউস এফেক্ট, দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ রিটেন বাই কার্ল ডেনিস। কার্ল ডেনিস, যিনি কিনা 1939-এ জন্মগ্রহণ করেছিলেন ইউএসএ তে, পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন 2002-এ ফর রাইটিং প্র্যাকটিক্যাল গডস, এবং খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে মরাল রিফ্লেকশন ঘটান তার পোয়েট্রিতে। এই যে পোয়েমটা দ্য গ্রিন হাউস এফেক্ট, এটা লেখা হয়েছিল এমন একটা সময়, বিংশ শতাব্দীর এমন একটা সময়, হ্যাঁ মডেল কোশ্চেনই তো ছিল এর মধ্যে রে পাগল। চল, the poem was written during a time when global warming had become a major global conversation. যে সময় গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চারদিকে ভীষণ হইচই পড়ে গেছিল। এটা ঠিক কোন সময়কার কথা বলছি বলতো? এই 1970s, 1960s, 1980s, এই টাইম পিরিয়ডটায়। সেই সময় মানুষের মধ্যে হঠাৎ করে মানুষ বুঝতে শেখে যে না, আমরা তো নেচারকে একদম শেষ করে দিচ্ছি, নেচারকে একদম ধ্বংস করে দিচ্ছি, আমাদের পৃথিবীর অবক্ষয় ঘটছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং এরকম করতে থাকলে সি লেভেল বেড়ে যাবে, এবং সি লেভেল বেড়ে গেলে আমরা ডুবে মরে যাব, গ্লেসিয়ার গলে যাবে। তো সেই সময়ে লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকে জানি যে বিদেশে বা ইউএস এর কালচারে ওখানে তো সূর্যরশ্মি সবসময় পাওয়া যায় না, এবং খুব প্রচন্ড ঠান্ডা থাকে, তো এক ধরনের কাঁচের ঘরের মধ্যে সবজির ফলন ঘটানো হয়, এবং যাতে কি হয়, গ্রিন হাউসের মধ্যে সূর্যরশ্মি উত্তাপ্ত ঢুকতে পারে কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যেতে পারে না, বিকিরণ করতে পারে না, হিটটাকে কভার আপ করে, এবং সেখানে সবজির ফলন ঘটে। আমাদের আর্থও এরকম গ্রিন হাউসের মতো কাজ করে, কারণ আর্থের আমাদের উপরে রয়েছে এয়ারের যে বায়ুর যে লেয়ার, সেই লেয়ারটাও কিন্তু এই গ্রিন হাউসের মতোই কাজ করে। যদি সূর্যের রশ্মি বা উত্তাপ এসে আবার বিকিরিত হয়ে চলে যেত, আর্থ ঠান্ডা হয়ে আমরা আর বাঁচতাম না, আমরা ফ্রিজ আউট হয়ে মরে যেতাম। তো ঠিক সেরকম ভাবে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাসেস, কিছু কিছু গ্যাসেস রয়েছে, যেমন নাইট্রোজেন অক্সাইড, যেমন মিথেন, যেমন কার্বন ডাই অক্সাইড, যেমন সিএফসি ইত্যাদি গ্যাসগুলো কি করে, আমাদের বায়ুর লেয়ারে থাকে, এবং তারা হিটকে বেরিয়ে যেতে দেয় না, বিকিরিত হতে দেয় না, সূর্যের আলোকে বিকিরিত হতে দেয় না, উত্তাপকে ধরে রাখে, এবং তার ফলে কি হয়, আমাদের আর্থ গরম থাকে, এবং গরম যেখানে থাকবে সেখানেই প্রাণের বিকাশ ঘটবে। আমরা জানি প্রাণের বিকাশ ঘটার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচারের প্রয়োজন। ঠিক সেই জন্য আমাদের আর্থে এই যে N2O, CH4 মানে মিথেন, CO2 মানে কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো বাতাসে থাকা প্রয়োজন। কিন্তু এই গ্যাসগুলো যখন অনেক বেশি কি বলবো পরিমাণে বেড়ে যায়, হ্যাঁ জিওগ্রাফিতে পড়েছিস তোরা, যখন পরিমাণে বেড়ে যায়, তার ফলে কি হয়, এক্সেসিভ হিট মানে
কভার করতে থাকে, এক্সেসিভ হিট রাখে পৃথিবীতে। দেখবি আমাদের অলরেডি এবছর বলছে প্রচন্ড গরম পড়বে। ইউরোপে এখন বলে কি 32, 34, 35 ডিগ্রি টেম্পারেচার উঠে যায় গরমে। ইউরোপে কখনো এরকম টেম্পারেচার হতে পারে? ভাব তাহলে। খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এবং তার ফলে কি হচ্ছে, জলস্তর বৃদ্ধি পাবে, কারণ গ্লেসিয়ারগুলো গলতে থাকবে, হিমবাহ গলে গেলে জলস্তর বেড়ে যাবে, জলস্তর বেড়ে গেলে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ফলে পুরো পৃথিবীটারই খুব খারাপ একটা কন্ডিশনে চলে আসছে পৃথিবী। তো পার্টিকুলারলি এই পোয়েমটা যেহেতু ইউনাইটেড স্টেটসের কবি, ইউনাইটেড স্টেটসের উপরে ভিত্তি করে লিখেছেন। কার্ল ডেনিস uses this scientific concept to highlight our indifference, আমাদের অজ্ঞতা, আমাদের অবজ্ঞা, এবং তার সাথে আমাদের ডিলেড রেসপন্স। আমরা রেসপন্সই করি না, আচ্ছা হচ্ছে হোক, কে কবে কোন ফাইল চুরি করে পালালো, কার সাথে কার কি ঘটনা ঘটলো, কে কি করলো, কার সাথে কার ঝগড়া হলে, এই সমস্ত ছোটখাটো পলিটিক্স আমরা করি। অ্যান্ড দ্য মোরাল কনসিকুয়েন্স, আমরা এর ফলে বুঝতে পারি না যে এনভায়রনমেন্টাল ওয়ার্নিংস আমরা না শুনে আমরা দিব্যি চিল করে যাচ্ছি। আমরা ভাবছি আরে আর্থের ধ্বংস, আজ থেকে 50 বছর পর হবে, কে বাঁচবে, আমরা তো আর বাঁচবো না, আমাদের ভেবে কি হবে, যা করছি করি। চলো, দ্য গ্রিন হাউস এফেক্ট, কার্ল ডেনিসের লেখা। পাবলিশড হয়েছিল দ্য পোয়েট্রি কালেকশনে in 1985-এ। এর জনরা আমরা পাচ্ছি ইকো পোয়েট্রির মধ্যে পড়ছে এটা। ইকো পোয়েট্রির মধ্যে পড়ছে। ইকো পোয়েট্রি মানে জানিস? হ্যাঁ, সবকিছুর জন্য মানুষই দায়ী, সবকিছুর জন্য আমরা মানুষই দায়ী, আমরা মানুষই দায়ী, সবকিছুর জন্য আমরা মানুষই দায়ী। বলছি দ্য গ্রিন হাউস এফেক্ট পড়বো নাকি হক রুস্টিং? হক রুস্টিং থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে, এবার এর থেকে বেশি আর আমি কি বলি বল, এর থেকে বেশি আমি আর কি বলি। হক রুস্টিং থেকে অনেক বেশি প্রশ্ন আসছে বাবা। চলো, আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ, জিওপলিটিক্যাল চেঞ্জেস, ইনডিফারেন্স অফ হিউম্যান বিং, এই থিমগুলোই আমরা দেখব। এই মেইন কনসেপ্টগুলো আমরা দেখব, ঠিক আছে? চল, তো কি বলছে দেখো। দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ রিটেন বাই কার্ল ডেনিস। এখানে আমরা প্রথমে দেখছি এনভায়রনমেন্টাল শিফট, অর্থাৎ এনভায়রনমেন্টালি কি কি চেঞ্জেস ঘটছে। প্রথমত যে গ্লোবাল ওয়ার্মিং এর ট্রেন্ড কন্টিনিউ হয়ে যাচ্ছে, আমরা না এসির ব্যবহার কমাচ্ছি, না ফ্রিজের ব্যবহার কমাচ্ছি, না বিভিন্ন মেশিনের ব্যবহার কমাচ্ছি, না পলিউশন কমছে। তো তার ফলে কি ঘটছে, আমাদের যে গ্র্যাজুয়াল ওয়ার্মিং সেটা বাড়ছে, ওয়ার্মিং এর ট্রেন্ড বাড়ছে। গ্রেইন বেল্টস অর্থাৎ শস্য উৎপাদনকারী অঞ্চল, বিশেষ করে ইউএস এর যে শস্য উৎপাদনকারী অঞ্চল, যেমন কানাডা রয়েছে, মেক্সিকো রয়েছে, টেক্সাস রয়েছে, মন্টানা রয়েছে, এই যে এরিয়া, প্লেন এরিয়া, ঠিক আছে, সাধারণ যে একদম প্লেন ল্যান্ড, সমতল ভূমি যেখানে চাষাবাদ করা হয়, সেইগুলো নর্থের দিকে শিফট করে যাচ্ছে। কেন নর্থের দিকে শিফট করছে? কারণ সেই প্লেন ল্যান্ডগুলো, এগ্রিকালচারাল ল্যান্ডগুলো বিকামস ডাস্ট বোলস বিকজ অফ ড্রট। খরা ঘটছে, খরা,
শুকনো হয়ে যাচ্ছে জমি এবং ধুলোর মরুভূমিতে পরিণত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা যে মেরু অঞ্চলগুলো, পোলার এরিয়াগুলো, পোলার এরিয়ার বরফ গলছে, পোলার এরিয়া, পোলার এরিয়াস গুলোর বরফ গলছে, কারণ গ্লেসিয়ার গলছে। তার ফলে ওই জায়গাগুলোতে নতুন নতুন করে জমি উঠে আসছে যেগুলো এতদিন বরফে ঢাকা ছিল। এবার মানুষের কাজ কি, চলো ওর ওখানে হামলা করি, আমরা এখন নতুন দুটো ল্যান্ড পেয়েছি, গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা, চলো এটাকে অ্যাটাক করি, এটাকে কভার করে নিই। এবং তার ফলে মানুষের জীবনযাত্রা কি রকম ভাবে চেঞ্জ আসছে, লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আসছে। সাবার্বস গুলো ফার্মকে জায়গা দিচ্ছে, অর্থাৎ শহরতলি এরিয়াগুলো, কারণ এই যে প্লেন ল্যান্ড অর্থাৎ যে ফার্টাইল যে ল্যান্ডগুলো ছিল সেগুলো তো এখন খরা, মরুভূমির মতো একটা, খরার কারণে মরুভূমির মতো একটা ধুলোর রাজ্যে পরিণত হয়েছে, যার ফলে এখন শহরতলি এরিয়াগুলো চাষাবাদের কাজ করতে হচ্ছে। সিটিগুলো আরো বেশি ক্রাউড হয়ে যাচ্ছে, কারণ মানুষজন জীবিকার অন্বেষণে শুকনো মরুভূমির মতো জায়গা ছেড়ে চলে আসছে সিটিতে, সিটিতে মুভ করছে। মানুষজন কার, আমেরিকার মতো স্টেটস গুলো কি ছিল, গাড়ি ফাড়ি, সবাই বড় লোক, জনসংখ্যাও কম, সবাই গাড়ি রয়েছে। এখন কি হচ্ছে যে মানুষজনের এতটাই ইকোনমিক্যাল ডিক্লাইন ঘটছে যে মানুষ এখন ট্রলিজ, মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল যেমন ট্রাম, ট্রেন, এইগুলো করে অফিস যাচ্ছে, কাজ করছে। মানুষজন এখন প্র্যাকটিক্যাল নাট ট্রিজ বসাচ্ছে। গাছ কি প্র্যাকটিক্যাল, কেন নাট ট্রিজ গুলোকে প্র্যাকটিক্যাল বলছে বলতো, কারণ এগুলো তোকে নিউট্রিয়েন্টস দিচ্ছে। তোর মানুষের মধ্যে যে কি বলবো, শোভা বর্ধনকারী জিনিস বা নান্দনিকতা সেটা হারিয়ে যাচ্ছে। মানুষ এখন শুধু খাবার খুঁজছে, খাবারের জন্য মারামারি করছে। মানুষের কাছে বিউটি আর কোনো জায়গা নেই, অ্যাস্থেটিজমের কোনো জায়গা নেই, অ্যাস্থেটিক বলে কোনো কিছু হয় না মানুষের কাছে। এবং তার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ইকোনমিক আর পাওয়ার শিফট হচ্ছে। কখনো রাশিয়ার কাছে পাওয়ার চলে যাচ্ছে ইউএস থেকে কখনো চায়নার কাছে পাওয়ার চলে যাচ্ছে, এবং যে কোনো মোমেন্টে এরকম শিফটিং ঘটতে পারে। তো ইকোনমিক আর পাওয়ার শিফট ঘটছে, কারণ আমাদের নেশন, আমাদের নেশন বলতে ইউএস এর মতো নেশনগুলো আস্তে 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 ডিক্লাইন ঘটছে। এবং যে কোনো সময় কার্থেজের কাছে যেরকম ভাবে রোম হেরে গেছিল, ঠিক সেরকম ভাবে কার্থেজের কাছে রোম হেরে গেছিল, ঠিক সেরকম, রোমের কাছে কার্থেজ হেরে গেছিল। কার্থেজ অনেক বেশি শক্তিশালী ছিল, তো সে কিনা রোমের মতো একটা দেশের কাছে হেরে গেছিল। তার জন্যই রোম সাম্রাজ্য হতে পেরেছে, রোম নগরী হতে পেরেছে কার্থেজকে হারিয়েই। কার্থেজ যতদিন ছিল রোম নগরীর অত বেশি বাড়বাড়ন্ত ছিল না, অত বেশি কি বলবো প্রমিনেন্ট ছিল না। এবং তার জায়গায় ছোট ছোট দেশ, কোরিয়ার মতো দেশের আপরাইজ ঘটছে। কেউ কোনোদিনও ভেবেছে যে কোরিয়া কোনোদিনও দেশকে কন্ট্রোল করতে পারবে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নর্থ কোরিয়াতে কিভাবে কিম জং কিরম ভাবে কন্ট্রোল করছে, কিভাবে হিটলারি চালাচ্ছে, কিভাবে ডিক্টেটরশিপ চালাচ্ছে। এবং সে কোনো না কোনো সময় সুযোগ পেলে রাশিয়াকে অ্যাটাক করতে পারে, ইউএসএ কে অ্যাটাক করতে পারে, যদি সেটা করতে পারে ইন ফিউচার, হতেই পারে, কে জানে। এবং ঠিক রোমের যেরকম ভাবে পতন ঘটেছিল, ঠিক সেরকম ভাবে আমাদের ইউএস এরও পতন ঘটতে পারে। আমাদের সিভিক ডিউটি পালন করতে হবে, কারণ সরকার ট্যাক্স পেমেন্ট করতে পারবে না, তার জন্য আমাদেরকে স্মল ওয়েতে কাজ করতে হবে, ভলেন্টারি ওয়ার্ক করতে হবে, পাবলিক বিল্ডিং গুলোকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আদারওয়াইজ রোমের মতো আমাদের পতন ঘটবে, রোম নগরীর মতো আমাদের পতন ঘটবে। যে রোম নগরীতে যেভাবে গরু ভেড়ারা চড়ে বেড়াতো, সেরকম ভাবে আমাদের ইউএসএ তেও গরু ভেড়া চড়ে বেড়াবে। এবং ফাইনালি আমরা অ্যাকসেপ্ট করেই নি যে এই তো চলতেই থাকবে, কোনো পাওয়ার হাই রাইজ করবে, কোনো পাওয়ার ডাউন হবে, আমরা এটাকে বিচ থেকে বসে চিল করতে থাকবো, আমরা চিল করতে করতে দেখতে থাকবো, কারণ আমাদের কিছু যায় আসে না। আমরা ভাবছি যে আমরা আর কটা বছর, তার ফলে কি হচ্ছে যে প্রত্যেকেই খুব ইনডিফারেন্ট হয়ে যাচ্ছে। সবাই ভাবে যে আমরা তো 100 বছরে তো আর পৃথিবী ধ্বংস হবে না, 50 বছরে তো হবে না, আমি মরে যাব, তারপরে যা হয় হোক, আমি একটু এসির হাওয়া খেয়ে চিল করে নিই। দ্যাট ইজ দ্য মাইন্ডসেট অফ এভরিওয়ান। And let them and ignoring Arctic heats on the radio. যত রকম সতর্কবার্তা সমস্ত কিছুকে ইগনোর করছি। হলো, এবারে আসছি প্রশ্ন উত্তরে। কি বলছে, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড, এই যে ধীরে 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 ক্রমবর্ধমান উষ্ণতার যে ট্রেন্ড, এটা কন্টিনিউ হবে, উইল লাইকলি গো অন।
উইল বি কন্টিনিউইং। উষ্ণতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেইন বেল্টস, শস্য উৎপাদনকারী অঞ্চল। অর্থাৎ যে প্লেন ল্যান্ডস গুলো, যে ফার্টাইল জমিগুলো, স্লাইড ক্লোজার টু দ্য পোলস, মেরুর দিকে এগিয়ে যাবে। কারণ জমিগুলোতে এত বেশি কর্ষণ করা হচ্ছে, জমিগুলোকে এত বেশি ফার্টিলাইজ করা হচ্ছে, কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, সার প্রয়োগ করা হচ্ছে, তো জমিগুলো আস্তে আস্তে ইট বিকামস আনফার্টাইল। জমিগুলোতে আর কোনো রকম শস্য ফলবে না। দ্য প্লেন স্টেটস রেফার টু, কিরকম আমি বলি, ওয়েস্ট পার্ট অফ সেন্ট্রাল আমেরিকা বা ওয়েস্টার্ন সেন্ট্রাল ইউএস। আমরা প্রত্যেকে করছি বাবা, আমরা প্রত্যেকে করছি। আমরা কখনোই এটাকে আমি অস্বীকার করতে পারবো না, তুই অস্বীকার করতে পারবি না, প্রত্যেকে আমরা এটাকে ভোগ করছি। ওয়েস্টার্ন সেন্ট্রাল ইউএস। ঠিক আছে, মেক্সিকো, টেক্সাস, এইগুলো আর এখানে লিখলে হবে না, মন্টানা ইত্যাদি জায়গাগুলো, এগুলো কি হয়ে যাচ্ছে, বিকাম অ্যাবান্ডান্ড, জনশূন্য হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ ওখানে না থাকছে মানুষজন, না হচ্ছে চাষাবাদ, অ্যান্ড বিকাম জায়ান্ট ডাস্ট বোলস, এবং ধুলোর মরুভূমিতে পরিণত হচ্ছে বিকজ অফ ড্রট। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স, এবং নতুন ক্ষমতাধর দেশ হিসেবে ইমার্জ হবে কি, গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা, বোথ পোলার রিজিয়ন। যা কিনা বরফে আচ্ছাদিত থাকে, তা এই ক্লাইমেট চেঞ্জের কারণে কি হয়ে যাবে, সেই জায়গাগুলো নতুন করে জলস্তর কমে যাবে, মানে বরফ গলে যাবে, জল থেকে উঠে আসবে নতুন ডাঙা, এবং সেখানেও আমরা অ্যাটাক করব। ইভেন উই প্লে দেম অ্যাগেনস্ট অফ ইচ আদার, যদি আমরা আন্টার্কটিকার এগেনস্টে গ্রিনল্যান্ডের এগেনস্টে আন্টার্কটিকাকে যুদ্ধে লাগিয়ে দিই, বা দুটো জায়গাকে ক্যাপচার করার জন্য, ধর ইউএসএ ক্যাপচার করতে চাইছে গ্রিনল্যান্ডকে, আমরা তো জানি রিসেন্টলি ট্রাম্প গ্রিনল্যান্ড ক্যাপচার করবে বলে হুমকিও দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে পোয়েমটা আমরা পড়ছি, এই পোয়েমটা কিন্তু খুবই কি বলবো, মানে ভবিষ্যৎ দেখানো একটা পোয়েম। তো ঠিক সেরকম ভাবে বলছে যে আমরা যদি একে অন্যের বিরুদ্ধে এদেরকে কাজেও লাগিয়ে দিই ফর মোর এড, সাহায্যের জন্য, কারণ যে যেটাকে ক্যাপচার করতে পারবে, যে দেশ গ্রিনল্যান্ডকে ক্যাপচার করতে পারবে, যে আন্টার্কটিকাকে ক্যাপচার করতে পারবে, সে দেশ তত বেশি ক্ষমতাশালী দেশে পরিণত হবে। ঠিক আছে, অনেক বেশি ক্ষমতাশালী দেশে পরিণত হবে। তো যদি আমরা একে অন্যকে সাহায্যের জন্য কাজে লাগিয়ে দিই, তবুও আমাদের দেশ আগের থেকে অনেক বেশি গরিব হয়ে যাবে। কেন গরিব হবে? কারণ দেশ যত আনফার্টাইল হবে, বা দেশ যত বেশি শুষ্ক হয়ে যাবে দেশের জমি, দেশের জিডিপি পড়ে যাবে। আমাদের দেশে আজকে যদি পাঞ্জাব হরিয়ানার মতো জায়গা না থাকে, যেখানে আলু চাষ হচ্ছে, যেখানে পেঁয়াজ চাষ হচ্ছে, যেখান থেকে আমাদের জিডিপির একটা বড় অংশ আসে, সেইটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যদি পাঞ্জাবে আর চাষ না হয়, হরিয়ানাতে চাষ না হয়, এইসব জায়গাগুলোতে যদি চাষাবাদ না হয়, তাহলে আমাদের অর্থনীতি অটোমেটিক্যালি ধসে পড়বে। কি হলো, কি হবে, কিভাবে ধসে পড়ছে দেখ, লাইফ উইল বি ডিফারেন্ট, জীবনযাত্রার যে মান, সেটা পরিবর্তিত হবে। গুড টিলেবল ল্যান্ড, অর্থাৎ কর্ষণযোগ্য উর্বর জমি, will be so dear, কি হয়ে যাবে, we will not found any kind of land for fertilization, চাষযোগ্য জমি দুষ্প্রাপ্য হয়ে যাবে, চাষযোগ্য জমি দুষ্প্রাপ্য হয়ে যাবে।
দ্য সাবার্বস উইল, সাবার্বস বলতে কি বোঝানো হচ্ছে, যে মফস্বল বা শহরতলি এরিয়া, মফস্বল বা শহরতলির মতো এরিয়াগুলো তখন কি হয়ে যাবে, গিভ ওয়ে টু ফার্মস, চাষের জন্য জমি দেবে। আর সিটিজে কি করবে, মানুষজন ভিড় জমাবে কাজের খোঁজে। তো দ্য সিটিজ ফিল আপ উইথ পিপল টু পোর টু ওন কার্স, অর্থাৎ যে কি বলবো, ইকোনমিক্যাল ডিগ্রেডেশন ঘটবে। ইকোনমিক্যাল ডিগ্রেডেশন ঘটবে অর্থাৎ অর্থনীতির পতন ঘটবে, যে মানুষজন গাড়ি কিনতে পারবে না। ওয়াকিং টু ওয়ার্ক নয় হেঁটে যাবে, আর ক্রাউডিং অন ট্রলিজ, ট্রলিজ বলতে ইলেকট্রিক্যাল ভেহিকেলের কথা বলা হচ্ছে। ইলেকট্রিক্যাল ভেহিকেলের কথা বলা হচ্ছে, লাইক ট্রেন, তারপরে হচ্ছে মেট্রো এটসেট্রা, ট্রেন, ট্রাম, মেট্রো এটসেট্রা। We will move down to streets lined with practical nut trees. আমরা রাস্তায় দেখতে পারবো practical nut trees. Practical nut trees. Nut trees are called practical. Why? Because it কি করবে জানো? It gives us, it provides us our practical needs. That means nutrients. গাছগুলো থেকে আমরা বাদাম পাই, বাদাম খেয়ে আমরা নিউট্রিয়েন্টস পাবো। আমাদের আর শোভাবর্ধনকারী গাছের প্রয়োজন। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ভেহিকলস বলতে পাবলিক ট্রান্সপোর্টের কথাও বলা হচ্ছে, সেম পাবলিক ট্রান্সপোর্ট। এবার আমি কি বলছি, যে হ্যাঁ, প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, অর্থাৎ মানুষের মধ্যে নান্দনিকতা থাকবে না। নান্দনিকতা, হ্যাঁ, নান্দনিকতা লিখতে পারছি না রে, নান্দনিকতা বিলুপ্ত হয়ে যাবে। আমরা শোভাবর্ধনকারী ওক, এলম, যে গাছগুলো রাস্তার পাশে রাস্তাকে সুন্দর দেখানোর জন্য গাছগুলোকে বসানো হয়, ডেকোরেটিভ ট্রিজ, এই এলম আর ওক এই দুটো হচ্ছে ডেকোরেটিভ ট্রিজ। তার পরিবর্তে আমরা প্র্যাকটিক্যাল নাট ট্রিজ বসাবো। দ্য ফ্রন্ট লনস উইল দ্য ভেজিটেবলস ক্রাউডিং, এবং মানুষের বাড়ির যে সামনের জমি, মানুষের বাড়ির সামনের জমিতে মানুষ ভেজিটেবল ফসল উৎপাদন করবে, কারণ কোনো রকম ফার্টাইল ল্যান্ড আমরা পাচ্ছি না। দ্য ট্যাক্স বেস, অর্থাৎ সরকারের যে ট্যাক্স বেস, সরকারের যে ট্যাক্সটা গ্রহণ করে, সেই ট্যাক্স বেস এতটাই পড়ে যাবে যে পাবলিক বিল্ডিংগুলোকে সরকার আর সাপোর্ট করতে পারবে না। পাবলিক বিল্ডিং যেমন ধর লাইব্রেরি, সিটি হল, এই সমস্ত জায়গাগুলোকে তো সরকারই চালায়, কিন্তু সেগুলোকে চালাতে পারবে না। তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদেরকে অনেক বেশি ডোনেট করতে হবে, ভলেন্টারি ওয়ার্ক করতে হবে আফটার ওয়ার্ক ইচ উইক। প্রতিদিন নিজের প্রাত্যহিক কাজের পরে প্রতি সপ্তাহে একদিন করে আমাদের ভলেন্টারি ওয়ার্ক করতে হবে, নিজেকে স্বেচ্ছায় গিয়ে কাজগুলো করতে হবে। টু রেক দ্য লন, অর্থাৎ সরকারি ভবনগুলোর পরিচর্যা করতে হবে, কারণ সেই সমস্ত করার লোক পাবে না, কারণ স্যালারি দিতে পারবে না, মাইনে দিতে পারবে না, কারণ ওদের অর্থনীতি পড়ে যাচ্ছে। অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, এগুলো হচ্ছে গভর্নমেন্ট বিল্ডিং। তো তাক পয়েন্ট দ্য চিমনি অফ ফেডারেল বিল্ডিং, একটা কোনো ধর কি বলছি, একটা কোনো বিল্ডিং তৈরি করা হচ্ছে, তার গাঁথনি যদি মজবুত না হয় তাহলে সেই বিল্ডিং ধসে যাবে। তো গাঁথনিকে মজবুত করতে হবে। টাক পয়েন্ট মানে হচ্ছে ইটের গাঁথনি, আমাদের ইটের গাঁথনিকে মেরামত করতে হবে, তা না হলে পুরো সিস্টেমটাই ভেঙে যাবে। ইটের গাঁথনি দ্বারা
মেরামত করতে হবে। এই যে ফেডারেল বিল্ডিংকে মেরামত করার কথা বলা হচ্ছে, এটা মানে শো করছে গভর্নমেন্টকে মজবুত করতে হবে। গভর্নমেন্টকে যদি আমরা মজবুত না করি তাহলে পুরো যে গভর্নমেন্ট যে সিস্টেমটা, কি যেন বলা হয় ওটাকে, আমাদের দেশকে কি যেন বলা হয়, পাবলিক গণতান্ত্রিক দেশ, হ্যাঁ, এই যে গণতন্ত্র ভেঙে পড়বে। ফেডারেল বিল্ডিং মানে হচ্ছে সরকারি ভবন, এর সরকারি ভবনকে বলছে মেরামত করতে, কিন্তু ইট অ্যাকচুয়ালি রেফার্স গণতন্ত্রকে মেরামত না করলে এটা অবক্ষয়িত হবে। ঠিক আছে, ইফ উই ডোন্ট ওয়ান্ট প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, যেরকম রোম নগরীর পতন ঘটেছিল, ডেমোক্রেটিক রিপাবলিক ইয়া ডেমোক্রেসির পতন ঘটবে, হ্যাঁ ডেমোক্রেসির পতন ঘটবে। আচ্ছা, আরে ড্রামা পড়াবো না রে পাগল, ড্রামা পড়ালে আজকে কেন 3 দিনেও শেষ হবে না, মানে 2 দিনেও শেষ হবে না। আচ্ছা, যেরকম ভাবে রোম নগরীর পতন ঘটেছিল, এখানে পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে অ্যালিউশন। অ্যালিউশন মানে রেফার্স টু আ হিস্টোরিক্যাল ইভেন্ট, রোম নগরীর পতনের সাথে তুলনা করা হয়েছে। বলছে আমেরিকারও সেইভাবে পতন ঘটতেই পারে রোমের মতো। আমরা যদি না চাই যে রোমের যেরকম ভাবে ফোরামে, রোমের স্কোয়ারগুলোতে, চত্বরে ভেড়া চড়ে বেড়াতো, আমরা যদি না চাই যে আমাদের পুরো সিভিলাইজেশনটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা এই আমাদেরকে এই অবক্ষয়ের হাত থেকে আমাদের সরকারকে, ডেমোক্রেসিকে বাঁচাতে হবে। ঠিক আছে, নেক্সট, as they grazed in the forum for 1000 years, যেরকম ভাবে রোমের ফোরামে তারা চড়ে বেড়াতো, সেরকম যদি আমরা না চাই আমাদেরকে এটাকে আটকাতে হবে। তো রোম কিন্তু আগে এতটা স্ট্রং ছিল না। কি বলছে, with a little effort the country will go on, আমরা একটু প্রচেষ্টা যদি করি, ছোট ছোট প্রচেষ্টা করলেই আমাদের কান্ট্রিটা কিন্তু বেঁচে যাবে। So what if we have lost our high place to stronger Carthages? কার্থেজের পতন ঘটেছিল রোমের কাছে, যার ফলে কিন্তু রোম অনেক বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এর কার্থেজ ছিল হচ্ছে ট্রেড রাইভাল অফ রোম। খুব বড় সাম্রাজ্য ছিল, মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটা বড় সাম্রাজ্য ছিল। ঠিক আছে, ভূমধ্য সাগরীয়, কার্থেজ হচ্ছে ভূমধ্য সাগরীয় বিশাল এক সাম্রাজ্য ছিল, যে কিনা তার ট্রেড বা মার্চেন্ডাইজের জন্য ভীষণ বিখ্যাত। তো কি হবে যদি আমাদের পতনও ঘটে, আমাদের যদি পতনও ঘটে কার্থেজেসের মতো, হুজ ফ্লাং ফর ফিল্ডস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, যেখানে আমরা দেখতে পাবো যে চিপ পণ্যবাহী জাহাজ আমাদের বিজনেসকে 12টা বাজিয়ে দিচ্ছে, আমাদের তাতে কিচ্ছু যায় আসবে না। সস্তার পণ্য দিয়ে আমাদের ব্যবসা যদি মারও খায়, আমাদের কিছুই না, আমরা ক্যাজুয়ালের মতো দেখবো। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, আমরা আমাদের যে ওই বিচ এরিয়া অর্থাৎ কোস্টাল এরিয়া, অর্থাৎ কিরকম আমি বলি মেক্সিকান যে জায়গাগুলো, মেক্সিকার যে জায়গাগুলো কোস্টাল এরিয়া, সেখান থেকে আমরা চিল করতে করতে দেখবো। অ্যাজ দ্য লাইট ফ্রম কোরিয়ান আর্মাডাস, কোরিয়ান আর্মাডাস হচ্ছে নৌবহর, ঠিক যেরকম ভাবে স্প্যানিশ আর্মাডা ছিল, সেরকম কোরিয়ান আর্মাডা আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়া তাদের চিপ প্রোডাক্ট নিয়ে, সস্তার প্রোডাক্ট নিয়ে আমাদের বাজার ছেয়ে গেছে। তোরা যদি খুব ভালো করে নোটিস করিস দেখবি এখন কোরিয়ান ফ্যাশন, কোরিয়ান বিউটি, কোরিয়ান ড্রেস, কোরিয়ান মেকআপ ভীষণ ভীষণ পপুলার। ঠিক সেরকম ভাবে বলছে যে
কোরিয়ান যদি আর্মাডাস, কোরিয়ান মার্চেন্ডাইজ আমাদের বিজনেসকে যদি মেরেও দেয়, বিজনেসকে যদি শেষও করে দেয়, আমরা কিচ্ছু না, আমরা চিল করবো, আমরা দেখবো। তাই তো ঘটছে, আমরা দেখছি না, দেখবি এখনকার দিনের ছেলেমেয়েরা, তোদের পরের জেনারেশন, তারা অনেক বেশি কোরিয়ান ফ্যাশন ওরিয়েন্টেড, ঠিক আছে? কোরিয়ান ড্রেস পরবে, লুজ ফিটেড জিন্স, কোরিয়ান মেয়েদের মতো সাজবে, কোরিয়ান গ্লাস স্কিন চাই, কোরিয়ান কসমেটিক্স, সমস্ত কিছু কোরিয়া 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 করে। তো ঠিক সেরকমই অন দ্য এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওরা যেরকমভাবে প্যাট্রোল করে, চারপাশের দেশকে পেট্রোলিং করে নজরদারি করছে, ঠিক সেরকমভাবে দাঁড়া একটু খেয়ে নি। তো সেরকম ভাবে ওয়ার্ল্ডকে যেভাবে পেট্রোল করছে, ঠিক সেরকম ভাবে কোরিয়ান জিনিসপত্র ছেয়ে যাবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। তাদের এই স্বল্প পরিসরের রাজনৈতিক ক্ষমতায়ন, কারণ যে এখন ক্ষমতা শীর্ষে উঠবে সে কিন্তু লং টার্ম থাকবে না, লং টার্মের থাকবে না, স্বল্প সময়ের ক্ষমতায়ন। তাদের এই যে স্বল্প সময়ের ক্ষমতায়ন, কারণ আজ কোরিয়া উঠছে, কাল তাকে প্রতিহত করে দেখ চায়না যেমন ইলেকট্রিক্যাল বাজারকে পুরো ছেয়ে ফেলেছে। আমাদের যে কোনো প্রোডাক্ট, এই ধর বোর্ডটাই, তার যে মেটেরিয়াল গুলো সব কিন্তু চায়না থেকে আসে, ঠিক সেরকম ভাবে এই স্বল্প সময়ের উত্থান, এই যে নয় যে লাইফ টাইম উত্থান হবে, এই স্বল্প সময়ের উত্থান নিয়ে ওদের চিল করতে দাও। উই উইল সে টু আওয়ারসেলফ অ্যাজ উই বিগ্যান টু সোয়ে, আমরা ঘোরের মধ্যে আছি, ঘোরের মধ্যে দুলতে দুলতে, সোয়েজ মানে হচ্ছে দোলা, আমরা দুলতে দুলতে, লাইক হিপনোটাইজড কন্ডিশন, হিপনোটাইজড কন্ডিশন। আমরা যেন হিপনোটাইজড কন্ডিশনে রয়েছি, ওরকম হিপনোটাইজড কন্ডিশনের মতো থাকতে থাকতে আমরা শুনতে পাবো টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আমরা দূর থেকে ভেসে আসা আমাদের বিচ ব্যান্ডের মিউজিক শুনতে থাকবো, আর একেবারেই ইগনোর করব, একেবারে ইনডিফারেন্ট হব এই যে আর্কটিক থেকে ক্লাইমেট চেঞ্জের যে সতর্ক বার্তা, সেইটাকে একেবারেই উড়িয়ে দেব। সেটাকে ইগনোর মেরে আমরা চিল করতে থাকবো। হলো? কটা প্রশ্ন ইম্পর্টেন্ট এলএকিউস ডিসকাস করে দিই। ডিসকাস দ্য ইন্টারকানেক্টেডনেস, অর্থাৎ কানেকশন দুটোর মধ্যে, একটা হচ্ছে ইমোশনাল চেঞ্জ আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ, এই দুটোর মধ্যেকার যে ভেতরের কানেকশন সেটা একটু ডিসকাস করব। ইন দ্য গ্রিন হাউস এফেক্ট কার্ল ডেনিস ক্লোজলি লিঙ্কস এনভায়রনমেন্টাল চেঞ্জ উইথ ইমোশনাল চেঞ্জ। কিরকম দেখবো, ফিজিক্যাল ল্যান্ডস্কেপে চেঞ্জ হচ্ছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আস্তে আস্তে যে ল্যান্ডগুলো তার চেঞ্জ হচ্ছে, সাবার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে মানুষ কিন্তু তার সাথে সাথে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মানুষ প্যানিক না করে এটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে কোয়াইটলি, ফাইন্ডিং কমফোর্ট ইন রুটিন প্লেজার লাইক বিচেস অ্যান্ড মিউজিক, ওয়াইল গ্লোবাল পাওয়ার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে ইমোশনাল কামনেস, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমরা একদম চিল করছে, আমাদের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন ঘটছে না, এটাকে এইভাবে কানেক্ট করে দেখিয়েছে। আমাদের মধ্যে একটা ইকোলজিক্যাল ক্রাইসিস ঘটছে, আমাদের মধ্যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস ঘটছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল ক্রাইসিস, কি বলবো, ইমোশনাল কি বলবো, ক্রাইসিস। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন কি বলা হয়েছে, সেন্ট্রাল আইডিয়া কি, এটাও মডেল কোয়েশ্চেন পেপারে, আগেরটাও মডেল কোয়েশ্চেন পেপারে। সেন্ট্রাল আইডিয়া কি, একটা ওয়ার্নিং, এই পোয়েমের মাধ্যমে পোয়েট ওয়ার্নিং দিচ্ছে আমাদের হিউম্যান যে ক্যালাসনেস, আমরা যে ইনসেনসিটিভ হয়ে যাচ্ছি, আমরা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এটাকে কিছু নিয়ে ফিল করছি না, সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড ইনডিসক্রিমিনেট হার্মফুল অ্যাক্টিভিটিস, আমরা কিন্তু কন্টিনিউয়াস এই কাজগুলো করে যাচ্ছি, যেভাবে আমাদের আর্থের টেম্পারেচার হাই রাইজ হচ্ছে। ঠিক আছে, তো এই যে সেন্ট্রাল আইডিয়াটা, যেটা পোয়েমটা পড়ালাম ওটাকেই ডিটেলে লেখা। নেক্সট, এস্টিমেট দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যাজ অ্যান ইকো পোয়েম। ইকো পোয়েট্রির মধ্যে পড়লাম আমরা জনরাটা, ইকো পোয়েট্রির মধ্যে
তো ইকো পোয়েট্রি কেন? কারণ আমরা এখানে ন্যাচারাল ওয়ার্ল্ডকে দেখতে পাচ্ছি এবং আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জেস দেখতে পাচ্ছি। কি কি ঘটছে? আমাদের গ্লোবাল চেঞ্জেস ঘটছে, জিওপলিটিক্যাল চেঞ্জেস ঘটছে, এগ্রিকালচারাল ল্যান্ডের চেঞ্জেস ঘটছে, সাবার্বসের মধ্যে চেঞ্জেস ঘটছে, সিটিতে মানুষ মুভ করে যাচ্ছে, আমাদের মোরালিটির মধ্যে চেঞ্জেস ঘটছে। তো সমস্তটা দিয়ে আমাদের মধ্যে এই জিনিসটাই রিমাইন্ড করানোর চেষ্টা করছেন পোয়েট, যে আমাদেরকে রেসপন্সিবল হতে হবে, আমাদের আর্থকে ভালোবাসতে হবে। নেক্সট, গ্রিনহাউস গ্যাস কি কি? এই যে গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাসেস আর কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, ফ্লোরোফ্লোরোকার্বন, সালফার, এটার নাম তো আমি শুনিনি, সালফার হেক্সফ্লোরাইড, আচ্ছা, আর ওজোন এটসেট্রা। এই গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাসেস, এবং এই গ্যাসগুলোর মাধ্যমে কি কনসিকুয়েন্স বা কি কি ক্লাইমেট চেঞ্জ আসছে। পোলার রিজিয়নের আইস মেল্ট হয়ে যাবে, তাহলে গ্রেন প্রডিউসিং এরিয়াগুলো হয়ে যাবে, নিউ যে এরিয়াগুলো সেগুলো হয়ে যাবে আমাদের গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা। এই যে চেঞ্জেসগুলো আসছে এগুলো লিখে দেবে। চলো নেক্সট, সাবার বা সিটিতে কি পরিবর্তন ঘটবে লিখবে। আচ্ছা, ইকোনমিক ডিসপ্যারিটি অর্থাৎ অর্থনৈতিক যে পতন, অর্থনীতির পতন কিভাবে ঘটছে সেটা নিয়েও আলোচনা করা হবে। যে মানুষজন এতটাই গরিব হয়ে যাবে যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হবে, মানুষ গাড়ি কিনতে পারবে না, মানুষ এতই গরিব হয়ে যাবে যে তাদেরকে নয় হেঁটে কাজের জায়গায় যেতে হবে, ল্যান্ড কি বলছি গুড টিলেবল ল্যান্ড এতটাই এক্সপেন্সিভ হয়ে যাবে, গুড টিলেবল ল্যান্ড এতটাই এক্সপেন্সিভ হয়ে যাবে যে সেখানে কাল্টিভেট করার কথা মানুষ ভাবতে পারবে না। মানুষজন তখন কাল্টিভেট করবে কোথায়? মানুষজন তখন চাষাবাদ করবে কোথায়? বাড়ির ফ্রন্ট লনে, এই জায়গাগুলো। ঠিক আছে, আচ্ছা, এই যে লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, এখানে এটার মধ্যে আয়রনি কি বলা হচ্ছে? আয়রনি হচ্ছে এই যে খুব স্বল্প সময়ের পরিসরে, খুব স্বল্প সময়ের যে মধ্যে যে উত্থান ঘটবে সেই উত্থানের কথা বলা হচ্ছে। দাঁড়াও, চলো, হ্যাঁ রাইডার্স টু দ্য সি হবে, রাইডার্স টু দ্য সি হবে, গ্রামার হবে, রাইটিং হবে, চাপ নিচ্ছিস কেন? আমি আছি যতক্ষণ পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে তারপর যাব। তো এই যে হাই রাইজ ঘটবে নতুন নতুন ক্ষমতার, এই সো কল সাকসেস কিন্তু ভীষণ টেম্পোরারি, এটার কথাই বলছে। আচ্ছা, টাইটেল দ্য গ্রিন হাউস এফেক্ট, এটা পারবি আশা করছি, গ্রিন হাউস এফেক্টের কারণেই চেঞ্জেস গুলো ঘটবে তাই নিয়ে বলা হচ্ছে। আচ্ছা, এগ্রিকালচারাল চেঞ্জেস কি কি ঘটবে, এটা তো এর আগেই করলাম একটা কোয়েশ্চেনে। চল, আচ্ছা ইন সনেট, আচ্ছা 2 মার্কসে কটা কোয়েশ্চেন আমরা করতে ভুলে গিয়েছি। আচ্ছা এই কোয়েশ্চেনটা করো, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট ইকো পোয়েট্রি বা ইকো পোয়েম, আর কে লিখেছিলেন? কার্ল ডেনিস। আচ্ছা, গ্রেন বেল্টের সাথে কি ঘটবে? গ্রেন বেল্টস গুলো ধীরে 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 পোলার রিজিয়নে সরে যাবে। ঠিক আছে, HW দিয়ে দিলাম এই প্রশ্নটা, এটাও HW দিয়ে দিলাম। আচ্ছা, প্র্যাকটিক্যাল নাট ট্রিজ বলতে বোঝানো হচ্ছে নাট ট্রিজ আর কল্ড প্র্যাকটিক্যাল as it fulfills the practical needs of human beings. হলো,
সাবার্বসের মধ্যে কি কি পরিবর্তন ঘটবে সেটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, আর আন্টার্কটিকার আর গ্রিনল্যান্ডের মধ্যে কি পরিবর্তন ঘটবে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবারে আসছি আমরা ডাইরেক্ট রাইডার্স টু দ্য সিতে। রাইডার্স টু দ্য সি আমাদের ওয়ান অ্যান্ড অনলি ড্রামা, নতুন করে পড়ানোর কিছু নেই, তোমরা থার্ড সেমে অলরেডি পড়েছো বা এই সেমে অলরেডি পড়েছো। রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি ইজ আ ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। রাইডার্স টু দ্য সি কি? ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, একাঙ্ক নাটক। কে লিখেছেন? জে.এম. সিঞ্জ, জন মিলিংটন সিঞ্জ, যিনি কিনা আয়ারল্যান্ডের অধিবাসী আইরিশ লেখক। আচ্ছা, এটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডিতে লিখলাম। আচ্ছা, এটা কোন সেটিং এর উপর ভিত্তি করে? আরান আইল্যান্ড। আরান আইল্যান্ডটা কোথায় অবস্থিত একবার দেখাই। এটা হচ্ছে আমাদের ইউরোপের ম্যাপ, এখানটা আমাদের ইউকে, এই জায়গাটা হচ্ছে আমাদের আয়ারল্যান্ড, এই জায়গাটা যদি গালওয়ে, এইটা হচ্ছে আমাদের আরান আইল্যান্ড। একটা চারপাশে সমুদ্র বিস্তৃত এক দ্বীপ। এবারে রাইডার্স টু দ্য সি, জন মিলিংটন সিঞ্জের লেখা ওয়ান অ্যাক্ট প্লে। এটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি কেন? কারণ এর মধ্যে আমরা 3 ইউনিটিজ পাই, 3 ইউনিটিজ অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন। অর্থাৎ একটাই টাইম পিরিয়ডে, একটাই প্লেসে এবং একটাই ঘটনাকে আবর্তন করে এই পুরো প্লেটাকে লেখা হয়। আচ্ছা, আরান আইল্যান্ডের উপরে লেখা। অরিজিনালি এটা হিবার্নো ইংলিশ ডায়ালেক্টে লেখা ছিল, এটা হচ্ছে নেটিভ একটা ল্যাঙ্গুয়েজ, এবং পরবর্তী সময় এটাকে পরে ইংলিশে ট্রান্সলেট করা হয়। আচ্ছা, এখানে আমরা সেটিং পাচ্ছি কোথায়? আরান আইল্যান্ড, এবং আরান আইল্যান্ডের মানুষেরই জীবনযাপনের উপর ভিত্তি করে এটা লেখা। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন রকমের মিথিক্যাল ইনসিডেন্ট, ঘোস্ট রাইডিং অন আ হর্স, ব্রাইড দ্বারা যে ইনসিডেন্টের কথা বলছে, 9 দিনের কথা বলছে, এইগুলো ঠিক আছে। এখানে আমরা বিভিন্ন ক্যারেক্টার পাচ্ছি। প্রধান এবং অন্যতম ক্যারেক্টার হচ্ছে মৌরিয়া। মৌরিয়া হচ্ছে এই স্টোরির, এই ড্রামার প্রোটাগনিস্ট, বা এ হচ্ছে ট্র্যাজিক হিরো। একজন মহিলা, তার সন্তানদের কথা পাচ্ছি এখানে। ক্যাথলিন বড় মেয়ে, নোরা ছোট মেয়ে, এবং বার্টলে হচ্ছে ইয়াংগেস্ট অর্থাৎ ছোট এবং একমাত্র লিভিং সান। ঠিক আছে, একমাত্র বেঁচে থাকা সন্তান, বাকি সমস্ত সন্তান মারা গেছে। এবারে প্লটে দেখতে পাচ্ছি যে আয়ারল্যান্ডের পশ্চিমে থাকা একটা আয়ারল্যান্ড, যার কিনা ফিশার ফ্যামিলি, মৌরিয়াদের ফ্যামিলি হচ্ছে ফিশারম্যান ফ্যামিলি, এবং মৌরিয়া তার স্বামীকে, তার ফাদার ইন লকে এবং 5টা সন্তানকে অলরেডি সমুদ্রে হারিয়েছে। সমুদ্র যাত্রায় যায় আর এরা প্রত্যেকে মরে যায়। এবং তারপরে দেখাচ্ছে যে নোরা আর ক্যাথলিন, ওনার যে লাস্ট সন্তান বার্টলে, তার আগের সন্তান মাইকেলের ডুবে যাওয়ার খবর পেয়েছে, এবং মাইকেলের দেহ আইডেন্টিফাই করার জন্য মাইকেলের জামাও পেয়েছে। ইতিমধ্যে বার্টলেকে যেতে বারণ করে, ওর মা মানা করে বার্টলেকে সমুদ্র যাত্রায় যেতে, কিন্তু বার্টলে সেই কথা শোনে না। মৌরিয়া একটা এনভিশন করে একটা ঘটনা। কি ঘটনা? দেখে যে বার্টলে চলে যাচ্ছে এবং তার পিছন পিছন মাইকেলের আত্মা ঘোড়ায় করে যাচ্ছে। বার্টলে চলে যাওয়ার পরে, মাইকেলের আত্মা চলে যাওয়ার পরে মৌরিয়া বুঝতে পারে যে বার্টলেকেও আর ফেরাতে পারবে না, বার্টলেরও মৃত্যু ঘটবে, এবং ফাইনালি একটা ট্র্যাজিক এন্ড, অর্থাৎ বার্টলেরও মৃত্যু ঘটে, এবং মৌরিয়া ফাইনালি অ্যাকসেপ্ট করে নেয় এই